আমরা লাইভে এসেছি, আমরা হয়তোবা 1 মিনিট পরে শুরু করব। ফেসবুকে লাইভ আসছে, দেখো তো। Good evening, viewers. Welcome to V&A Talks episode 6. It's a virtual platform by CMA Vision Action Team, and this program is live broadcasted on Vision Action Facebook page, V&A Talks Facebook page, and also the V&A Talks YouTube channel. Today we'll discuss on the budget 21-22 and the key changes in income tax and VAT. We have 3 distinguished keynote speakers. Out of them, 2 already joined. Mr. Ikthair Mamun, Additional Commissioner and Tax, and Mr. Snehasish Barua, FCA. He's the partner of Snehasish Mahmud and Co, very well known in this area. And Mr. Masiur Rahman will shortly join. He's the Joint Commissioner of Customs and VAT. We also have 3 distinguished commentators. Mr. Rezaul Chowdhury, the Director General, BCS Taxation Academy, and Mr. Abdur FCMA, the Councilor of ICMAB, and Joint Secretary, Ministry of Finance. Viewers, আজ আমাদের সবার প্রিয় সুধাংশু কুমার সাহা ACMA তার প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা তাকে হারিয়েছি এই দিনে, কোভিডে আক্রান্ত হয়ে আমাদের থেকে গত হয়েছে। এখানে আজকে অনেকে আছে যাদের উনি খুব স্নেহভাজন ছিল এবং NBR এর কলিগও ছিল। আমরা সবাই ওনার আত্মার জন্য মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের জন্য আমরা দোয়া চাচ্ছি। Viewers, this platform is mainly to focus on the CMA professional and also the finance professional of the country. And already we have organized 5 previous episodes focusing on many corporate issues. But today, this is the most important contemporary things that we all want to know. The changes in income taxes and VAT and customs in this budget that has been discussed on 3rd June in the parliament. We all know that the total expenditure of the budget is more than 6 lakh crore, and it's almost 17.6% of the GDP, more than 12% of revised budget last year, and 6% of the actual budget. So first of all, I am requesting Mr. Abdur Khan sir, Joint Secretary, Ministry of Finance, and the Councilor of ICMAB to have a quick overview of the budget. Mr. Abdur Khan. Thank you very much, Yasir. Viewers, আসলে আজকের আলোচনার মূল আকর্ষণ হচ্ছে আমাদের প্রফেশনালদের জন্য যে ডাইরেক্ট ট্যাক্সেশনে কি ধরনের ইফেক্ট হবে বিজনেসে এবং ইনডাইরেক্ট ট্যাক্সে কি ধরনের চেঞ্জ আসছে সেটা। আমি ওভারঅল ম্যাক্রো ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে আমরা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে যে বাজেট প্রিপেয়ার করেছি সে সম্পর্কে কি বলবো। এই বছরে আমরা যে বাজেট করেছি এটা বাংলাদেশের 50 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। ইনফ্যাক্ট প্রতি বছরই এখন সবচেয়ে বড় বাজেটই হবে, যেহেতু আমরা আগের বছর চেয়ে বড় বাজেট করি। 6,03,681 কোটি টাকার বাজেট। আমাদের 1972 সালে বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমাদের বাজেট ছিল 700 কোটি টাকা।
আর এখন হচ্ছে 6,03,000 কোটি টাকা। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ডিফারেন্সটা কত বেশি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে গত 12 বছরের মধ্যে এই বছরে আমাদের বাজেট ডেফিসিট হচ্ছে হাইয়েস্ট, যেটা জিডিপির 6.2%। আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিগত বছরগুলোতে আমরা বাজেট প্রিপেয়ার করার সময় জিডিপির 5%-এর মধ্যেই আমাদের ডেফিসিট রাখার চেষ্টা করেছি স্ট্যান্ডার্ড হিসেবে। বাট প্যান্ডেমিকের কারণে আমাদেরকে একটু বেশি ঋণ করতে হচ্ছে। সেই জন্য এই বছরে আমরা বাজেট সাইজ বাড়িয়েছি। ওইদিকে রেভিনিউ কালেকশনের টার্গেট আপনারা যদি খেয়াল করেন, বিশেষ করে রেজাউল করিম চৌধুরী স্যার আছেন, আমাদের 2020-21 অর্থ বছরের মূল বাজেটে আমাদের যে ট্যাক্স রেভিনিউর যে টার্গেট ছিল, আমরা আসলে সেই টার্গেটই 21-22-এর জন্য মোরলেস রেখেছি। তো যে কারণে আমরা বাজেটের সাইজ বড় করেছি এক্সপেন্ডিচার, কিন্তু রেভিনিউ ফোরকাস্টিংটা খুব একটা বাড়ানো হয়নি বিকজ অফ প্যান্ডেমিক। এটা খুবই রিয়েলিস্টিক কারণ, যে কারণে আমাদের ডেফিসিটের পরিমাণটা এবার একটু বেশি হয়েছে। আমাদের যে 6,03,000 কোটি টাকার বাজেট, এই টাকাটা ফাইন্যান্সিংটা কোথা থেকে হবে? আমাদের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ টোটাল এই 6,03,000 কোটি টাকার মধ্যে 54.7% ফাইন্যান্স করবে, যেটা 3,30,000 কোটি টাকা টোটাল। এর মধ্যে আবার এই 3,30,000 কোটি টাকার মধ্যে ভিএটি দিবে সবচেয়ে বেশি 38.7%। এরপরে হচ্ছে ইনকাম ট্যাক্স 31.8%, আর ইম্পোর্ট ডিউটি 11.5, সাপ্লিমেন্টারি ডিউটি 16.5, বাকিগুলো হচ্ছে 1.5। আমাদের এই টোটাল 6,03,000 কোটি টাকার মধ্যে আমরা এবার বৈদেশিক ঋণ থেকে, এটা স্মরণকালের বা এই রিসেন্ট ইয়ারের মধ্যে সবচেয়ে বেশি 16.2% আমরা বৈদেশিক ঋণের দিকে যাব। বৈদেশিক ঋণের সুদের হার যেহেতু কম, আপনারা হয়তো আরেকটু ডিটেলস আলাপ করব, তখন বুঝতে পারবেন যে আসলে ধীরে ধীরে আমরা যত ডেফিসিট বাজেট করব আমাদের ইন্টারেস্ট এক্সপেন্স তত বাড়বে, এবং এই ইন্টারেস্ট এক্সপেন্সটা আমাদের পরবর্তী জেনারেশনের উপর একটা বড় চাপ তৈরি করবে। সেই জন্য এই বছর আমরা একটু কম সুদে ঋণের চেষ্টা করছি, ব্যাংকিং সিস্টেমের বাইরে গিয়ে বৈদেশিক ঋণের পরিমাণটা বেশ 16.2%, আগে এত ছিল না। আর ইন্টারনাল লোন হবে আমাদের 18.8%। এই ইন্টারনাল লোনের মধ্যে আবার আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে ব্যাংকিং সিস্টেম থেকে, আরেকটা আমরা নেই হচ্ছে সঞ্চয়পত্র বিক্রি থেকে। যদিও সঞ্চয়পত্র বিক্রি থেকে আমরা ঋণ কম নিতে চাই, বাট যেহেতু সঞ্চয়পত্রের ইন্টারেস্টটা খুবই অ্যাট্রাকটিভ এবং অল্টারনেট ইনভেস্টমেন্টের সুযোগ মানুষের কম, সেই জন্য আমরা যে পরিমাণ টার্গেট করি তার চেয়ে বেশিই নেওয়া লাগে। আর বড় বিষয় হলো আমরা আসলে এগোচ্ছি আমাদের এই বড় বাজেট প্রিপারেশন। সবাই প্রতি বছরই বলে যে বাজেট বাস্তবায়নের সক্ষমতা নাই, কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন বাস্তবায়ন করি এটা নিয়ার অ্যাবাউট 90% প্লাস মাইনাসের মধ্যেই থাকে, এবং আমরা অনেক দিক থেকেই এগোচ্ছি। এটা আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই, হয়তো আমরা আরো বেশি আগাতে পারতাম, কিন্তু আমরা যে এগোচ্ছি এতে কোনো সন্দেহ নেই। আমরা যদি গড় আয়ুর কথা বলি, 2006 এবং 2019-এ আমাদের গড় আয়ু বেড়েছে প্রায় 65 বছর থেকে 73 বছর। আমাদের দরিদ্র জনসংখ্যা হ্রাসের পরিমাণ অনেক। আমাদের আগে 2006-এ 38% ছিল দরিদ্র জনসংখ্যা, আমাদের এখন 20% অ্যারাউন্ড দরিদ্র জনসংখ্যা। সাক্ষরতার হার যদি বলি, আমাদের এখন 74.7, যেটা 2006-এ ছিল 52%। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কম্পেয়ার করি, ভারতের সাথে এবং পাকিস্তানের সাথে, অনেকগুলো সোশ্যাল ইন্ডিকেটরে আমাদের অবস্থান ইভেন ভারতের চেয়েও ভালো। সব কটাতে না, বাট অনেকগুলো ইন্ডিকেটরে আমাদের অবস্থান হচ্ছে ভালো। বয়স, আমাদের গড় বয়স এখন ভারতীয়দের চেয়ে বেশি, আমাদের লিটারেসি রেট এখন ভারতীয়দের চেয়ে বেশি, আমাদের স্যানিটেশনের ব্যবস্থা, আমাদের ইলেকট্রিফিকেশনের যে কাভারেজ, এগুলো আমরা যথেষ্ট ভালো করেছি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায়। আমরা রহমান ভাই, একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে বোধহয়, আপনি একটু যদি লাউডলি বলতেন। আর একটু লাউড করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটু লাউড করি। তো যেটা বলছিলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বিভিন্ন ইন্ডিকেটরে
উই আর রিয়েলি প্রোগ্রেসিং ভেরি ভেরি ওয়েল, এবং তাদেরকে আমরা অনেক ক্ষেত্রেই সারপাস করছি। আমরা যদি এই যে আমাদের 6,03,681 কোটি টাকা, এটা কোথায় আমরা খরচ করছি যদি সেভাবে যাই, তাহলে আমরা দেখব, আমরা যদি আমাদের খাতওয়ারি বলি, যেমন আমাদের বেশ কিছু সেক্টর আছে, আমাদের মোট 20টা সেক্টর আছে। তো এই 20টা সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি বাজেট অ্যালোকেশন হয়েছে শিক্ষা ও প্রযুক্তি, অর্থাৎ এডুকেশন অ্যান্ড সায়েন্স, যেখানে টোটাল এই 6,03,000 কোটি টাকার মধ্যে 15.7% খরচ হচ্ছে। এরপরেই হচ্ছে পরিবহন ও যোগাযোগ, যেখানে 11.7%। অ্যালার্মিং হচ্ছে থার্ড হাইয়েস্ট কিন্তু ইন্টারেস্ট পেমেন্ট। এই যে আমরা প্রতি বছর ডেফিসিট বাজেট করছি, আমাদের বরোয়িং বাড়ছে, এবং বরোয়িং বাড়ার কারণে অটোমেটিক্যালি সরকারের ইন্টারেস্ট এক্সপেন্ডিচার বাড়ছে। এটা অনেকেই মনে করে যে আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি আমরা যে এরকম ডেফিসিট বাজেট করি আমরা বিপদগ্রস্ত হব কিনা, ঋণগ্রস্ত হব কিনা। পৃথিবীর অনেক দেশের জিডিপির অনেকেরই 100%-এর উপরে, অনেক ডেভেলপড কান্ট্রির জিডিপির 100%-এর উপরে তাদের ওভারঅল ডেট আছে, কিন্তু বাংলাদেশের সে তুলনায় যথেষ্ট কম। আমরা এখনো 35-36% ঋণগ্রস্ত। ঋণ নেওয়া অবশ্যই যাবে, কারণ হচ্ছে আমাদের মতো ইকোনমিতে এমপ্লয়মেন্ট জেনারেশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ইনভেস্টমেন্ট না করলে আসলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না, ইকোনমিক গ্রোথ হবে না। তো ইনভেস্টমেন্ট করতে গেলেই আমাদেরকে ডেফিনেটলি লোন করতে হবে, কিন্তু যে বিষয়টাতে সবচেয়ে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে যেমন রাষ্ট্রের ক্ষেত্রেও তেমন। একজন ব্যক্তি যদি ঋণ করে সেই টাকা যদি নষ্ট করে ফেলে, তাহলে তার পরবর্তী জেনারেশনের দুর্গতি ভোগ করতে হবে। একটা রাষ্ট্র ঋণ করে যদি সেই টাকা খরচ করার সময় যদি রাইটলি খরচ করতে না পারে, ভ্যালু ফর মানি যদি এনশিওর করতে না পারে, তাহলে রাষ্ট্র বিপদগ্রস্ত হবে। সুতরাং আমাদের যে দিকে ফোকাস করা উচিত, যে আমাদের যেই খরচগুলো আমরা করছি, ব্যয়গুলো করছি, সেগুলো আসলে আমরা রাইটলি ফোকাস করতে পারছি কিনা। আপনারা, আমাদের বাজেটের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে অপারেটিং বাজেট আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। অপারেটিং বাজেটের বিভিন্ন যে আমরা অর্থনৈতিক বিশ্লেষণ, যেমন বেতন ভাতা দেই, ইন্টারেস্ট দেই, এখানে আমরা দেখলাম যে সবচেয়ে হাইয়েস্ট খরচ হচ্ছে আমাদের বেতন ভাতা অপারেটিং এক্সপেন্ডিচারে, 19%, টোটাল এক্সপেন্ডিচার 19%, 3,66,000 কোটি টাকার মধ্যে। সেকেন্ড হাইয়েস্টই হচ্ছে আমাদের সুদ, যে কারণে সরকার ক্রমাগত চেষ্টা করছে যে আমরা কম সুদে কিভাবে সরকার ঋণ নিতে পারে। আমরা সে কারণে দেখবেন যে এখন বন্ড দীর্ঘমেয়াদী বন্ড ছেড়ে সরকার ঋণ নেওয়ার চেষ্টা করবে, এবং আমরা চেষ্টা করছি যে উচ্চ হারে সঞ্চয়পত্র বিক্রয় যত কম হয় সরকারের তত সুবিধা হবে। যদিও এখানে অনেক কথা আছে। এই সঞ্চয়পত্রটাকে চালু করা হয়েছে বেসিক্যালি সীমিত আয়ের মানুষদের একটা সোশ্যাল সাপোর্ট হিসেবে। সেই কারণে আপনারা দেখবেন যখনই সঞ্চয়পত্র সুদের হার কমানোর জন্য বলা হয়, তখন কিন্তু আমাদের প্রো পিপল পলিটিশিয়ানরা তারা কিন্তু পার্লামেন্টে খুব জোরসোরে বলে যে না, এটা করা যাবে না, করলে গরিব মানুষ যারা সঞ্চয়পত্র, বিশেষ করে রিটায়ার্ড লোকজন এবং গরিব মানুষ যারা সঞ্চয়পত্রের মুনাফার উপরে সংসার চালায়, দে উইল বি ইন ট্রাবল। আর আমাদের ডেভেলপমেন্ট বাজেটের কথা যদি আপনারা চিন্তা করেন, এই বছর আমাদের উন্নয়ন বাজেটের টোটাল সাইজ হচ্ছে 2,37,078 কোটি টাকা, এবং সেখানে সবচেয়ে বেশি অ্যালোকেশন করা হয়েছে পরিবহন ও যোগাযোগের জন্য, 25.8%। খুবই স্বাভাবিক, যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় আসলে আমাদের ডেভেলপমেন্ট কখনই ভালো হবে না। আপনারা দেখেছেন, আমরা নিজেদের টাকায় আমরা সবসময় গর্ববোধ করি, মাননীয় প্রধানমন্ত্রী সাহস করে আমরা যে পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে করার মতো সাহস দেখিয়েছি, এটাই প্রমাণ করে যে বাংলাদেশের ইকোনমির স্ট্রেংথটা কোথায় গিয়েছে। অনেকেই বলেছে যে পদ্মা সেতুর জন্য যে পরিমাণ ফরেন কারেন্সি পেমেন্ট করতে হবে সেটা দিতে গেলে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ শূন্য হয়ে যাবে। এই কথা কিন্তু আমরা শুনেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সাহস করেছেন, শূন্য তো হয়ই নাই, বরং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখন সর্বকালের হাইয়েস্ট পরিমাণ আছে। আমরা যদি সুশাসন স্টাবলিশ করতে পারি এবং বিশেষ করে আমাদের রেভিনিউ কালেকশন যদি আমরা আরো গতিশীল করতে পারি, তাহলে আমাদের জন্য বেসিক্যালি আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা যদি কাজে লাগাতে পারি, আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে তারা অত্যন্ত এফিশিয়েন্ট, তারা এখানে হয়তো ভালো
রুলস রেগুলেশন ডিসিপ্লিন পায় না বলে ভালো করে না, বাট এরাই যখন আমেরিকাতে নাসাতে কাজ করে, গুগলে কাজ করে, আমাজনে কাজ করে, তারা কিন্তু সত্যিকার অর্থে অনেক ভালো পারফর্ম করে। আমরা এখানে যারা কথা বলছি, আজকে যারা পার্টিসিপেন্ট আছি, আমরা প্রত্যেকেই আমাদের যার যার অবস্থানে কিন্তু যখন আমরা বাইরে যাই তখন অনেক ভালো কাজ করি। এখানেও আমরা চেষ্টা করি ভালো কাজ করার জন্য, আমাদের আসলে সেই প্রসপেক্ট আছে। তো আমার মনে হয় যে আমরা যে ধরনের বাজেট এই প্যান্ডেমিকের মধ্যে বিশেষ করে যে জায়গায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল যে জীবন ও জীবিকা, আমাদের ভয় ছিল, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয়কে সাধুবাদ জানাবো। যদিও অনেকেই মনে করে যে এই বছর ট্যাক্স এবং বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্সে এত পরিমাণ ছাড় দেওয়া হয়েছে যে সরকার রেভিনিউ কিভাবে পাবে, কিন্তু এই ছাড়টা না দিলে যদি ইনভেস্টমেন্টের গতি হারিয়ে ফেলতো এবং যদি আমাদের ব্যবসায়ীরা যদি ডিমোরালাইজ হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই এমপ্লয়মেন্ট জেনারেশন এবং বেকারত্বের হার অনেক বেড়ে যাবে এবং সেটা ইকোনমিকে খুবই ক্ষতিগ্রস্ত করবে। সে কারণে যদিও অনেকগুলো বেনিফিট দেওয়া হয়েছে, আমার বিশ্বাস যে আমাদের ট্যাক্স কাভারেজ আমরা বাড়িয়ে, যে কথা সবসময় ট্যাক্স পেয়াররা বলেন, সুদী সমাজে বলেন, আমাদের ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটররা বলেন যে আমরা যদি আমাদের ট্যাক্স কাভারেজ, ট্যাক্স নেট সব দিকেই ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সে যদি বাড়াতে পারি তাহলে আমরা অনেক ভালো করব। গত বছর বিশেষ করে ইনডাইরেক্ট ট্যাক্সে, ভ্যালু এডেড ট্যাক্সে যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ট্যাক্স প্রদান বাধ্য করে বা এনশিওর করে, বিশেষ করে যারা ভ্যালু এডেড ট্যাক্স সরাসরি কাস্টমার হিসেবে পেমেন্ট করে, তাদের এই ইনভয়েসটা তারা সংরক্ষণ করে, এটা যদি তারা লটারি হয় প্রতি মাসে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, সেই লটারিতে অনেক বড় বড় পুরস্কার দেওয়া হয়। এবং অর্থ বিভাগে যখন এই পুরস্কারের প্রপোজালটা এসেছিল এনবিআর থেকে, তারা যেই পরিমাণ টাকা প্রপোজ করেছে, আমি আমার অর্থ সচিব স্যারের সাথে যখন কথা বললাম, অর্থ সচিব বলল, আব্দুর রহমান এখানে কার্পণ্য করবে না, ওনারা যা চেয়েছে আরো অনেক বাড়িয়ে দাও। এবং সংখ্যাও আমরা বাড়িয়ে দিয়েছি, টাকার অঙ্কও বাড়িয়ে দিয়েছি। তবে এখানে বিশেষ করে ভ্যালু এডেড ট্যাক্সের মশিউর আছে, ওরা বলতে পারবে। আমার মনে হয় ব্যাপক প্রচারণা হচ্ছে না, বা অথবা সাধারণ এখনো বোধহয় আমাদের যে ইলেকট্রনিক ফিজিক্যাল ডিভাইস যেটা, এটা হয়তো সব জায়গায় বসে নাই। আমরা ধারণা করছি যে যখন কাস্টমাররা নিজেরাই তাদের স্বার্থে এনশিওর করবে যে আমাকে আপনি ইলেকট্রনিক জেনারেটেড ভ্যাট ইনভয়েস দেন, কারণ আমি এটা সংরক্ষণ করব এবং লটারিতে আমি জিতবো, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই যে যারা ফাঁকি দিত, এই ফাঁকিটা তারা দিতে পারবে না। কারণ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর যে পরিমাণ লোকই থাকুক না কেন, তাদের পক্ষে তো প্রত্যেককে গার্ড দেওয়া সম্ভব না। বাট প্রত্যেকটা কাস্টমারের দুইটা চোখ এবং তার মুখ, তার হাত যদি প্রতিবাদী হয়, তাহলে কিন্তু সত্যিকার অর্থে যারা ভ্যাট কালেক্টর, তারা কিন্তু ভ্যাট কালেক্টর, তারা কিন্তু ভ্যাট পেয়ার না। খেয়াল করেন, যারা আমরা যাদেরকে ভ্যাট পেয়ার বলি, বেসিক্যালি দে আর এজেন্ট, দে আর অ্যাক্টিং এজ অ্যান এজেন্ট অফ গভর্নমেন্ট। তারা গভর্নমেন্টের পক্ষে টাকাটা কালেক্ট করে, দেন গভর্নমেন্টকে পে করবে। বাট ইন মেনি কেসেস তারা মনে করে তারা ভ্যাট দিচ্ছে, আসলে তারা ভ্যাট দিচ্ছে না, ভ্যাট দিচ্ছে কাস্টমার। কাস্টমার থেকে ভ্যাটটা নিয়ে তারা দিতে চায় না। তো এইটা বন্ধ হবে সত্যিকার অর্থে যদি কাস্টমাররা সচেতন হয়। এবং এই আজকের এই ফোরামের মাধ্যমে আমি আপনাদেরকে বলবো যে আপনারাও এটাকে পপুলারাইজ করেন, ফেসবুকে আনেন। যদি কেউ কখনো এই লটারি জিতেন, তাহলে এটা আপনারা ফেসবুকে দেন, শেয়ার করেন, সোশ্যাল মিডিয়াতে আনেন। এবং যখন এই লটারি হবে, লটারিতে কারা কারা পেলো, এগুলো আমার মনে হয় আরেকটু যদি প্রচার হয় এনবিআর এর তরফ থেকে, বিশেষ করে আমাদের সেখানে তো মিডিয়া আছে, তাহলে কিন্তু দেখবেন যে রেভিনিউ কালেকশনে একটা ডেফিনেটলি একটা ভালো বিষয় আসবে। আমার মনে হয় আমি অনেক বেশি সময় নিয়ে ফেলেছি। মাঝে মাঝে যদি আর কোনো প্রশ্ন আসে তখন আমি আবার নতুন করে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আব্দুর রহমান স্যার ফর এ ভ্যালুয়েবল স্পিচ। ডেফিনেটলি আমাদের এখানে কাজী ফরিদউদ্দিন স্যার আছে, ফার্স্ট সেক্রেটারি ভিএটি পলিসি, and Mr. Masiur Rahman, Joint Secretary VAT. So they will elaborate on the VAT issues. Now I am requesting Mr. Snehasish Barua, FCA, the partner of Snehasish Mahmud and Co, to actually elaborate the changes in direct and indirect taxes in the current finance bill. Mr. Snehasish Barua. Can you see my screen? Just a second. জি।
দেখা যায়? জি দেখা যাচ্ছে দাদা। Okay. So thank you very much, Yasir bhai, and a very Thank good you. evening to all of you. Thanks to you because you have invited me in this August মানে আপনার যে গ্যাদারিং যেটা আছে. I'm so happy to see lot of my known faces, especially রেজা স্যারকে দেখে তো ভালো লাগছে অবশ্যই। হ্যাঁ, স্যারের সাথে অনেকদিন ধরে কাজ করছি আমরা। অন্যদের সাথে তো কাজ হয়েছে, ইখতিয়ার উদ্দিন মামুন স্যার আছেন, হ্যাঁ, ফরিদ উদ্দিন স্যার আছেন, আব্দুর রহমান স্যারের সাথে যদিও কাজ করা হয়নি, ওনার সম্বন্ধে এত শুনেছি, হ্যাঁ, সো ওনাকেও আজকে দেখার সৌভাগ্য হলো। আর মশিউর ভাই তো আছেনই। সো যেখানে আসলে লাইক ইয়াসির ভাই হ্যাজ রাইটলি মেনশন যে লাইক he requested me to take you through the changes that has been proposed through this finance bill, and again this will be a general preface. Dekhen, I tried to be as accurate as possible karon the budget was declared on 3rd of June, but I had to make a press briefing from ICAEW on 5th of June, so I tried to bring in as accurate as possible information যেগুলো আছে. So however যদি এখানে কোনো inconsistency থাকে, please refer it to me. I will try to amend it, and budget যে স্পিচটা আছে, গ্যাজেট যেটা আছে, take this as an accurate information. So Abdur Rahman sir already আপনার বাজেটের একটা সামারি বলে দিয়েছেন. I'm not going to take you through that part, but the one that I would like to highlight is like আমাদের যে 3,30,000 কোটি টাকা যে estimated receipts যেটা দেওয়া আছে, as he has rightly mentioned, আমাদের the contribution from direct tax is estimated to be 31.80%, and the highest allocation is from VAT, as you can see 38.71%. So gradually we can see যে এখানে আপনার contribution from indirect tax এটা আগে থেকেই ছিল, এখনো দেখছি আমরা is one of the highest sector যেখান থেকে আমাদের টোটাল রেভিনিউটা আসে. However, we all know that this pandemic is ongoing. Nevertheless, NBR has shown that courage, because if you look into আপনার 10-month information from April আপনার যেটা July to April 2020, then you can see in 1920 যে কালেকশনসটা হয়েছে, but comparing the same period for 2020-21, 12.87% growth হয়েছে. It's superb actually, কারণ এই প্যান্ডেমিকের মধ্যেও যেখানে আসলে আশা করা হয়েছিল যে আপনার রেভিনিউ কালেকশনস কমে যাবে, সেখানে আমরা ইয়ার বাই ইয়ার যদি চিন্তা করি, দ্যাট হ্যাজ শোন এ গ্রোথ রাদার দেন আমরা যদি চিন্তা করি যে আপনার ডিক্রিজ হচ্ছে. এন্ড অলসো ইউল হ্যাভ টু কিপ ইন মাইন্ড গত বছর এনবিআর কিন্তু কর্পোরেট ট্যাক্স রেট হ্যাজ রিডিউসড ইট বাই 2.5%. সো 2.5% কর্পোরেট ট্যাক্স রেট কমানোর পরও দ্য গ্রোথ ইজ রিয়েলি গুড. সো নাও কোয়েশ্চেন মাইট কাম যে আসলে whether we can reach the target, because we have got like 1 month left. May মাসের data is not available. If you look into this diagram, then you will see up to April 2021, NBR has already collected 197,000. The target was roughly যে 25,000 কোটি টাকা পার মান্থ কালেক্ট করতে হবে. সো আমরা যদি আরো যদি 50,000 ক্রোরের মতো বা 45 থেকে 50,000 ক্রোরের মতো আমরা যদি কালেক্ট করতে পারি, because we know there is a 4th installment due on 15th of June, তাহলে হয়তো দেখা যাবে যে 40,000 কালেক্ট হলে এটা এই পর্যন্ত স্মরণকালের হাইয়েস্ট কালেকশনস হবে. and you will have to keep in mind যে এখানে কিন্তু in terms of NBR resources, ওই রিসোর্সে কিন্তু বড় ধরনের আপনার চেঞ্জেস আসেনি, ডিজিটালাইজেশনসে কিন্তু ওরকম সিগনিফিকেন্ট চেঞ্জেস আসেনি in terms of collections. দেন এই 8-9 বছরে যেখানে আমরা 11-12তেও ধরেন আমরা যদি চিন্তা করি 9 বছর আগে 91,000 কোটি টাকা কালেক্ট করতাম, সেখানে আমরা এখন 2,30,000 কোটি টাকার কাছাকাছি চলে যাবে. So with all these resources, আমরা যত লিমিটেশনস এর কথাই বলি না কেন, as Abdur Rahman sir rightly mentioned, মানে আমাদের ভিশনারি যে লিডারশিপ আছে অনারেবল প্রাইম মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টারের উদ্যোগে এই কালেকশনস কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে. সো উই বিলিভ যে হয়তো 3,01,000 কোটি টাকার কাছাকাছি যাবে না, বাট হয়তো 2,25,000 বা 30,000 কোটি টাকা পর্যন্ত এটা কালেকশনস হতে পারে. And if I take you through the changes in the direct tax, first I will take you through corporate taxes যেটা আছে, then I will talk about the personal taxes. So if we look into the corporate taxes, the rate has further been reduced. Rate for publicly traded company has been reduced by 2.5%, as well as গত বছর যেটা হয়নি listed company যে রেটটা, that has also been reduced to 30%. মানে আমাদের ফাইন্যান্স বিলে যে প্রপোজাল আছে, this is undoubtedly a very investment friendly tax rate, very investment friendly. কারণ এই যে দেখেন এই অবস্থায়ও 35 থেকে 30% ট্যাক্স রেটে আনা,
মানে এটা যদি খুব কারেজিয়াস না হয় তাহলে এই ধরনের বোল্ড মুভ কখনো নিতে পারে না। হাউএভার সিন্স we are comparing the rate with আমাদের neighboring economies, comparable economies এর সাথে we are comparing, that question might come whether we are still comparable or not. If you look into the rate of Vietnam, China or Indonesia, our rate is still higher. And in case of Indonesia, এই যে 22% যে রেটটা দেখছেন, that will be further reduced to 20% in 2022. So we believe NBR যেভাবে আগাচ্ছে এবং আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রির মাধ্যমে, সো এই রেটটা আরো বেশি কম্পারেবল হবে in the days to come. And then যেহেতু কর্পোরেট ট্যাক্স নিয়ে কথা বলছি, এখানে আমাদের ইখতিয়ার উদ্দিন মামুন স্যারও আছেন, স্যারের সাথে অনেক আলাপ সালাপ হয়েছে ডিউরিং হিজ টেনিউর এট আপনার ফার্স্ট সেক্রেটারি পলিসি। এখানে আমরা যদি দেখি যে সেকশন 52-তে এই বছরও দেখেন আমাদের হাইয়েস্ট রেটটা করা হচ্ছে 7%। আমি জাস্ট শুধু এই টেবলটা এনেছি যাতে সো দ্যাট উই ক্যান সি দ্য কম্পারেটিভ। 2015-16-তে আমাদের হাইয়েস্ট রেট ছিল 5% এবং 3 কোটি টাকা ছিল হাইয়েস্ট লেভেল। দেন 16-17-তে এই 5% ট্যাক্স হ্যাজ বিন ইনক্রিজ টু 7%। উই অল নো মোস্ট অফ আওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে ট্যাক্স ডিডাকশন এট সোর্স ইজ এ ফান্ডামেন্টাল ইনস্ট্রুমেন্ট এবং ইট ইজ 82C আমাদের মিনিমাম ট্যাক্স হিসেবে কনসিডার করা হয়। তাহলে 5 থেকে 7% আসলো, and then 7% is still continued. However, there was a significant provision in 17-18 and 18-19. ওই সময় যে প্রভিশনটা ছিল, আপনি যদি কোনো মেটেরিয়াল পারচেজ করে থাকেন and if that form part of your cost of goods sold, তাহলে যিনি সাপ্লাই নিয়েছেন he or the company is not required to deduct tax at source. তার মানে এটা শুধুমাত্র অন্য ধরনের সাপ্লাইয়ের ক্ষেত্রে হতো। এই 7% কিন্তু কনস্ট্রাকশনের ক্ষেত্রে হতে পারে, বাট নর্মাল সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু এটা আপনার কি ছিল, ওয়েভারটা ছিল। দেন 19-20-এ এসে এবং 20-21-এও কিন্তু এই 7%টা কিন্তু 5%-এ চলে আসছে। আবার এখন আবার আমরা 5% থেকে আবার 7%-এ চলে যাচ্ছি। সো হোয়াট উই ক্যান সি যে এখানে এই সেকশন 52 এন্ড রুল 16 কে ঘিরে আসলে একটা আনসার্টেনিটির মধ্যে আছে, কারণ আমরা যখন অ্যাডভাইস করি কোম্পানিগুলোকে এই রেটগুলো নিয়ে ট্রেল করা বিকামস ভেরি ডিফিকাল্ট। সো আমার কাছে মনে হয় একটা সাস্টেনেবল পলিসি যদি হয়, এত ফ্রিকুয়েন্ট চেঞ্জ না করে, যেটা বেনিফিশিয়াল ফর দ্য বিজনেস, সেটা হবে খুবই ওয়াইজ মুভ। এন্ড দেন ডিজিটাইজেশনস এর ক্ষেত্রে the good thing that has been done is like এখন আপনার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস one of the key driver in our economy during this pandemic time, দেখবেন আমরা সবাই বিকাশ নগদে কিন্তু অভ্যস্ত হয়ে গেছি, that has been brought within the purview of our bank transfer. এখন if you are not আপনার remitting the fund, আপনি যদি পেমেন্ট করার সময় if you are not deducting taxes আপনার, এবং আপনি যদি সেটা ব্যাংকিং চ্যানেল না দেন, তাহলে দেখা যাবে ওই যে 7% যে রেটটা বলেছি, that rate will go up to আপনার কত 10.5%. So you need to make sure you are making the payment through banking channel. এবং ব্যাংকিং চ্যানেলে হলে this will definitely increase traceability, কারণ আমাদের দেশে ইনফর্মাল ইকোনমির কারণে দেখা যায় ক্যাশ ট্রানজাকশনটা ইজ ভেরি এনকারেজড। এখন এই ধরনের রেস্ট্রিকশনস will definitely give a boost, কারণ তাহলে ট্রেসেবিলিটিটা এনশিওর হবে, কমপ্লায়েন্স will increase too. Very good move. And then the other thing that has been done which is also good, কারণ আমরা ক্যাশ পারচেজ অফ র মেটেরিয়ালের ক্ষেত্রে there was no limit, you can pay any amount you want, আপনি চাইলে ক্যাশ পেমেন্ট করতে পারতেন। বাট থ্রু দিস ফাইন্যান্স বিল দিস হ্যাজ বিন প্রপোজ যে ইউ ক্যান মানে আপনার পে থ্রু ক্যাশ ফর দিস র মেটেরিয়াল, বাট দ্য ম্যাক্সিমাম লিমিট ইজ 50,000 টাকা। সো 50,000 টাকার উপরে যদি চলে যায়, দিস উইল বি কনসিডার্ড অ্যাজ অ্যান ইনএডমিসিবল এক্সপেন্স এন্ড ইউ উইল হ্যাভ টু পে ট্যাক্স এট 30 or 22.5% হোয়াট এভার ইউর রেটস আর। বাট এটা আপনার যদি ব্যাংকিং চ্যানেলে না দেন, তাহলে তো আপনার আছে টিডিএস রেটটা তো 50% বাড়ার চান্স আছে। Only my one observation is, which I have already highlighted, in case of VAT, what we see যে আমাদের সেকশন 46 এ VAT তে আছে যে 1 লাখ টাকার উপরে যদি আপনার হয়, ব্যাংকিং চ্যানেল ইউজ না করলে আপনার রেয়াত বাতিল হয়ে যায়। সো আমার মনে হয় the kind of economy that we have got, at least এখনো পর্যন্ত 1 লাখ টাকা পর্যন্ত সিলিংটা রাখলে হয়তো ভালো হতো, তাহলে হয়তো স্টিল আমাদের তো ইকোনমির যেহেতু একটা ইনফর্মাল পার্টটা অনেক বড় আছে, সো এটার একটা অংশ কিন্তু ক্যাটার করতে হবে। সো এই সিলিংটা যদি 1 লাখ টাকা হয়, তাহলে হয়তো আর একটু বেটার রিপ্রেজেন্টেড হতে পারে। এন্ড দেন এই যে আমরা এত কাট দিলাম বা এত কাটের কথা আমরা চিন্তা করছি যে আমাদের 5% ট্যাক্স কমে যাচ্ছে, মানে আমার 30% থেকে 35% থেকে 30% চলে আসলো, বা 25 থেকে 22.5% আসলো। I have tried to analyze this information keeping in mind একটা হচ্ছে ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কোম্পানি এবং যে সাপ্লাই করে, আর একটা হচ্ছে সার্ভিস প্রোভাইডার লাইক আওয়ার কোম্পানি, মানে একটা কনসাল্টিং কোম্পানির পার্সপেক্টিভে whether this will be beneficial or not, and I have tried to take some assumptions. সো এখানে ধরে নিলাম এই কোম্পানির সেলস হচ্ছে 40 crore, সে গত বছরও 40 crore বিজনেস করতো, এই বছরও 40 crore বিজনেস হলো, মানে আমি সেলসটা ইকুয়াল ধরলাম। এন্ড ইম্পোর্ট
সে এই যে 40 crore করতে, তার ইম্পোর্ট ছিল 30 crore, আদার কস্ট ওয়াজ 5 crore, সো দে এন্ডেড আপ উইথ এ কস্ট অফ 35 crore। আমি যদিও এটা রিয়েল বিজনেসে কখনো কস্ট মানে আপনার অ্যাকুরেট থাকে না বা কনসিস্টেন্ট থাকে না বা একই ইনফরমেশন থাকে না, সেলস কমতে বাড়তে পারে, বাট আমি ক্যালকুলেশনের সুবিধার্থের জন্য আমি এটা করলাম। দেন 40 কোটি টাকা যদি সে সেল করে 5 কোটি টাকা তার প্রফিট হয়, তাহলে গত বছরে যে রেটটা ছিল 20-21-এ, সে অনুযায়ী সে ট্যাক্স দিত 1.62 crore, বাট with the reduction of corporate tax rate they will have to pay 1.5, 30% দিয়ে যদি করি, তাহলে এখন what is the tax charge for this company? See, আমি হাইপোথেটিক্যালি 30 কোটি টাকার মাল ইম্পোর্ট করতে গিয়ে অলরেডি 1.5 কোটি টাকা আমি এট সোর্সে মানে 53 তে ট্যাক্স দিয়ে আসছি, এই রেট কিন্তু চেঞ্জ হয়নি। আর আমার ধরে নিলাম এই 40 crore মধ্যে 50% আমি সাপ্লাইয়ের বিজনেস করি, 50% যদি সাপ্লাই বিজনেস করি, তাহলে আমার যদি 1 কোটি টাকা ট্যাক্স ডিডাকশন হয়ে যাবে, কারণ 20 কোটি টাকা সাপ্লাইয়ের উপর 1 কোটি টাকা ট্যাক্স চলে আসে, আর এখানে 1 কোটি 40 চলে আসে। I have not considered all the disallowances. আপনি যখন ইনকাম ট্যাক্স সেকশনস খুলবেন, সেকশন 30 তে there are a hell lot of disallowances যেটা আপনার ট্যাক্স চার্জ আরো বাড়িয়ে দেয়। এটা বাদ দিলেও তাহলে কি হয়, আমি 5 কোটি টাকা প্রফিট করে আমার ট্যাক্স চার্জ আসে 2.5 কোটি টাকা, আর এই বছরে ট্যাক্স রেট কমার পরও আমাকে 2.90 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। তাহলে দেখেন, যেখানে আমি আরো ট্যাক্স কম দেওয়ার কথা বিকজ অফ আপনার রিডাকশন অফ কর্পোরেট ট্যাক্স রেট, আমার ইফেক্টিভ ট্যাক্স রেট দেখেন 50 থেকে কিন্তু 58% হয়ে গেছে। তাহলে ওই যে রেট কমানো মানে আমার ফ্রাস্ট্রেশন কিন্তু আরো বাড়ছে, কারণ ইফেক্টিভলি আমি সেই ট্যাক্সের বেনিফিটটা পাচ্ছি না। আবার এদিকে যদি সেম লেভেল আমি যদি সার্ভিস প্রোভাইডারের একটা এক্সাম্পল ধরি, যে সার্ভিস প্রোভাইডার 1000 টাকা রেভিনিউ এগেইনস্টে তার প্রফিট হয় 200 টাকা, তাহলে তার ট্যাক্স আসার কথা ছিল 65 টাকা আর 60 টাকা, কিন্তু ওই সার্ভিস রেভিনিউর উপরে যেহেতু 10 or 12% টিডিএস হয়, তাহলে তার এআইটি কালেকশন হয় 100 টাকা। তাহলে তার আসলে ইফেক্টিভ ট্যাক্স রেট, কারণ কোম্পানি লাইক আস উই ক্যানট টেক রিফান্ড অর এটা ক্যারি ফরওয়ার্ড করা যায় না, ইট ইজ ফাইনাল ট্যাক্স। তাহলে যদি 50 টাকা যদি মানে 200 টাকা যদি 100 টাকা ট্যাক্স হয়ে যায়, আসলে আমার এই ট্যাক্স রেট রিডাকশনস উইল নট বি বেনিফিশিয়াল ফর দ্য কোম্পানি। সো দ্য মেসেজ দ্যাট আই এম ট্রাইং টু রিলে ইজ লাইক ভিএটি তে যেরকম 85 থেকে 3% এ নামানো হয়েছে, এখানেও ইম্পোর্টের ক্ষেত্রে যদি একটা রিডাকশনস করা যেত, আর চ্যাপ্টার 7 এ যে অ্যাডসোর্সের ট্যাক্স গুলো আছে এটা যদি একটু কমানো যেত, তাহলে বিজনেসের জন্য এই রেটটা অনেক বেশি পরিমাণে মানে উপকৃত হতো বিজনেস। যারা হাই প্রফিটেবল কোম্পানি তাদের জন্য কিন্তু এই ক্যালকুলেশনটা ইফেক্টিভ হবে না। এটা বলছি স্পেশালি কিপিং ইন মাইন্ড দ্য প্যান্ডেমিক কন্ডিশনস, যেখানে আমার সেলস কমে যাচ্ছে, আমার কস্ট বেড়ে যাচ্ছে, এবং সাথে সাথে আমার কি প্রফিটেবিলিটিতে ইফেক্ট হচ্ছে। সো প্রফিটেবিলিটি ইফেক্ট হলে যেহেতু আমার অ্যাট সোর্সের ট্যাক্সটা ফাইনাল ট্যাক্স, আই এম নট গোয়িং টু রিপ এনি বেনিফিট ফ্রম দিস রিডাকশন অফ corporate tax rate. And then but however we can see that still কিছু কিছু ক্ষেত্রে AIT তে আপনার রিডাকশনস হয়েছে, এবং মোস্টলি হচ্ছে 3টা ইন্ডাস্ট্রিতে। এখন এনিওয়ান ক্যান কোয়েশ্চেন যে আমার শুধুমাত্র সিমেন্টের ক্ষেত্রে বা ওশান গোয়িং ভ্যাসেলের ক্ষেত্রে বা কোকো সাবস্ট্রাক্টের ক্ষেত্রে কেন রিডাকশন করলাম, বাকিগুলোর ক্ষেত্রে কেন করলাম না? এখানে হয়তো নিশ্চয়ই কোনো লজিক্স এখানে থাকতেই পারে। And then if we look into other changes in the tax rate, এই যে MFS নিয়ে কথা বলছিলাম, এবং আপনারা দেখবেন বিভিন্ন পত্রিকায় এটা আসছে, MFS এর ট্যাক্স রেট হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম 32.5 থেকে 40%. So maybe there is a rationale, and the kind of services they give is a banking related service. এখন যে আসলে আমাদের প্রান্তিক লোকদেরকে ব্যাংকিং সার্ভিসেসে ইনক্লুড করছে, তাকে এই মুহূর্তে হয়তো এই ব্র্যাকেটে আনা উচিত হবে কিনা, আর আনলেও কিন্তু কোনো ইফেক্ট নেই, কারণ উই অল নো দ্য কাইন্ড অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি দ্যাট ইউ ক্যান সি দে আর ইন এ হিউজ লস পজিশনস। তো এখানে রেট বাড়লেও খুব বেশি ইফেক্ট আপনার তাদের হবে না। And also artificial juridical person, they used to pay tax on slab rates, now they will have to pay tax at 30%. And also Ministry of Commerce last year যেটা আপনার 1% company act এর amendment এনেছে আমাদের companies act এ, so this 1% company will have to pay tax at 25%, not 30%. See, these are very bold things, কারণ we are encouraging corporatizations. So corporatizations এর ক্ষেত্রে if they need to pay, ধরেন ইন্ডিভিজুয়াল ট্যাক্স রেটও 25%, আমাকে যদি 30% ট্যাক্স রেট দিতে হতো, তাহলে পিপুল উড হ্যাভ বিন ডিসকারেজড। সো এখন অ্যাটলিস্ট 25% দেওয়াতে 5% এর একটা বেনিফিট কিন্তু এখানে পাওয়া গেছে। এটা ছাড়াও কিন্তু 1% কোম্পানি থেকে এনবিআর ক্যান কালেক্ট লট অফ ট্যাক্সেস, কারণ অ্যাড সোর্সের ট্যাক্স তো আছেই। এন্ড দেন অ্যাজ ইউ হ্যাভ সিন নিউজ পেপারগুলোতে অনেক ধরনের পাবলিকেশন আসছে যে লাইক প্রাইভেট ইউনিভার্সিটিতে নাকি খরচ বেড়ে যাবে। আসলে প্রাইভেট ইউনিভার্সিটির ট্যাক্স রেট ইজ 15% as per the SRO. What has been done is those SRO things have been brought into the finance act bill. তাহলে এখন এটা আইনের পার্ট হয়ে যাবে। সো তার মানে রেট হ্যাজ নট বিন চেঞ্জ। তো ওই প্রাইভেট ইউনিভার্সিটি যদি প্রফিট না করে সে ট্যাক্স দিবে না, বাট রেট হ্যাজ নট বিন মানে ইন্ট্রোডিউস নিউ ফর দ্য ফার্স্ট টাইম আর কি। দিস ইজ এক্সিস্টেন্ট, হোয়াট ওয়াজ দেয়ার ইজ দেয়ার, অনলি SRO থেকে আমরা আইনের মধ্যে এটা এনেছি। And then if you look into the exemptions,
যেটা আমাদের আব্দুর রহমান স্যার বলেছেন যে এই প্যান্ডেমিক টাইমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর জন্য মানে আমাদের যে ডিজিটালাইজেশন এর জন্য যে ধরনের বোল্ড চিন্তা ভাবনা করা হয়েছে, definitely these are very welcoming. One of the thing is, there are exemption for ICAEW services, which is there until 30th June 2024. So now these new 6 segments have been included into 6 schedule part A. Means if you are into this cloud service, system integration, mobile application development, ebook publication, e-learning platform, or IT freelancing, if you are doing the business, then your income is exempted. And these are very, very essential in this pandemic time, as well as for digital Bangladesh, যে আমাদের ভিশনটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আছে। এন্ড অলসো আমরা দেখেছি বাজেটে প্রত্যেকবার কিছু নতুনত্ব থাকে। সো এর আগেও আমরা নতুনত্ব দেখেছিলাম, লাইক ইফ ইউ আর এমপ্লয়িং differently able people, then you will get tax incentive. So now the employment of transgender has been motivated. কিভাবে দেখেন, like in this example দেখেন, আপনার যদি 400 মিলিয়ন মানে 40 কোটি টাকার প্রফিট থাকে, ধরে নিলাম সেটাই ট্যাক্সেবল ইনকাম, তারপর 30% ট্যাক্স যদি হয় তাহলে 12 কোটি টাকা আপনার ট্যাক্স লায়াবিলিটি আসে। নাও আপনি যদি ট্রান্সজেন্ডার এমপ্লয়িকে 1 কোটি টাকা স্যালারি পেমেন্ট করেন, তাহলে তার 75% অফ দ্য স্যালারি অথবা আপনার যে ট্যাক্সটা আসছে তার 5% অফ দ্য ট্যাক্স লায়াবিলিটি, whichever is lower, you will be entitled to claim as a tax rebate, যেটা আপনারা দেখবেন আগের বারের চেয়েও ভালো। কারণ আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে ডিফারেন্টলি অ্যাবল পিপলকে খুব অল্প বেতন দিয়ে যদি কোয়ালিফিকেশনটা পেয়ে যেত তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট হতো। এখন স্যালারির সাথে লিঙ্ক করাতে এটা কিন্তু আরো বেশি পরিমাণে দৃশ্যমান হবে যে আসলে কতটুকু দিয়ে আমি কতটুকু নিচ্ছি। এবং এখানে আমরা শুধু যেটা দেখছি যে এখানে অ্যাটলিস্ট 100+ পিপল, ট্রান্সজেন্ডার পিপল আপনাকে এমপ্লয় করতে হবে। হয়তোবা স্যাররা যেহেতু এখানে আছেন এই থ্রেশহোল্ডটা হয়তো একটু হায়ার হয়ে গেছে, 10% অফ দ্য ওয়ার্কফোর্স হোক, বাট এইটা টু স্টার্ট উইথ হয়তো 50 বা এরকম একটা থ্রেশহোল্ড দিয়ে যদি শুরু করা যেত তাহলে এনবিআর কিন্তু এখানে লুজ করতো না। কারণ এক্ষেত্রে অ্যাটলিস্ট এমপ্লয়মেন্টটা কিন্তু মোটিভেটেড হতো, কারণ এখন এই সিলিংটা এত হাই হয়তো অনেকে এটা এমপ্লয় করতে পারবে না। দেন উই অল টক অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন বাংলাদেশ, কারণ আমরা দেখি যে বাংলাদেশকে আমরা ভাবি বা এবং বুঝি যে শুধু গার্মেন্টস ছাড়া আর কিছু নাই। বাট এখন দ্য কাইন্ড অফ আপনার ইনসেন্টিভ প্ল্যান দ্যাট হ্যাজ বিন ডিভাইসড থ্রু দ্য এসআরও, আপনি দেখবেন যেটা আপনার মানে মিডিয়াম টাইপ অফ ইন্ডাস্ট্রি থেকে একদম হাই এন্ডের ইন্ডাস্ট্রি পর্যন্ত এখানে মোটিভেটেড হবে। ফর এক্সাম্পল, স্টার্টিং উইথ এগ্রোকালচার মানে অ্যাগ্রো এন্টারপ্রেনার্স যারা অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিতে আছে, স্পেশালি লোকালি গ্রোন fruits and vegetables, milk and dairy production, manufacturing of agricultural machineries এবং বেবি ফুড, যেটা বাংলাদেশের এগ্রিকালচারাল প্রোডাক্টস থেকে ফার্দার প্রসেসিং হয়ে তৈরি হবে। তার মানে এটা একটা কি হচ্ছে, একটা আপওয়ার্ড লিঙ্কেজ হচ্ছে, মানে আমার ব্যাকওয়ার্ড ছিল ফ্রুটস র মেটেরিয়াল ছিল, এখন আমি কি একটু সামনে স্টেপ আপ হচ্ছি। বাট ইউ উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড দেয়ার আর very specific conditions in the SRO for every sector that I talk about. এখানে বলা হচ্ছে মিনিমাম পেইড আপ ক্যাপিটাল হবে 1 কোটি টাকা। সো এটা আমাদের কি করবে, এটা আমাদের ইম্পোর্ট ডিপেন্ডেন্সি যে যতগুলো ইনসেন্টিভস আছে, দিস উইল গিভ আস অ্যাট লিস্ট দ্যাট কুশন যে ইম্পোর্ট ডিপেন্ডেন্সিটা আমাদের কমবে। And then if we talk about skills development and training, the kind of thing that Yasir bhai has introduced, এটাও কিন্তু একটা ট্রেনিং এর পার্ট, স্কিল ডেভেলপমেন্টের পার্ট। Through this training or session, lot of people will be benefited. সো ঠিক সেম এন্ডে আমরা দেখি যে আমাদের স্কিলস গুলো যেগুলো আছে, যে ওয়ার্কার বা আমাদের যে এমপ্লয়িজ যারা আছে তাদের স্কিলসকে ডেভেলপ করতে গেলে আপনাকে অবশ্যই ফর্মাল একটা ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে করতে হবে। সে আবেগটা সেটা বোঝা গেছে এই বাজেটের এই স্পিচের মাধ্যমে বা এই এসআর এর মাধ্যমে। সো অটোমোবাইল, এয়ারক্রাফট, ফুটওয়্যার, গ্লাস, সিরামিক, সেটা ভোকেশনাল ট্রেনিং হোক বা প্রফেশনাল ট্রেনিং হোক। এবং প্রফেশনাল ট্রেনিং ইনক্লুডস আপনার ফার্মেসি, নার্সিং, আমরা যে নার্সের যে সংকটটার কথা বলছি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই ধরনের জিনিসগুলোকে কি আপনার প্রফেশনাল ট্রেনিং গুলোকে কিন্তু এখানে আনা হয়েছে এবং 10 ইয়ার্স এর ট্যাক্স এক্সাম্পশন দেওয়া হবে। বাট ইউ মাস্ট বি এ কোম্পানি এবং সেটা বিডার অ্যাপ্রুভালও লাগবে। তবে এখানে মিনিমাম পেইড আপ ক্যাপিটালের কথা বলা হয়েছে 5 crore। এন্ড দেন ওয়ান অফ দ্য নিউ থিং দ্যাট হ্যাজ বিন ডান, যেটা আপনার মেড ইন বাংলাদেশ। উই অল টক অ্যাবাউট মেড ইন চায়না, মেড ইন ইউকে, মেড ইন ইউএস। এখন আমরা বলতে পারবো মেড ইন বাংলাদেশ, বাট দেয়ার ইজ এ প্রেসক্রিপটিভ ভ্যালু এডিশনস এর কথা বলা হয়েছে। মিনিমাম 30% ভ্যালু এডিশনস বাংলাদেশে হতে হবে। বাট ইন কেস অফ 3 and 4 হুইলার্স তাদের জন্য 20 বছরের ট্যাক্স এক্সাম্পশনের প্ল্যান করা হয়েছে। সো 20 বছর মিন্স 10 ইয়ার্স জিরো ট্যাক্স এন্ড 10 ইয়ার্স হবে আপনার 10% ট্যাক্স রেটে। বাট ইউল হ্যাভ টু কিপ ইন মাইন্ড মিনিমাম পেইড আপ ক্যাপিটালের সাইজ হবে 100 crore। এন্ড উই অল নো that there is a growing demand for home and kitchen appliances. Huge পরিমাণে আদার দেশের প্রোডাক্টগুলো আমাদের দেশে কি ফ্লাডেড হয়ে যাচ্ছে। সো ইফ ইউ আর ইনটু দিস বিজনেস, then you will be entitled to 10 years tax exemption.
light engineering industry. So this is kind of a backward linkage industry. As per their statistics, there are 40,000 entrepreneurs who are into this light engineering industry. So a light engineering does not mean a capital goods. It is only spare parts which will be used in the machines. So if you are engaged into this sort of industries, then apni oi SRO shorto fulfill korle, again you will get 10 years tax exemption. For digital Bangladesh, if you are producing this kind of computer accessories, apnar motherboard, casing, UPS, USB, sound system, so you will enjoy this 10 years tax exemption. And about medical sector, we all know that Dhaka, Chittagong, Gazipur, ba Narayanganj, we have got good medical apnar access আছে. But if you are setting up your apnar hospital, সেটা 250 bed general hospital হোক or 200 bed specialized hospital হোক, so in that case you will get 10 years tax break. So 10 years tax break পেলে হয়তো private sector will come forward for this sort of investments. So definitely I don't know whether rural people will be benefited, কারণ এই ধরনের 200 or 250 বেডের হসপিটালের জন্য 300-400 কোটি টাকার ইনভেস্টমেন্ট লাগবে। সো ইনভেস্টমেন্ট লাগলে আপনার যে পরিমাণ আপনার সার্ভিস চার্জ আদায় করতে হবে, সেক্ষেত্রে প্রান্তিক জনগণ মানে যাদেরকে নিয়ে এই জিনিসটা হয়তো করা হয়েছে তারা বেনিফিট পাবে কিনা জানি না, বাট ডেফিনেটলি যেটা আমাদের আব্দুর রহমান স্যার যেটা সুন্দর করে বলেছেন যে আমার যদি ইনভেস্টমেন্ট না হয় তাহলে আমার এমপ্লয়মেন্ট হবে না, এমপ্লয়মেন্ট না হলে আমার ডিমান্ড ক্রিয়েট হবে না, আর ডিমান্ড ক্রিয়েট না হলে আমার কি ফ্যাক্টরিগুলো বসে থাকবে এবং আবার জবলেস হবে। সো এই যে ভিসিএস সার্কেল থেকে বেরোতে হলে আমাদের ইনভেস্টমেন্ট দরকার। So then there is also tax relief proposed for women entrepreneur, gender friendly যদি আপনি চিন্তা করেন যে women যারা entrepreneur আছে, if their turnover is up to 70 lakh provided they maintain all the documentation, তাদের কিন্তু যে ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্সটা দিতে হবে না। So that ceiling was 50 lakh, now that has been raised to 70 lakh. So এই যে আমরা এতগুলো দেখলাম যে দেখেন আমরা আমাদের সব স্ট্যাটিস্টিক্স বলে যে আসলে আমাদের কি ছিল যে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক লো। তাহলে এগুলো তো নতুন আসছে, এক্সিস্টিং দেখেন অনেকগুলো সেক্টরে কিন্তু আমাদের ট্যাক্স এক্সাম্পশনস আছে। সো এত জায়গায় যদি ট্যাক্স এক্সাম্পশন থাকে, সো ইকোনমি উইল গ্রো, বাট কন্ট্রিবিউশন অফ দ্য ফ্রম দ্য ট্যাক্স আসলে তো আপনার ওইভাবে গ্রো হবে না। সো রেশিও কিন্তু আলটিমেটলি লোই থাকবে। এন্ড দেন যেটা আমাদের বন্ড মার্কেটের ডেভেলপমেন্টের জন্য যেটা আপনার প্রপোজ করা হয়েছে আমাদের সেকশন 53H এ অন ট্রান্সফার অফ প্রপার্টি, যেটা যখন হয় আন্ডার সেকশন 53H ট্যাক্সের একটা এক্সাম্পশন দেওয়া হয়েছে। সো ইন দিস ট্রানজাকশন হাইপোথেটিক্যালি আপনারা যদি চিন্তা করেন যে হয়তো পিকিউ আর এই পাওয়ার কোম্পানিটার ফাইন্যান্স দরকার, এখানে একটা ট্রাস্ট বা এসপিবি হয়েছে, মানে এখানে হয়তো বেনিফিশিয়ারি ব্যাংকও থাকতে পারে, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও থাকতে পারে। ব্যাংক যখন আপনার ট্রাস্টিকে লোন দিবে, মানে ট্রাস্টির থেকে মানে ব্যাংক থেকে এই ট্রাস্টিরা লোন পাবে, এখন যেহেতু এটা একটা ইসলামিক বন্ড, এই কোম্পানিকে তার অ্যাসেট গুলো ট্রান্সফার করে দিতে হবে ট্রাস্টিকে, তার বিনিময়ে কি করবে এই ট্রাস্টি তাকে ফাইন্যান্সটা দিবে। তাহলে এখন উনি যখন প্রপার্টিটা ট্রান্সফার করবে তখন সেকশন 53H এ ট্যাক্স উইল নট বি কালেক্টেড, তার মানে ইট ইজ এ ট্রানজাকশন যে ট্যাক্সটা আছে এটা ওয়েভ করা হচ্ছে। সো ওয়ান অফ দ্য থিং দ্যাট আই হ্যাভ অবজার্ভ যে লাইক এই ট্রানজাকশন ট্যাক্স যদি আপনার এক্সাম করা হয়, যেহেতু ইখতিয়ার উদ্দিন স্যার আছেন, রেজা স্যার আছেন, ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে মানে তার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স এখানে কিন্তু 6 শিডিউলে কোনো এক্সাম্পশন দেওয়া হয় রে। সো যদিও ট্রানজাকশনের সময় ট্যাক্স হবে না, ট্রানজাকশন উইল বি এনকারেজ, বাট উনি যখন তার রিটার্নটা ফাইল করবেন তখন কিন্তু ক্যাপিটাল গেইন ট্যাক্সের অব্যাহতি উনি পাচ্ছেন না। হাউএভার এটা যদি ইমুভেবল প্রপার্টি না হয়ে যদি মুভেবল প্রপার্টি হয়, ধরেন মেশিন বিক্রি করে যদি এই ধরনের সুকুক ট্রানজাকশনসটা হয়, তাহলে সেকশন 52 তে কিন্তু এই এক্সাম্পশনটা নাই। আবার এই ল্যান্ড যখন ট্রান্সফার হবে আমাদের বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু ভ্যাটেবল হবে। সো ভ্যাটেবল হলেও সেটা কিন্তু যে এক্সাম্পশনটা দেওয়া আছে সেটা 2003 সালের এসআরওতে দেওয়া আছে। সো ওয়েন নিউ ল ওয়াজ ইন্ট্রোডিউসড 1st of July 2019 এর একটা এসআরও দিয়ে আগের সব এসআরও গুলো কিন্তু রিপিলড হয়ে গেছে। সো ইন দ্যাট কেস এটা কিন্তু স্টিল ভ্যাটেবল হয়। তবে যে সুবিধাটা আছে, ট্রাস্টে যে ইনকামটা আছে এটা 2003 সালে এসআরও দিয়ে এক্সাম্পট আছে। সো ট্রাস্ট যখন এই প্রপার্টিটা আবার ট্রান্সফার ব্যাক করবে তখন কিন্তু কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে না। সো আই বিলিভ এই স্মল কিছু চেঞ্জেস যদি আমরা আনতে পারি তাহলে এই ধরনের বন্ডেড ট্রানজাকশনস গুলো এবং ডিপেন্ডেন্সি অন ব্যাংক যে আপনার ফাইন্যান্সিং এর জন্য এটা অনেক ক্ষেত্রে কিন্তু কমে যেতে পারে। দেন if we talk about withholding taxes, there are some good changes I should say. যে ধরেন 6 শিডিউল পার্ট এ তে বলা হচ্ছে আপনি যদি WPPF থেকে ফান্ড পান, মানে বেনিফিশিয়ারি হিসেবে আপনি যদি টাকাটা পান, তাহলে 50,000 টাকা পর্যন্ত এক্সাম্পট। কিন্তু আবার 52D তে বলা হচ্ছে এনি অ্যামাউন্ট দ্যাট ট্রাস্টি পে টু দ্য বেনিফিশিয়ারি 5% ট্যাক্স কাটতে হবে। অ্যাট লিস্ট এবছর যেটা হয়েছে, যিনি বেনিফিশিয়ারি ওনার যদি অন্য কোনো ট্যাক্সেবল ইনকাম না থাকে এবং অ্যামাউন্টটা যদি 25,000 টাকা এক্সিড না করে, তাহলে দেয়ার উইল বি নো ট্যাক্স ডিডাকশন। আনডাউটেডলি ভেরি গুড চেঞ্জ। কিন্তু
যদি আমরা এটা 25 না করে 50 করতে পারতাম, তাহলে বেনিফিশিয়ারি ওয়ার্কার লেভেলে এমনিতেই তাদের লাইফ মানে পার্সোনাল ট্যাক্সে কোনো বেনিফিট আসে নাই, সো অ্যাটলিস্ট তারা এই বেনিফিটটা পেত যে আইনে যতটুকু তার এক্সামশন আছে সেই এক্সামশনটা সেইখানে পেত, কারণ আলটিমেটলি আইন দিয়েও তো আপনার কি এই 50,000 টাকা পর্যন্ত এক্সামটেড। সো এটা একটু অ্যালাইন করে নিলে এটা একটু বেটার হতো বলে আমি পার্সোনালি মনে করি। এন্ড দেন আমরা যখন লোকাল কন্ট্রাক্টররা যখন ফরেন ইপিসি কন্ট্রাক্টর হয়ে কাজ করে, তখন ভ্যাটের আইন দিয়ে কিন্তু এটা এক্সপোর্ট অফ সার্ভিস, ভ্যাটের আইন দিয়ে। কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে কি হয়, যে সেকশন 52 কিউ আছে, যখন এই ব্যাংকে টাকা ঢুকে ব্যাংক কিন্তু 10% ট্যাক্স ডিডাক্ট করে। তো এবার খুব ভালো কাজ হয়েছে যে এখন আর 10% ট্যাক্স হবে না, সেটা হবে 7.5%। তো এখানে আমার একটা স্মল সাজেশন হবে, যেটা 7.5% না নিয়ে, যেহেতু এটা কনস্ট্রাকশন এবং কনস্ট্রাকশনের বেসিক সেকশন হচ্ছে 52, তাহলে ওই রেটের সাথে যদি অ্যালাইন করে দেওয়া যায়, তাহলে সেম কন্ট্রাক্টর, আমি এক্সপোর্ট অফ সার্ভিস হিসেবে না বলে সেই বেনিফিট না নেওয়ার জন্য, অ্যাটলিস্ট ওই রেটটার সাথে 52 এর সাথে যদি 52 কিউ এর এই রেটটা যদি রেশনাল করে দেওয়া যায় বা লিঙ্ক করে দেওয়া যায়, তাহলে আরো বেশি কন্ট্রাক্টরদের জন্য বেনিফিট হবে। And if we look into the miscellaneous, again এটা নিয়ে আমি খুব বেশি বলবো না, we are all dependent on TDS, so Commissioner of Taxes, DG Inspection, DG CIC, তাদেরকে তারা যে কোনো সময় আপনার কল করতে পারে ইনফরমেশনের জন্য to verify the tax collection or deduction at source. As a professional, it is my responsibility to let you know যে ভাই comply with the law, deduct tax and deposit it to the government exchequer on timely basis. And এটা আসলে অনেক জায়গায় আলাপ হয়েছে, আমি এটা বলবো না, যে আমাদের ট্যাক্স নেট বাড়ানোর জন্য 4টা নতুন এরিয়া এখানে আইডেন্টিফাই করা হয়েছে। এন্ড ওয়ান অফ দ্য গুড থিং যেটা আপনারা দেখবেন এবারের বাজেটে সুন্দরভাবে অ্যাড্রেস হয়েছে, যে আমরা দেখেছি অনেক লোক আপনার এই ফার্মার হয়ে, ফিশ ফার্মার হয়ে অনেক টাকা হোয়াইটেন করতো। তো এখন যে সিলিংটা, যে ট্যাক্স রেটটা ছিল হাইয়েস্ট ট্যাক্স রেট 10%, সেটা ইনক্রিজ করা হয়েছে 15%। তা আমরা মনে করেছিলাম যে এটা 20 বা 25 করলে আরো ভালো হতো, নেভারদিলেস একটা তো স্টার্ট হয়েছে। সো নাও ইফ উই লুক ইনটু দ্য ইম্প্যাক্ট, আপনার ফিশ ফার্মার যাদের ইনকাম 30 লাখ টাকার নিচে, তারা কিন্তু এই অ্যামেন্ডমেন্ট দিয়ে কোনো ক্ষতিগ্রস্ত হবে না। মানে তার মানে কি, মানে মানে মাঝারি মানে যে সমস্ত ফার্মার যারা আছে তাদের জন্য এদের কোনো চেঞ্জ হবে না। কিন্তু ইনকাম যদি 30 লাখ টাকার উপরে যায়, তাহলে এই অ্যাজ পার দিস ক্যালকুলেশন তাকে কিন্তু 1 লাখ টাকা এডিশনাল ট্যাক্স দিতে হবে, হুইচ ইজ গুড। যে আমরা অলরেডি আপনার ফ্রেশ ওয়াটার ফিশে ওয়ার্ল্ডে নাম্বার 2 কিন্তু। সো তার মানে এখানে অনেক মোটিভেশন দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রি গ্রো হয়ে গেছে, এখন আর হয়তো এই ইনসেন্টিভটা না থাকলেও চলবে। দেন এআইটি অন ইলেকট্রিক কারের আসলে ট্যাক্স কালেকশনের রেটটা স্পেসিফাইড ছিল না, এবার সেটা আসছে। এন্ড অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট আমরা দেখেছি যে আপনাদের যে থার্ড শিডিউলে যে ডেপ্রিসিয়েশন রেটটা আছে, দ্যাট হ্যাজ বিন স্ট্যান্ডার্ডাইজড। আপনার জেনারেল বিল্ডিং এর ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন রেট উড বি 5% এন্ড ফ্যাক্টরি বিল্ডিং এর উপর হবে 10%। সো বি ভেরি কেয়ারফুল ওয়াইল ডুইং দিস ইয়ার ট্যাক্স রিটার্ন। সো এর মাধ্যমে কিন্তু আপনার টোটাল ইনকাম বেড়ে যাবে, কারণ ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস যদি আপনি কম ক্লেম করেন, তাহলে আপনার টোটাল ইনকাম কিন্তু বেড়ে যাবে। বাট নেভারদিলেস আপনি 100 টাকা কিন্তু 100 টাকায় কিন্তু কি আপনার ডেপ্রিসিয়েশন হিসেবে ক্লেম করতে পারেন। সো পার্সোনাল ট্যাক্সে মেনি পিপল কল মি whether there are any motivation or not। আসলে তো গত বছর আমরা একটা সিলিং ইনক্রিজ করেছি, সো এই জন্য এই বছর মানে প্রান্তিক লেভেলের জন্য পার্সোনাল ট্যাক্সে কিন্তু কোনো ধরনের বেনিফিট নাই। বাট দেয়ার আর সাম ইম্পোজিশন। ওয়ার্ল্ড ওয়াইড দেখেছেন যে যারা সুপার রিচ তাদেরকে কিভাবে আরো বেশি ট্যাক্স পাওয়া যায় ডিউরিং দিস কোভিড পিরিয়ড, হুইচ হ্যাজ বিন ট্রান্সফর্মড ইন দিস ফাইন্যান্স বিল টু। এখন আমরা যে 25% অফ টোটাল ইনকাম যে আমরা অ্যালাউয়েবল ইনভেস্টমেন্ট হিসেবে পেতাম, সেটা ম্যাক্সিমাম সিলিং ছিল 15 মিলিয়ন টাকা, মানে 1.5 কোটি টাকা। নাও দ্যাট হ্যাজ বিন ব্রট ডাউন টু 1 কোটি টাকা। সো এর মাধ্যমে আসলে কারা আসলে ক্ষতিগ্রস্ত হবে? তাহলে দেখেন, যাদের ইনকাম বছরে 5 কোটি টাকা, তাদেরকে 2.5 লাখ টাকা বেশি কি দিতে হবে, আপনার ইনভেস্টমেন্ট রিবেট কমে যাবে যাদের বেতন 5 কোটি টাকার উপরে। সো এটা ভেরি নমিনাল। আই বিলিভ যে ম্যাক্সিমাম লোকে হয়তো এই ব্যান্ডের মধ্যে পড়বে, আমাদের যে অ্যাভারেজ ইনকাম সাইজ আছে। সো এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অনলি ফিউ পিপল উইল বি এফেক্টেড। এন্ড সারচার্জ, এখন আমরা আগে জানতাম যে আমাদের একটা মিনিমাম সারচার্জ আছে, তো এবারের বাজেটে দেখলাম যে আপনার মিনিমাম সারচার্জ বলতে কোনো জিনিস নাই, যতটুকু সারচার্জ আসবে আপনাকে অতটুকুই দিতে হবে, আর ইনকাম না থাকলে তো আপনার সারচার্জ দেওয়ার প্রশ্নই আসে না। বাট এবার আমরা দেখলাম যে লাইক পিপল, আলট্রা রিচ পিপল যারা আছে, তারা কিন্তু এফেক্টেড হবে। কিভাবে? ইফ ইউ লুক ইনটু দিস ক্যালকুলেশন, যে আপনার ধরেন আপনি এই ব্যান্ডে পড়েন, আপনার ট্যাক্স লায়াবিলিটি হয়তো 12 লাখ টাকা বা 20 লাখ টাকা, বা আপনি আলট্রা রিচ যে আপনার ট্যাক্স লায়াবিলিটি 3 কোটি 20, and depending on your wealth surcharge will be determined। ধরেন আপনার ইনকাম যদি 20 লাখ টাকা হয় এবং আপনার নেট ওয়েলথ যদি 5 কোটি টাকা হয়, you do not have any impact through this finance bill। কিন্তু কোনো কারণে আপনার নেট ওয়েলথ যদি আপনার 10 কোটি টাকা হয় এবং আপনার 40 লাখ টাকা যদি ইনকাম থাকে, তাহলে এবারের বাজেটের মাধ্যমে আপনি কিছু বেনিফিট পাচ্ছেন। 2 লাখ টাকা সারচার্জ আপনার কমে যাবে, কারণ আগে 15% দিতেন, এখন কি 10% দিতে হবে, ওই 5 কোটি থেকে 10 কোটি হয়ে গেছে। দেন নেক্সট ব্যান্ডে যারা আছে তারা কিন্তু কোনো বেনিফিট হবে না, মানে যাদের সারচার্জ নেট ওয়েলথ 15 কোটি টাকা, তাদের জন্য কোনো বেনিফিট হবে না।
যখনই সেটা 20 কোটি টাকা হবে মানে নেট ওয়েলথ, সে কিন্তু 4 লাখ টাকার বেনিফিট পাবে। কিন্তু কোনো কারণে আপনার নেট ওয়েলথ যদি ইফ ইট ইনক্রিজেস এবং ইফ ইট ইজ মোর দেন 50 crore, তাহলে দেন ইউ উইল এন্ড আপ উইথ হাই সারচার্জ। তার মানে কি, হাই যাদের ইনকাম আছে তারা একটু বেশি ট্যাক্স দিবে। সো দিস ইজ দ্য মোস্ট রেশনাল থিং দ্যাট ইউ ক্যান সি থ্রু দিস ফাইন্যান্স বিল। এন্ড দেন মানে একটা লং এক্সিস্টেন্ট প্রবলেম হ্যাজ বিন রিজলভ দিস ইয়ার। এটা হয়তো আরেকটু বেটার হতে পারতো, বাট ধরেন এখানে দুটো এক্সাম্পল দিলাম। অনেক ফরেনার বাংলাদেশে আছে যারা 183 দিনের বেশি থাকে, সেটা হচ্ছে মিস্টার ওয়াই। আমরা যদি বেসিক সেকশনটা দেখি, ওখানে বলা হচ্ছে যে যে রেসিডেন্ট সে তার গ্লোবাল ইনকামের উপর ট্যাক্স দিবে এবং তার অ্যাসেট শিডিউলে সব অ্যাসেট দেখাতে হবে। এখনকার অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সে যদি তার অ্যাসেট বাংলাদেশের বাইরে যদি 10 কোটি টাকার অ্যাসেটও থাকে, সে ওটা দেখাতে হবে না, সে দেখাবে শুধু বাংলাদেশের ভিতরের অ্যাসেট। আবার অনেক নন রেসিডেন্ট বাংলাদেশি আছে যাদের বাংলাদেশের বাইরে অনেক অ্যাসেট আছে, তাকে কিন্তু ওই বাংলাদেশের বাইরের অ্যাসেট এখানে দেখাতে হবে না। আমরা আসলে প্রপোজ করেছিলাম আমাদের ফোরাম থেকে হয়তোবা যে হয়তো এটা আমরা দেখেছি লাইক ভিয়েতনাম অর আদার কান্ট্রিতে, যে 5 বছর পর্যন্ত যদি কোনো ফরেনার বাংলা মানে ওই দেশে থাকে, তাহলে তাকে কিন্তু ওই দেশ ছাড়া বাইরের দেশের অ্যাসেট দেখাতে হয় না। তাহলে দেখেন এটা যদি একটা লিমিট থাকতো তাহলে হয়তো ভালো হতো, কারণ নাহলে এরা বছরের পর বছর থাকবে, 10-15 বছর হয়তো থাকতে পারে, তখন তার গ্লোবাল ওয়েলথটা দেখানো কি জাস্টিফাইড। বাট বর্তমানে যে প্রভিশনটা আনা হয়েছে যে সে শুধুমাত্র কি বাংলাদেশের অ্যাসেটটা দেখালেই হবে। And then minimum tax for individual business that has been reduced from 0.5%, যেটা গত বছর এসেছে, from 0.5% to 0.25। এটার মাধ্যমে ইন্ডিভিজুয়াল যারা বিজনেস আছে তাদের কিন্তু ট্যাক্স লায়াবিলিটি মিনিমাম ট্যাক্স যেটা আছে এটা অনেক কমে যাবে। সো আই এম ডান উইথ মাই কর্পোরেট ট্যাক্স, নাও আই উড লাইক টু মুভ টু ইনডাইরেক্ট ট্যাক্স। যদিও এখানে আমাদের অনেক স্যাররা আছেন মানে ইনডাইরেক্ট ট্যাক্স নিয়ে আমার থেকে অনেক, যাদের কাছ থেকে আমি সবসময় শিখি, ফরিদ স্যার এখানে আছেন, মসিউর স্যার আছেন। সো আমরা তাদের কাছ থেকে কিন্তু রেগুলার কিন্তু শিখি আর কি, মানে ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো এগেইন অ্যাডভান্স ট্যাক্স ইজ ওয়ান অফ দ্য থিং যেখানে আমাদের বিজনেস কমিউনিটি অনেক বেশি বলে। সো এখন এই সেই অ্যাডভান্স ট্যাক্সটা যেটা আইনে 5% ছিল, দ্যাট হ্যাজ বিন ফার্দার ব্রট ডাউন টু 3%। এটা আসলে বিজনেস যারা করেন, কারণ আমার এই ট্যাক্সের ফর্মুলাটা হচ্ছে আমি ব্যবসা করব, কাস্টমার থেকে কালেক্ট করলে কিন্তু ভ্যাট দিব, এখন আমাকে কিন্তু ইম্পোর্ট স্টেজে দিয়ে দিতে হচ্ছে, মানে যেটা আমরা গ্লোবাল প্রিন্সিপালের কিন্তু একটু কি বাইরে গিয়ে কাজ করছি। এখন যে 5 থেকে 3 হয়েছে, এর জন্য অনেক বিজনেসম্যান হ্যাপি যে অ্যাটলিস্ট একটা রিডাকশন তো হয়েছে। সো দিস উইল গিভ দেম এনাফ ওয়ার্কিং ক্যাপিটাল। However, we can look into the digitization perspective, কারণ still you need to collect some certificate physically from the offices. So এগুলো যদি একটু ডিজিটাইজ করা যায় তাহলে এটার বেনিফিট আরো বেশি পাবে বলে আমি মনে করি আর কি। And then for exporters, আগে এক্সপোর্টাররা যে ইনপুট তারা নিত, মানে ম্যাক্সিমাম ইনপুটই কিন্তু এক্সপোর্টারদের এক্সাম্পট, যেগুলো ট্যাক্সেবল ইনপুট ছিল নিতে হতো, সেগুলো আগে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারতো। এখন ওটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট না নিয়ে তাদেরকে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে হবে। সো ইফ ইউ টেক ইনপুট ট্যাক্স ক্রেডিট, ইউ উইল হ্যাভ টু কিপ ইন মাইন্ড যে আপনাকে ল কমপ্লাই করতে হবে, মিন সেকশন 46 আপনাকে কমপ্লাই করতে হবে। ইউ উইল হ্যাভ টু মেনটেন অল দোজ ডকুমেন্টেশনস এন্ড রেকর্ড। এন্ড আমি ফরিদ উদ্দিন স্যারকে অবশ্যই আবার ধন্যবাদ দিব যে ওয়ান অফ দ্য থিং যেটা আমাদের লং পেন্ডিং ছিল, যে অ্যাটলিস্ট একটা সেক্টর দিয়ে শুরু হয়েছে, বিশেষ করে যারা ট্রেডার ব্যবসায়ী, ব্যবসায়ীদের সবারই দাবি যে আমি যে দামে বিক্রি করি তার উপরে যদি 5% ভ্যাট কালেক্ট করেন, অনেকের ক্ষেত্রে মার্জিনই 5% না, তাহলে আমাকে তো মার্জিনের চেয়ে বেশি ভ্যাট দিতে হবে। সো ওয়ান অফ দ্য থিং দ্যাট হ্যাজ বিন প্রপোজড, এই এসআরওটা আপনারা খুব ভালো মতো দেখে নেবেন, দেয়ার আর সার্টেন কন্ডিশন স্পেসিফাইড, ডকুমেন্টেশনের রিকোয়ারমেন্ট আছে। সো এখানে যারা স্যানিটারি এবং টাইলসের ডিলার আছেন, মানে যারা শুধুমাত্র ডিলারই ব্যবসা করে, ইম্পোর্ট করে ব্যবসা করে না, শুধুমাত্র বাংলাদেশে একজন ম্যানুফ্যাকচারার থেকে নিয়ে ব্যবসা করে, তাদেরকে কিন্তু শুধু কমিশনের উপর ভ্যাট দিলেই হবে। অথবা যদি কোম্পানি যদি এন্টায়ার প্রাইসের উপর ভ্যাট দিয়ে দেয়, তাহলে সে একটা সার্টিফিকেটে বেসিসে তাকে আর ফার্দার কিন্তু কোনো ভ্যাট দিতে হবে না। সো এই জিনিসটা আমি রিকোয়েস্ট করবো স্যারকে যে এরকম কমপ্লায়েন্ট যে সমস্ত সেক্টর আছে তাদের মধ্যেও যদি ওপেন করে দেন, তাহলে ওই ব্যবসায়ী যারা আছে তারা এই প্রসেসের মাধ্যমে কিন্তু অনেক রিলিফ পাবে। লায়াবিলিটি অফ ব্যাড এজেন্টস, ইফ ইউ সি যে নতুন আইনের একটা বিশেষত্ব ছিল, আপনারা নিশ্চয়ই পেপারে দেখেছেন যে অনেক বড় বড় ডিজিটাল কোম্পানিগুলো ভ্যাট এজেন্ট অ্যাপয়েন্ট করেছে, এবং as a chartered accountant we can be a VAT agent এবং ফার্ম হিসেবেও আমরা পাই, বাট the liability was huge for principal, মানে VAT office can charge me for any area VAT, interest and penalty. Now through this amendment, as an agent I will not be held liable for their due VAT, only I will have to make the compliances. So this is a much relief to encourage those non-resident to appoint VAT agent in Bangladesh. Export of service, another good thing, আসলে ভ্যাটে আপনারা দেখছেন যে অনেকগুলো গুড প্রপোজালের মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম, যে অ্যাজ এ এক্সপোর্টার অফ সার্ভিস আমরা সবাই মনে করি শুধু আমরা গার্মেন্টস এক্সপোর্ট করি মানে গুডস, আমরা যে কি পরিমাণ সার্ভিসের পোটেনশিয়াল আছে এটা ইমেন্স।
আপনারা যদি এক্সপোর্ট পলিসিতেও যান, ওই চ্যাপ্টার 7-এ কিন্তু 17টা সার্ভিসের কথা বলা আছে। এবার এক্সপোর্ট পলিসি নতুন যখন হবে, ওনা আরো নতুন সার্ভিসেস ঢুকবে। সো আমরা যত বেশি হিউম্যান ক্যাপিটাল মাধ্যমে আমরা বাইরে দিতে পারবো, তত বেশি আমাদের ডাইভার্সিফিকেশনটা আসবে। সো বাংলাদেশে বসেও আপনি যদি কোনো কি বাইরের কাউকে যদি সার্ভিস দেন, তাহলে আপনার ভ্যাট রেট হবে 0%, যেটা আমাদের আইনের মধ্যে একটু অ্যাম্বিগুইটি ছিল। ইনপুট ট্যাক্স ক্রেডিট, সো দিস ইজ আনাদার চেঞ্জ দ্যাট মাইট এফেক্ট দ্য বিজনেস। যে যদি কোনো প্রোডাক্টের সেলিং প্রাইস যদি মানে আপনার ইনপুট কস্ট যদি 100 টাকা হয়, আর আপনি যদি সেটা 90 টাকা দিয়ে বিক্রি করেন, তাহলে ইনপুট যেটা আপনি যে ইনপুট যে ভ্যাটটা আছে সেই রেয়ারটা আর আপনার থাকবে না। সো দিস ইজ কাইন্ড অফ এ প্যানেল মেজার কাইন্ড অফ থিং। সো এখানে হয়তো অনেক ডিবেট থাকতে পারে, যে অনেক ক্ষেত্রে বলতে পারে যে আমার বিজনেসের কারণে আমি হয়তো ইনপুটের থেকে কম দামে হয়তো বিক্রি করতে পারি, কারণ দ্য নিউ VAT law is based on transaction. So you have, if I have got the proof, আমি যদি কোনো স্পেসিফিক কারণে আমি কি কম দামে বিক্রি করি, তাহলে রিবেট ক্যান্সেলেশনটা মানে আমার প্রিন্সিপালের সাথে যাবে না বলে মনে হয় আর কি। দেন আমরা দেখেছি যে there were a lot of limitation with regard to 6.3 because there are certain organizations তাদের পক্ষে 6.3 ইস্যু করা is difficult, especially for a port। তারা তাদের যে ইনভয়েস আছে সেটা কিন্তু 6.3 ফরম্যাটে না, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক। সো নাও তারা যে মানি রিসিটটা দিবে বা ব্যাংক চার্জটা দিবে সেটাই কিন্তু 6.3 হিসেবে আসবে। সো ব্যবসায়ীরা তারা যদি মানে 46 এর কমপ্লায়েন্স গুলো মেনটেন করে, তার কস্ট কিন্তু কমে যাবে। স্যারের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই, এরকম আরো অনেক সার্ভিসেস আছে, ধরেন বিএসটিআই থেকে আমাদের সার্ভিস নিতে হয়, অনেকগুলো অয়েল ম্যানুফ্যাকচারিং কোম্পানি থেকে আমাদের সার্ভিস নিতে হয়, আপনার অনেকগুলো রেগুলেটরি বডি আছে যারা কিন্তু কখনো 6.3 দেয় না। সো তাদের ইনভয়েস গুলো যদি 6.3 হিসেবে নেওয়া হয়, বিশেষ করে গভর্নমেন্ট রেগুলেটরি বডি, তাহলে সেক্ষেত্রে বিজনেস আরো বেশি বেনিফিট পাবে। আমি ইন্টারাপ্ট করি এক সেকেন্ড। এইখানে আমরা যে এই তিনটাকে অ্যালাউ করেছি, এইটা নিয়ে আমরা ভীষণ চাপের মধ্যে আছি। এখান থেকেই আরো দুই একটা বাদ দেওয়ার জন্য ইন্টারনালি মানে ট্রিমেন্ডাস প্রেসারের মধ্যে আছি। সুতরাং আপনি আবার নতুন করে জয়েন মানে যোগ করতে বলছেন, এটা খুবই ডিফিকাল্ট হবে। থ্যাংক ইউ স্যার। বাট স্যার দিস ইজ এ গুড থিং। আমি ব্যবসায়ীদের সাথে যাদের সাথে কথা বলছি, দে হ্যাভ এনকারেজ দিস থিং, যে আমি মানে সিস্টেমে তো হবে এরকম যে আমি যত টাকা সেল করব, কালেক্ট করব, পারচেজের সময় যা ভ্যাট দিব, ইনপুট আউটপুট বা ক্রেডিট মেকানিজম তো এটাই স্যার। যদি আমি এই ক্রেডিট মেকানিজমে থাকতে না পারি, প্রিন্সিপালের সাথে তার গেলাম না স্যার। থ্যাংক ইউ স্যার ফর ইউর ক্লারিফিকেশন। দেন সিএ ফার্ম নাও তাদেরকে কিন্তু বলা হচ্ছে দে হ্যাভ এ ডিউটি টু রিপোর্ট টু দ্য ভ্যাট অফিসিয়াল। তার মানে সিএ ফার্ম থেকে যদি কেউ কোনো ইনফরমেশন চায়, মানে ভ্যাট অফিসিয়াল যদি ইনফরমেশন চায়, তাহলে সিএ ফার্ম ইজ বাউন্ড টু গিভ দোজ ইনফরমেশন টু দ্য ভিএটি অথরিটি। সো এখানে হতে পারে যে ভিএটি অথরিটি কি ধরনের ইনফরমেশন চাইতে পারে, অডিট রিপোর্টই তো। সো অডিট রিপোর্টটা অলরেডি আইসিএবির সাথে এনবিআর এর যে এমওইউটা আছে, ডিজিটাল ভেরিফিকেশন সিস্টেম, এটা কিন্তু অথেন্টিসিটিটা খুব ক্লিয়ারলি চেক করা যায়। হাউএভার ইফ অ্যাসিস্ট্যান্স রিকোয়ার্ড, দেন অবশ্যই ফার্মকে কি অ্যাসিস্ট করতে হবে টু দ্য ভিএটি অফিসিয়াল। দেন আনাদার গুড চেঞ্জ দ্যাট ইউ ক্যান সি, যে আমরা এখন দেখি যে হঠাৎ করে ভ্যাট অফিস থেকে 5 বছরের অডিট রিপোর্ট টান দিল। এখন 5 বছর আগের ডাটা খুঁজতে খুঁজতে কিন্তু শেষ। এখন every year after you are done with your annual reporting, you will have to file the আপনার audit report within 6 months from the end of your financial year. আর যদি আপনি 6 মাসের মধ্যে দিতে না পারেন, then you can seek 6 month more time, আর কি আরো 6 মাস টাইম নিতে পারেন to submit the return. সো এখানে একটা ছোট কারেকশন হতে পারে, আমরা যদি অ্যানুয়াল রিপোর্টের সাথে অ্যানুয়াল অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলি, তাহলে এটা মোর ক্লারিফাইড হবে, তাহলে এটা অডিটেড বা এটা একটা অথেন্টিক একটা ডকুমেন্ট হিসেবে থাকবে। এখানে শুধু অ্যানুয়াল রিপোর্ট হিসেবে বলা আছে। সো হোপফুলি এটা হয়তো আমরা দেখতে পারি, হয়তো কি অ্যামেন্ডমেন্ট আমরা চাইতেই পারি আর কি স্যার। মানে দাদা আপনি বলছেন যে মানে whether it's unaudited or unaudited, ওইটা ক্লারিফিকেশনটা দেওয়ার জন্য, সেটাই কি? জি জি, মানে এটা অডিটেড হওয়াটা বেটার আর কি। মানে আনঅডিটেড জিনিস তো অথেন্টিক না, যে কোনো সময় বলতে পারে যেটা আমি অন্য পারপাসে করেছি। সো অডিটেড হলে তো, অডিট মিন্স আমাদের তো স্ট্যাটুটরি একটা অব্লিগেশনস আছে ইন দ্য কোম্পানিজ অ্যাক্ট। জি, এন্ড দেন আমরা জানি যে ধরেন ভ্যাট মানে আমরা যদি কোনো ইভেশন হয়, পেনাল্টি হচ্ছে আপনার 2 গুণ, মানে 200%। সো এবারে বাজেটে সে সাহসটা দেখিয়েছে দুটো জায়গায়, যে পেনাল্টিটা 200% থেকে 100% হয়েছে, যেটা বিজনেসের অনেক দিনের দাবি ছিল। আগের আইনে ছিল 50% থেকে সমপরিমাণ, এখন অ্যাটলিস্ট 100% হলেও কি মানে গতবারের হাইয়েস্টের সমপরিমাণ হয়। এবং সাথে সাথে যে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে পার মান্থ 2%। আজকেও আই হ্যাড এ হিয়ারিং এট এলটিইউ ভিএটি, ধরেন এটা 10 বছর আগের কেস, তাহলে এখন হবে এরকম যে আপনার যে প্রিন্সিপাল তার চেয়ে আপনার ইন্টারেস্ট হবে 2 গুণ বেশি। সো এই জিনিসটা এখন হবে কি, মানে 1% মিন্স 1 বছরে 12% বেশি হবে না। এমনিতে আমাদের যে ল্যান্ডিং রেট যেটা আছে, মানে সেই রেটটাও কিন্তু সাবস্টেন্সিয়ালি কমে গেছে। সো অ্যাগেইন দিস ইজ এ ভেরি গুড থিং, যে অ্যাটলিস্ট মানে 50% আপনার কি ইন্টারেস্ট চার্জটা কমে গেছে। এন্ড দেন
although we know যে আমাদের law was introduced in 2019, however for backward linkage industry and back to back LC there was no detailed rule, এবং এবার আপনি দেখবেন রুলস এর মধ্যে all the detailed rules have been incorporated, so এই সমস্ত জায়গায় আর কোনো ধরনের কি ambiguity থাকবে না। However, one of the interesting change that we have seen, যে আমরা যখন নতুন আইন আসে এনবিআর এর অনেকগুলো গুড থিং এর মধ্যে যে মানে আপনার সেলিয়েন্ট ফিচার্স এর মধ্যে ছিল যে ভ্যাট দিবেন আপনি শুধু মাসে একবার যখন ভ্যাট রিটার্ন দিবেন। এখন আমরা আস্তে আস্তে সেই জায়গা থেকে সরে আসছি। এবারে যে প্রপোজিশনটা আছে সেকশন 49(3) তে বলা হচ্ছে ভ্যাট আমি ডিপোজিট করব কি কখন ভ্যাট ডিপোজিট করব আমাকে অ্যাজ পার আমার যে বিধিমালা যেভাবে আছে, বিধিমালা হচ্ছে পেমেন্ট করার আপনার 15 ডেজ এর মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তাহলে যদি আমি এটা চেঞ্জ করি তাহলে আমার এটার সাথে একটা কন্ট্রাডিকশন হয়, কারণ সেকশন 45 এ আমাকে যখন নিট প্রদেয়র কথা বলা আছে ওটা কিন্তু আমার নিট প্রদেয়টা ইজ বেসড অন আউটপুট ভ্যাট প্লাস ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মাইনাস ইনপুট ট্যাক্স। সো এটা কিন্তু ফান্ডামেন্টালি আমরা যে স্পিরিট দিয়ে নতুন আইন দিয়ে এগিয়েছি সেই স্পিরিটে আর আমরা থাকতে পাচ্ছি না। দেন এখানে আমি একটা জায়গায় দেখেছি যে ভ্যাটের এসআরও, যেটা আমাদের এসআরও 149 এ যে জিনিসটা ছিল যে মূসক 6.6 ইস্যু করা হবে 3 ওয়ার্কিং ডেজ আফটার ডিপোজিশন অফ ভিডিএস। স্বাভাবিক, আমি পেমেন্ট করব, পেমেন্ট করার পর 15 দিন সময় পাবো, দেন আফটার 3 ডেজ আই ক্যান ডিপোজিট দ্য ভিএটি, মানে আমার যে ভিডিএস টা জমা দিব, এবং কি 6.6টা আমি ইস্যু করব আফটার 3 ওয়ার্কিং ডেজ। কিন্তু রুল 40 তে বলা হচ্ছে মূসক 6.6 শুড বি ইস্যুড উইদিন 3 ওয়ার্কিং ডেজ আফটার পেমেন্ট টু সাপ্লায়ার। এই জায়গায় যদি একটু আমরা টেইলরিং করা হয় তাহলে মনে হয় কি ইনকনসিস্টেন্সিটা চলে যেতে পারে। এন্ড দেয়ার আর অলসো চেঞ্জেস ইন ডেফিনিশন অফ সার্ভিস। আমাদের ইবুক পাবলিকেশন এবং ই লার্নিং কে হ্যাজ বিন ডিফাইন্ড আন্ডার আপনার আইটি এনেবল সার্ভিসেস এ। এমএফএস ও আপনার নতুন করে আমাদের ডেফিনিশনে আসছে। হাউএভার আপনারা যেরকম ইনকাম ট্যাক্সে আইটিএস এর মধ্যে ক্লাউড সার্ভিস, সিস্টেম ইন্টিগ্রেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, আইটি ফ্রিল্যান্সিং এগুলো আইটিএস আছে, ভ্যাটের ভাষায় সেটা কিন্তু আইটিএস না। তখন হয় কি যে কোনো জায়গায় যদি ফেলতে না পারি, অনেক লোক আছে তারা S037 এ ফেলে, আবার আমরা যারা একটু কনজারভেটিভ আমরা বলি S099 মানে এনি আদারে যায়। তো আমার মনে হয় ইনকাম ট্যাক্স এন্ড ভিএটি তে এই দুটো জায়গায় যদি একটু অ্যালাইনমেন্ট চলে আসে যে এগুলো যদি আইটিএস হয় তাহলে মনে হয় একটু অ্যালাইনমেন্টটা বেটার হবে। দেন প্রকিউরমেন্ট প্রোভাইডার ডেফিনিশনস। এখানে আসলে ফেসবুক লাইভে যারা আছেন আমি গতকালকে আমার একটা সেশন ছিল, বলেছি যে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেনটা পেয়েছি সবাই পজিটিভ জিনিস বলেছে। সবচেয়ে মানে যে জায়গায় কোয়েশ্চেন হয়েছে যে আসলে চেঞ্জেস ইন দ্য ডেফিনিশন অফ প্রকিউরমেন্ট প্রোভাইডার। এখন রেজিস্টার্ড ম্যানুফ্যাকচারার ছাড়া বাকি যারা আছে সবাই প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে ট্রিট হবে, কারণ সার্ভিস প্রোভাইডার এবং ট্রেডারটা আমাদের যোগানদারের ডেফিনিশন থেকে বাদ দেওয়া হয়েছে। সো এই ক্ষেত্রে হাইপোথেটিক্যালি যদি একজন রেজিস্টার্ড ট্রেডার মানে আমার যে ইম্পোর্টার অর ট্রেডার সে যদি 1000 টাকা প্লাস 5% ভ্যাট দিয়ে 6.3 ইস্যু করে, মানে 1050 টাকার জন্য সে কাস্টমারকে বিল করে, তাহলে কাস্টমার আপনার 50 টাকা ভ্যাটের জায়গায় 7.5% 75 টাকা ভ্যাট কাটবে। তার মানে আমি বিল করলাম 5% দিয়ে, সে কাটবে 7.5% দিয়ে। এই জায়গায় মনে হয় একটু দেখা যেতে পারে যে এটা আমার স্পিরিটের সাথে যায় কিনা। আবার একটা চেঞ্জ আসছে, এই চেঞ্জের জন্য অবশ্যই আমরা কৃতজ্ঞ। স্যার এই জিনিসটা মানে খুব ভালোভাবে জিনিসটা নিয়েছেন, বাট এটা বোঝানোর জন্য আমাকে একটু সময় দিতে হবে। ধরেন আমি একটা কনসালটেন্সি ফার্ম, আমি ইনভয়েস ইস্যু করলাম 10ই মে 2021 রেজিস্টার্ড উইথহোল্ডিং এন্টিটির কাছে। উনি আমাকে আমি যেহেতু 6.3 ইস্যু করেছি মে মাসে, আমাকে অবশ্যই জুনের 15 তারিখের মধ্যে এই ভ্যাটটা জমা দিয়ে দিতে হবে, এটাই আইন। এখন উনি আমাকে পেমেন্ট করলেন 15ই আগস্টে। যদি 15ই আগস্টে পেমেন্ট করেন তাহলে আইন যেটা আসছে এবার, এই 15ই আগস্টে যে সময় পেমেন্ট করেছে সেই কর মেয়াদে অথবা পরবর্তী কর মেয়াদের মধ্যে আমাকে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টটা নিতে হবে। তাহলে দেখেন উনি যে 15ই আগস্টে পেমেন্ট করলেন, আইনগতভাবে উনি সময় পাবেন 30শে আগস্ট পর্যন্ত, মানে 15 দিন সময় পাবেন ভ্যাটটা জমা দেওয়ার জন্য। এবং এটা জমা দেওয়ার পর আরো 3 দিন সময় পাবেন উনি 6.6টা ইস্যু করতে। তাহলে উনি যদি 3rd সেপ্টেম্বরে যদি 6.6 ইস্যু করে, তাহলে আমি 15ই সেপ্টেম্বরের মধ্যে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো। তাহলে এটা যদি খুব স্ট্যান্ডার্ড হয়, মানে সবাই যদি খুব কমপ্লায়েন্ট হয় এবং সবাই যদি ঠিক মতো জিনিসটা দেয়, তাহলে এটা সম্ভব। কোনো কারণে উনি এই রেজিস্টার্ড উইথহোল্ডিং এন্টিটি উনি এই ভ্যাটটা 15ই আগস্টে জমা দিতে পারলেন না। উনি ভ্যাটটা জমা দিলেন 30শে সেপ্টেম্বর, এবং 30শে সেপ্টেম্বর যদি উনি জমা দেন তাহলে উনি আপনার 6.6 ইস্যু করবে 30শে সেপ্টেম্বর থেকে 3 দিন। তাহলে এই ক্ষেত্রে আমি যিনি সরবরাহ দিয়েছি আমি আর এটা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিতে পারবো না, কারণ সেটা ওই কর মেয়াদে নিতে হবে অথবা পরবর্তী কর মেয়াদের মধ্যে। তো এটা আমি স্যারকে একটু বলবো যে যেহেতু ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নেওয়ার জন্য আইনে বলা হচ্ছে 4 কর মেয়াদ পর্যন্ত সময় পায়, তাহলে হয়তো পরবর্তী কর মেয়াদ না বলে হয়তো পরবর্তী 4 কর মেয়াদের মধ্যে হলে এটা খুব সুন্দর হবে, আইনের মধ্যে আর কোনো ইনকনসিস্টেন্সি থাকবে না। দেন এগেইন
অনেক ভালো পরিবর্তনের মধ্যে দিস ইজ ওয়ান অফ দেম, যে আমাদের কারেন্ট অ্যাকাউন্টে যদি কোনো ব্যালেন্স থাকতো এবং যদি কোনো মামলা থাকতো, তাহলে আমরা যে অ্যাডজাস্টমেন্টটা নিতে পারি 30%, সেটা নিতে পারতাম না। তো এখন যদি পেন্ডিং ডিসপিউটও থাকে, স্টিল উই ক্যান আপনার ক্লেম দ্যাট 30% অ্যাডজাস্টমেন্ট। ভেরি গুড থিং, কারণ এর মাধ্যমে আমাকে নিট প্রদেয় কম হবে। নিট প্রদেয় কম হওয়া মানে কি, এই কোভিড টাইমে আমার ওয়ার্কিং ক্যাপিটালটা অ্যাটলিস্ট কি ভালোভাবে আমি ইউটিলাইজ করতে পারবো ফ্রম বিজনেস পয়েন্ট অফ ভিউ। অ্যান্ড দেন there are lot of exemptions in line with income tax এর মতো। দেখেন কম্প্রেসার এন্ড এয়ার কন্ডিশনের যে এসআরওটা আছে, that will remain valid until 30th June 2024। রেফ্রিজারেটর এবং ফ্রিজারেটরটা 30th June 2022। মোটর কার এবং মোটর ভেহিকেলের জন্য যে ভ্যাট এক্সাম্পশন, সেটা 30 জুন 2026 পর্যন্ত আর 5 বছর থাকবে। পলিপ্রোপাইলিন এবং স্টেপল ফাইবার যেটা আছে, সেটা আরো 2 বছর। মোবাইল এন্ড সেলুলার আরো 2 বছর। স্যানিটারি ন্যাপকিন আরো 2 বছর এক্সাম্পশন থাকবে। তো দেখেন লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য সরকার আপনাকে সব দিক দিয়ে কি বুস্ট আপ করছে। তো এখন আমাদের শুধু কি এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে। সেম ফর ওয়াশিং মেশিন এবং আপনার হোম অ্যাপ্লায়েন্সেস এর জন্য আরো 2 বছরের জন্য এটা কি, এটা নতুন এসআরও এবং কি 2 বছরের জন্য এটা থাকবে। এন্ড দেন ফর ডিজিটাইজেশন আমরা যেমন ইনকাম ট্যাক্সে দেখেছি, ভিএটি তেও কিন্তু ওই কম্পিউটার অ্যাক্সেসরিজ এর মতো যে সমস্ত আইটেম গুলো আছে, সেটার জন্য আরো 2 বছরের জন্য কি ভিএটি এক্সাম্পশনটা থাকবে এট ম্যানুফ্যাকচারিং স্টেজ। আর যেটা ক্যাপিটাল মেশিনারির যে আপনার এসআরও যেটা আছে, সেটা এখন বিধিমালার আওতায় আনা হয়েছে এবং কন্ডিশনস গুলো অনেক রিল্যাক্স করা হয়েছে। তো এর মাধ্যমে লোকালি আমাদের যে ম্যানুফ্যাকচারিংটা, এটা অনেক বেশি এনকারেজ হবে বলে আমি পার্সোনালি মনে করি। সো আসলে অনেক সময় নিয়ে নিয়েছি, এখন আমার লাস্ট পার্ট ইজ অ্যাবাউট কাস্টম ডিউটি, যেটা আমি খুব শর্টলি করার চেষ্টা করব। সো আমাদের কাস্টমসের যে এরিয়াটা, সেই এরিয়াটা ছিল 12 নটিক্যাল মাইলস। অলদো আমাদের কিন্তু একটা বড় ধরনের একটা সীমানা আমরা জয় করেছি ফ্রম মিয়ানমার এবং ইন্ডিয়ার থেকে। সো এখন কাস্টমস আইনে এটা আসলে কি হয়েছে, অ্যালাইন করা হয়েছে। সো এখন কাস্টমস টেরিটরি উইল বি এক্সটেন্ডেড টু 24 নটিক্যাল মাইলস। তার মানে কাস্টমসের যে আপনার মানে অভিযানগুলো চলে বা যদি অন্য কোনো কাজ থাকে, তারা কিন্তু তার এই 24 নটিক্যাল মাইলের মধ্যে কাজটা করলে ইলিগেল বলে গণ্য হবে না। এন্ড দেন পেনাল্টির ক্ষেত্রে একটা ভালো কাজ হয়েছে, অ্যাটলিস্ট কি নন কমপ্লায়েন্স করলে পেনাল্টির পরিমাণটা বেড়ে যাচ্ছে। সো ইউ মাস্ট স্টে কমপ্লায়েন্ট উইথ নোটিসেস ফ্রম আপনার কাস্টমস অথরিটি। সো এখানে পেনাল্টি আগে যেটা নন কমপ্লায়েন্স অফ অ্যাক্ট ছিল 156 এ, 50,000 থেকে সেটা 100,000 করা হয়েছে। এন্ড দেন 20,000 থেকে কি 50,000 করা হয়েছে আপনার ফর failure to submit the required documentation. And also কাস্টমস এর অফিসারদের যে কোনো জিনিস হলে আমরা দেখি কমিশনের কাছে চলে যায় এবং দে আর ওভারবার্ডেন। সো তাদের অ্যাডজুডিকেশন পাওয়ার হ্যাজ বিন ইনক্রিজড। সো কোন একটা মামলা যদি 50 লাখ টাকার উপরে যায়, দ্যাট উইল অনলি হিট দ্য কমিশনার। আর নিচের গুলো আপনার কি হয়তো কিছু এম্পাওয়ার করা হয়েছে এডিশনাল কমিশনারকে বা জেসি কে। এখানে আমরা যদিও দেখি কি রেভিনিউ অফিসারের পাওয়ারটাও কিন্তু কি 5 লাখ পর্যন্ত করা হয়েছে। সো আই বিলিভ সবাই যদি এথিক্যালি প্র্যাকটিস করে, তাহলে হয়তো এই যে ওয়ার্ক প্রেশারটা হয়তো কি একটু ডিস্ট্রিবিউট হবে, ডেলিগেটেড হবে। And also a chartered accountant of ICAEW can act as an authorized representative, যেটা আসলে আগে ছিল না, এখন সেটা আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে। Customs Act 2021, we all know আমরা 1969 এর একটা পড়ছি। So this act is going to expire very soon. Already draft act হয়ে গেছে। So hopefully we will see the new act in this year. And one of the very good thing যেটা আমরা গত কয়েক বছর ধরে ওয়েট করতেছি, বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো। We wanted everything into কি one bucket। এখন আমাদেরকে এই ডকুমেন্টেশনের জ্বালায় অনেক জায়গায় কাগজপত্র দিতে হয়। তো এখন ইম্পোর্ট, এক্সপোর্ট, ওয়্যার হাউজিং, ট্রানজিট এবং ট্রান্সশিপমেন্ট সবকিছু কন্ট্রোল হবে একটা ওয়ান সিঙ্গেল প্ল্যাটফর্মের মাধ্যমে। সো আই বিলিভ গ্রাজুয়ালি যদি এটা আমরা ইনকাম ট্যাক্স, ভিএটি এবং সাথে কি আরো আরজেএসসি, বিডা সবগুলো যদি এক জায়গায় একটা সিঙ্গেল উইন্ডোতে আনতে পারি, তাহলে বিভিন্ন জায়গায় এই ধরনের কি ইনফরমেশনস গুলো আমাদের কি ডিসক্রিট ওয়েতে থাকবে না। বাট আমরা মনে করি যে এই বছরের মধ্যে আনতে পারলে দ্যাট উড বি ভেরি গুড থিং টু বি ডান আর কি। এন্ড দেন কাস্টমসের যে ফার্স্ট শিডিউলটা আমরা দেখি, মানে আমাদের যে এইচএস কোড দিয়ে ডিটেলটা, প্লিজ হ্যাভ এ লুক ইনটু ইট। এখানে কিন্তু একটু রিভ্যাম্প করা হয়েছে, অনেকগুলো এইচএস কোড স্প্লিট করা হয়েছে, অনেকগুলো নতুন এইচএস কোড করা হয়েছে, কারণ আমরা জানি এগুলো নিয়ে হিউজ ডিসপিউট থাকে। সো এটাকে যত মডার্নাইজ, যত র্যাশনাল করার সেটা চেষ্টা আমরা এবারের বাজেটে দেখেছি। কোভিড ইনস্ট্রুমেন্ট তো এক্সাম্পটেড। হেলথ সেক্টরের অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস এর উপর আপনার ইম্পোর্ট ডিউটি রিডিউস করা হয়েছে। এগুলো পেপারে আপনারা পাবেন কোনটাতে প্রাইস ডিক্রিজ হয়েছে এবং ইনক্রিজ হয়েছে। বাট আমি শুধু দুইটা এসআরও এর কথা বলতে চাই। ওয়ান ইজ ক্যাপিটাল মেশিনারি, যেটা এসআরও, যেটা আমরা ক্যাপিটাল মেশিনারিতে 1% আমরা যে ডিউটি দিয়ে মালটা ছড়াতে পারি, সেখানে কিছু কন্ডিশনে চেঞ্জেস আনা হয়েছে। সো ওয়ান অফ দেম ইজ লাইক ইফ ইউ আর ইম্পোর্টিং মেশিন, ওই স্পেয়ার যখন আনবেন সেটার টোটাল ওয়েটের 10% বেশি হতে পারবে না। এন্ড দেন ইফ ইউ আর টেকিং পার্ট বাই পার্ট শিপমেন্ট, তাহলে ফার্স্ট পার্ট যখন শিপমেন্ট দিবেন, তখন আপনি রিমেইনিং পার্টের জন্য একটা আনকন্ডিশনাল ব্যাংক গ্যারান্টি দিতে হবে। ওয়ান্স দ্য শিপমেন্ট ইজ কমপ্লিটেড, আপনি সবগুলো নিয়ে আসছেন, দেন উইদিন 6 মান্থসের মধ্যে আপনি কি করবেন, আপনি ওই ব্যাংক গ্যারান্টিটা ফেরত পেয়ে যাবেন। সো এখানে এসআরওতে কিছু চেঞ্জেস আনা হয়েছে। এবং র মেটেরিয়ালের যে আমার ইম্পোর্টেশনের ক্ষেত্রে বেজা এরিয়াতে যদি থাকেন,
তাহলে সেক্ষেত্রে কি আইআরসির কন্ডিশন যেটা আছে সেটা রিল্যাক্স করা হয়েছে। দেয়ার আর লট অফ এসআরও। আমার একটা 148 পেজের একটা ডিটেইল স্লাইড আছে, যেটা হয়তো ইয়াসির ভাই আপনাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে শেয়ার করে দিবেন। এটা হচ্ছে জাস্ট এ সামারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই এম সো সরি, অনেক স্যাররা সবাই বসে আছেন, আমার অ্যালটেড টাইম থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর প্যাশন হিয়ারিং। Thank you, Dada, for your details presentation. It's very comprehensive, thorough. Still, I think যারা আসলে অডিয়েন্স আছে আমি দেখছি অনেক কোশ্চেন আসছে। সো আজকে যেহেতু আসলে এই সেশনটা অনেক কন্টেম্পোরারি, কিছুটা সময় আমরা নিব। অন্যান্য সেশনগুলোতে আমরা অনেক কনসাসলি 1 hour or more than just 10-15 মিনিট শেষ করি। প্লিজ আমাদের সাথে থাকবেন। ডেফিনেটলি দাদার প্রেজেন্টেশনে কিছু কোয়েশ্চেন্স অ্যান্ড অ্যালাইনমেন্টের কনসিস্টেন্সির ব্যাপারেও এসেছে, যেগুলা উই হোপ দ্যাট আমাদের সম্মানিত কমিশনারগণ এই রিপ্লাইটা তাদের কমিটিতে দিবে। সো further ado, now I'm request Mr. Ikthair Mamun, the FCMA and additional commissioner. He was also the past first secretary for tax, to actually give us some light on the policy aspect. Thank you, Mr. Mamun. Apni muted. Thank you, Mr. Arafin. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, all of you. At the very outset, I express my gratitude and thanks to the organizers of this program for giving me the opportunity to talk as a keynote speaker. Dear viewers, as you know, Honorable Finance Minister has presented the Finance Bill 2021 before the Parliament on the 3rd of June. Finance Bill 2021 basically includes the income tax rates to be applied in the spend year 2021 and the possible changes and proposed changes in the Income Tax Ordinance 1984, VAT and Supplementary Duty Act 2012, and Customs Act 1969. These three laws together, Income Tax Ordinance 1984, VAT and Supplementary Duty Act 2012, and Customs Act 1969, called together as fiscal laws, which are very much dynamic in nature, in the sense that these three laws are amended every year by passing Finance Act in the budget session of the Parliament. So you can hardly find any law which is amended every year, unlike these three laws which are amended every year. So now the question is, why these three laws, these fiscal laws, are amended every year in the budget session of the Parliament? The reason is, actually, these three laws are the legal instruments through which the direct tax revenues and indirect tax revenues are mobilized. And you know that the revenues are mobilized imposing taxes on the economic activities and business activities, while the business environment and economic environment are very much continuously changing. So in order to cope with the changing and continuously changing business environment and economic environment, you need to change the fiscal laws amended. So that's why you see that every year these three laws, these fiscal laws, are amended in the budget session of the Parliament, passing Finance Act. So in line with every year, this year also, the Honorable Finance Minister has presented the Finance Bill 2021 and proposing some changes in the Income Tax Ordinance, VAT Act, and also the Customs Ordinance. Dear viewers, in this talk, I will basically focus on the proposed changes in the Income Tax Ordinance that has been brought before the Parliament through Finance Bill 2021. So as Mr. Snehasish has already actually elaborated all the proposed changes, I will actually focus on the policy aspect of the changes that has been brought through the Finance Bill 2021 and placed before the Parliament. So one of the most important, while actually proposing the changes in the income tax and basically the direct tax, policymakers essentially focus on three aspects. Number one is simplicity, number two is equity and fairness, and number three is revenue mobilization. And there is the possible trade-off between equity and fairness and simplicity. If you want to make the tax laws more simple, you have to compromise with equity and fairness. On the other hand, if you want
to focus more on, emphasize more on equity and fairness, you may find that the tax laws or tax system has become a bit complex. So there is the trade-off between these two, and the policymakers has to struggle to maintain a balance between these two points, simplicity and equity and fairness. And also, in order to meet the ever-increasing government expenditure, government needs to augment revenue mobilization, and the revenue mobilization may be augmented either by increasing tax base or increasing tax rates. But if you follow the moves, the policy prescriptions the Bangladesh Tax Authority is currently following, you can see that Bangladesh Tax Authority essentially emphasizes more on expanding the tax base rather than increasing the tax rates for augmenting revenue mobilization. And you can find this fact if you analyze the possible changes that was made in the recent years, and you can find that the tax rates has been gradually reduced in the last couple of years. And in line with this year is not an exception. And the most important changes that has been proposed in the Finance Bill 2021 is the reduction of the tax rate. And Mr. Snehasish has already mentioned that the corporate tax rate this year has been proposed to be reduced by 2.5%, 2.5%. So in the spend year 2021, the listed companies have to pay 2.5% less tax than the previous year. That means in the upcoming year, the listed companies will have to pay 22.5% corporate tax, and the non-listed companies have to pay 30% tax rate, which is 2.5% reduced than the previous year, the current year, which is 32.5%. Also, the association of persons have to pay income tax 30% on their income. That is also reduced 2.5% from the previous year. The most importantly, the artificial juridical persons has to pay income tax at the rate of 30%. Actually, the most important examples of artificial juridical persons are NGOs. So NGOs essentially pay taxes on their income at the progressive rate, which was applicable for the individual type of taxpayer. That is the progressive rate that is mentioned in the schedule core of the Finance Act. So that will not be the case in the upcoming year 2021. The NGOs have to pay a flat 30% tax on their taxable income. So that's the most important changes and from the policy aspect in this year. And also another aspect that is most important for the individual type of taxpayer, that is for the surcharge. So as per the Finance Act 2020, the high wealth individuals, that means the individuals who have more than who have net wealth 50 crore or more, they have to pay surcharge even though they don't have any income. But that will not be the case in this year. In this year, if any individual doesn't have any income tax, if an individual doesn't have any taxable income, he or she does not have to pay any surcharge. That's another policy changes in this year. So in my view, from the policy aspect, the most important changes that has been proposed in the Finance Bill 2021 is the changes in the Section 30 Clause M and Section 52 of the Income Tax Ordinance. So as per Section 30 Clause M, all the payment for all the transactions, including the purchase of raw material, if it is more than 50,000, the payment should be made through banking channel, through bank transfer. And also the coverage of bank transfer has been widened. Now the mobile financial services and other digital means approved by the Bangladesh Bank comes under the purview of bank transfer. So any transactions, including purchase of raw material, if it exceeds 50,000, that has to be made through bank transfer. Otherwise, these expenses will not be allowed, not be considered as allowable expenses. So, and also in Section 52, the payment for execution of contract and supply of goods should be made through banking channel. That means payment should be made through a bank transfer. So if this is not complied, the rate of tax deduction should be more than 50% than the applicable rate. So from the policy perspective, these changes are very important. The implication is that if these changes essentially discourage or disincentivize the cash transactions. Conversely, these changes essentially encourage or incentivize to make transactions through bank transfer. So if this is applicable, more and more
transactions, more and more economic activities will come from informal sector to formal sectors. As a result, the size of the formal economy will be bigger and the tax base will be wider. So that is actually the policy objective of the tax authority at present. That means to increase the revenue mobilization, not by increasing the tax rate, rather by expanding the tax base. So that is the main purpose of the changes in Section 30M and Section 52, and actually these changes are actually targeted to expand the tax base, and the tax rate that has been reduced will be compensated by expanding the tax base that has been proposed in the Finance Bill 2021. So another, apart from this, from the budget issues of Finance Minister, we can guess that a number of SROs are in pipeline. Since these SROs are not yet published, I cannot make any explicit comment on that. But the very objective of these SROs is that the various exemptions on direct tax will be provided. The objective is to boost up the investment and employment, and that will ultimately generate more income. And if more income is generated, tax base will be expanded and more tax revenue will be collected. So even though the exemption is given to a particular sector, actually, so the government is not at the end of the day losing any tax, because the investment has multiplier effect. So if for the tax exemption, if more investment is coming to the economy, so because of the multiplier effect, more economic activities will be coming to the economy, and the revenue and the income, more income will be generated, employment will be generated, and the tax base will be ultimately expanded, and the more revenue will be collected. So I do not want to elaborate anymore, since the most of the items are covered. Mr. Snehasish, just I want to make one comment, that is, as Mr. Snehasish said, for Section 53H. So even though for the sukuk bond, if the assets is transferred to the trustee, as per Section 53H, no tax will be deducted. But he has the doubt whether if there is capital gain, whether that will be taxed under Schedule 2. So you have to look into the matter very deeply, because the capital gain, to arise, the assets that has been transferred should be a capital asset, number one. So whether the asset which has been transferred to the trust, is it a capital asset? You have to check it with the definition of capital asset, whether it comes within the definition of capital asset. And the second point is, in order to tax any item under the head capital gain, the capital asset must be transferred. And transfer is also a technical term. It has a definition in the income tax ordinance. So you have to see the asset which is transferred to the trustee, whether it is a transfer as per the definition of the transfer as mentioned in the income tax ordinance. So if these two technical terms, the definition of capital asset and the definition of transfer, is essentially met, then the question of capital gain comes. So you have to check it very carefully, whether under Section 53H, even though there is no TDS, but whether the transfer comes within the definition of capital gain or not, that has to be checked very carefully. Then we can make any comment whether the Schedule 2 under Schedule 2 the capital gain will be imposed or not. So I would like to stop here. I don't have any other comments. So thank you very much. Thank you, Mamun. আমি এই পয়েন্টে একটু যোগ করতে চাই উইথ দ্য পারমিশন অফ ইয়াসি। বিশেষ করে মামুন যেটা বললো যে আমাদের সুকুক বন্ডের অ্যাসেট ট্রান্সফারের সময় 53H তে ট্যাক্স দেওয়া লাগবে না, যেটা নিয়ে স্নেহাশিস আলাপ করেছে। এটা মামুন যেটা প্রশ্ন তুললো যে ওয়েদার ইট ইজ এ ক্যাপিটাল অ্যাসেট, ডেফিনেটলি ক্যাপিটাল অ্যাসেট ট্রান্সফার হচ্ছে বলেই কিন্তু এই প্রশ্নটা আসছে। ক্যাপিটাল অ্যাসেট যে এতে কোনো সন্দেহ নাই, সুকুকের ক্ষেত্রে এটা করতেই হবে। এবং এটা ট্রান্সফার কিনা, আনসার ইজ ইয়েস, ট্রান্সফার, কারণ এটা একেবারে সাবকলার রেজিস্ট্রি হচ্ছে, রেজিস্ট্রি দলিল হচ্ছে, রেজিস্ট্রেশনের সময়ে বলা হচ্ছে যে ট্যাক্স দিতে হবে কি হবে না। সুতরাং এই দুইটা পয়েন্ট ক্লিয়ার, ইট ইজ এ ট্রান্সফার ইন ইট ইজ এ ক্যাপিটাল অ্যাসেট। আর স্নেহাশিস একটা কথা বলেছে যে এই ধরনের ট্রাস্টের আবার ক্যাপিটাল অ্যাসেটের ট্রান্সফার থেকে যে গেইন সেটা ট্যাক্স এক্সেম্পটেড, সুতরাং সেখানে একটা কাভারেজ আছে। আমার মনে আরেকটা প্রশ্ন আসছে, আমার ভুলও হইতে পারে, আমি তো অনেকদিন ধরে ট্যাক্সে নাই, সেটা হলো আমাদের 53H এর ট্যাক্স কিন্তু আবার ফাইনাল সেটেলমেন্ট,
সেখানে বলা হয়েছে যে পরিমাণ ট্যাক্স কাটা হয়েছে সেটাই ফাইনাল ট্যাক্স, এর বাইরে আর ট্যাক্স দিতে হবে না। ইন দ্যাট কেস যেহেতু 53H এ এক্সেমশন দেওয়া হয়েছে, তাহলে ট্যাক্স জিরো, তো ডিডাকশন যেহেতু জিরো, তার পেয়েবল জিরো, সেখানে আরেকটা রক্ষা কবচ আছে। তো এটা মানে আরো একটু ক্লিয়ার করলে ভালো আর কি, বাট ইয়ে আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ রহমান ভাই। মামুন ভাই কাছে আমার একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে as you nicely explained that যে ট্যাক্স ক্যাশ ফ্রি ইকোনমি বা ক্যাশলেস ইকোনমির দিকে আসলে ট্রানজিশন করার জন্যই অনেকগুলো ইনিশিয়েটিভ এনবিআর নিয়েছে। vis-a-vis we also found that in MFS the tax rate has increased, so the most of the MFS including Bikash, Rocket or even Nagod, which are just launched 2 years back, they are in the growing stage and they're in investment phase. সো অ্যাকচুয়ালি ওই দুইটা কি কোনো ধরনের মানে অ্যালাইনমেন্ট আই ডোন্ট নো যে আছে কিনা বা চিন্তা করা হচ্ছে কিনা, এটা যদি একটা সময় আমাদের একটু বলেন আর কি। থ্যাংক ইউ। জি, সো নাও আই রিকোয়েস্ট মিস্টার Masiur Rahman, Joint Commissioner, VAT and Customs, to elaborate on the mainly the online VAT impact of the changes, recent changes in the finance bill. Mr. Masiur. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবার প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি সাদদের আগে জয়েন করতে না পারার জন্য। It was a wonderful opportunity for me to hear from Snehasish da. I am a fan of you. I always prefer everybody to follow you. Not only your professional activities as well as your personal activities, your lifestyle, everything impressed me a lot. And I would like to express my heartfelt gratitude to Mamun sir as well as Abdur sir to talk with you in a same platform, though it is a digital form, but it is a great privilege for me. And Yasir, you got the credit actually. So আমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব, আমরা যখন ইয়াসির আমাকে বলেছিল যে এটা নিয়ে আমরা একটা বাজেট ডিসকাশন করব, তো আমি বললাম যে এই বাজেটের চেঞ্জেস গুলো, দিস অল আর দ্য ডকুমেন্টেড থিংস এন্ড এভরিবডি হ্যাজ ইট, বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমরা ভ্যাট অনলাইন একটা প্ল্যাটফর্মে নিয়ে যাচ্ছি, কিন্তু ভ্যাট অনলাইনে কি হচ্ছে সেই বিষয়টা ইজ নট পাবলিক এট অল। এন্ড দ্য মোস্ট চ্যালেঞ্জিং এন্ড I think public are in an ambiguous situation regarding what are the changes in Financial Act and other SROs, and এইটার সাথে অ্যালাইন করে আমার আইভাসে কি কি চেঞ্জ গুলো হতে যাচ্ছে হবে। আমার মনে হয় সবচেয়ে এক্সাইটিং পার্ট হবে এইটা, বিকজ আমি আপনাদের সাথে আজকে যে কিছু শেয়ার করতে যাব, আমি ফরিদ স্যারের অনুমতি নিয়ে বলছি, আসলে আপকামিং চেঞ্জ যেগুলো এখনো আসেনি। যেহেতু আপনারা জানেন আমি ভ্যাট অনলাইনে ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর 1 হিসেবে কাজ করছি, সো একদম সিস্টেম ডেভেলপমেন্টের সাথেই কাজ করছি এবং সিস্টেমগুলো ফর্মগুলো ডিজাইন আমার নিজের পিডি স্যার আমার সাথে দুজন মিলেই করা, যে কারণে এই বিষয়গুলো আপনাদের কাছে আমি শেয়ার করতে পারবো। প্রথম কথা হচ্ছিল, আমরা যদি আমার স্ক্রিনটা একটু শেয়ার করছি। শিওর। Yes, একটু অ্যালাউ করে দিলে হ্যাঁ, আসেন। আমি শেয়ার ক্লিক করেছি, অবশ্য দেখা যাচ্ছে না। আই থিংক ইউ ক্যান কন্টিনিউ যদি প্রবলেম হয়। সো আমাদের যেহেতু সময় অনেক দিয়েছে। দিচ্ছি। ওকে, শিওর, থ্যাংক ইউ। হয়েছে শেয়ার? সবাই দেখতে পাচ্ছে? শেয়ার দেখছে, বাট ওই পেজটা দেখা যাচ্ছে না। আই থিংক তুমি স্ক্রিনে না দিয়ে ইয়েতে দাও, স্পেসিফিক
যে ডকুমেন্টটাতে। স্পেসিফিক ডকুমেন্ট শেয়ার দিব? হ্যাঁ, শেয়ার দিচ্ছে আইদার শেয়ার স্ক্রিন to monitors follow these steps. Okay, share. শেয়ার তো মনে হচ্ছে রাইট নাও আসছে, বাট প্রেজেন্টেশনটা আমরা দেখছি না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, আসছে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে আসলে কি কি চেঞ্জেস গুলো ভ্যাট অনলাইনের সাথে আমাদের সম্পৃক্ত, সেই বিষয়ে যদি আমরা একটু কথা বলি, সেক্ষেত্রে সবার আগে বলবো যে আমাদের এই যে 9.1 যেটা আমাদের, আমরা সবাই এই 9.1টা দেখতে পাচ্ছি আমাদের। তো এই 9.1 এর আমার কাছে প্রায় সময় মনে হয় এটা আসলে কিছুটা আগের রিটার্নের তুলনায় একটু ক্লামজি, একটু বড়, একটু বুঝতে সমস্যা এরকম মনে হয়। আসলে কিছু করার নাই, এখানে আসলে আমাদের মতো পৃথিবীতে যেই কয়টা দেশে ভিএটি সিস্টেম আছে, আমার মনে হয় আমরা খুবই ইউনিক একটা দেশ, যে দেশে এত ধরনের সিস্টেম, এত ধরনের স্পেশাল রেট, এত ধরনের এক্সামশন, অর্থাৎ আমরা যদি বলি যে টোটাল একটা পুরো একটা সিঙ্গেল রেট হচ্ছে একটা আইডল সিস্টেম, তা আমরা এটার ভিতরে হচ্ছে পৃথিবীর ইউনিক দেশ, যেখানে হচ্ছে টোটাল ভিএটিতে এত কিছুকে একসাথে নিয়ে আসতে হয়েছে, যে কারণে আমাদের আসলে এই ফর্মটাকে তুলনামূলকভাবে একটু ক্লামজি মনে হয়। তবে এখানে যদি আমরা আসলে প্রথমে ডিজাইন করার সময় সিপিসি কোড, লাইক আমরা জানি যে আমাদের নতুন ভিএটি সিস্টেমে আমাদেরকে এইচএস কোড রেজিস্ট্রেশন সময় এইচএস কোড গুলো অ্যালাউ করতে হয়। তো এইচএস কোডের সাথে কাস্টমস এর মতো যদি আমরা সিপিসি কোড সিস্টেমটা চালু করে দিতাম, তাহলে এই রিটার্নটাকে হয়তো একটা টেবিলে নিয়ে আসা যেত। আর এইখানে আমাদের এইটার সাথে আমরা জানি আমাদের 6টা সাবফর্ম আছে। এই সাবফর্ম গুলো নাই এখন, যেটা হয়তো আমাদের এই কামিং বাজেটে চলে আসবে, আমাদের হয়তো সংশোধিত বাজেটে চলে আসবে। সেই সাবফর্ম গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের বর্তমানে পারচেজ অফ এনি র মেটেরিয়ালস অর এনি আইদার ফ্রম লোকাল অর ফ্রম ইম্পোর্ট, এটার জন্য যেই ফার্স্টে একটা সাবফর্ম দেওয়া, সেটাকে আমরা স্প্লিট করা হয়েছে। বিকজ আপনারা জেনে খুব খুশি হবেন, সেটা আমাদের এই আইভা সিস্টেমের সাথে, অর্থাৎ ভিএটি আইভা সিস্টেমের সাথে কাস্টমসের যে এসআই কোডা ওয়ার্ল্ড, এইটার একটা ইন্টিগ্রেশনের কাজ অলরেডি আমরা করে ফেলেছি। এই ইন্টিগ্রেশনটা হয়ে যাওয়ার কারণে সামনে থেকে যারা ইম্পোর্ট করবেন, তিনি যখন রিটার্ন সাবমিট করতে যাবেন, তার সকল ধরনের ইম্পোর্ট ডাটা অটোমেটিক্যালি এই রিটার্নে চলে আসবে। এখানে দুইটা কাজ হবে। একটা হচ্ছে হলো আপনি ভুলে, মানে আপনি যদি কোনো বিল অফ এন্ট্রি এগেনস্টে আপনি ভুলেও যান, যেহেতু ম্যানুয়ালি করেন, যখন সিস্টেম থেকে নেওয়া হবে তাহলে এটার আর ভুলার কোনো সুযোগ নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা আমাদের দিক থেকে আমরা নর্মালি যেটা হয় যে কেউ যদি টাইমলি রিবেট না নেন, অনেক সময় ম্যানুয়ালি এগুলো চেক করা ভেরি ডিফিকাল্ট, হিউম্যানলি ইম্পসিবল, বিকজ কোম্পানির হাজার হাজার শত শত বিল অফ এন্ট্রি থাকে। কিন্তু সিস্টেম যখন কোনো একটা বিল অফ এন্ট্রিকে একবার রিবেটের জন্য অ্যালাউ করবে, সেকেন্ড বার সে আর এটাকে সিস্টেম রিট্রাইভই করবে না, আনবেই না, দেখাবেই না। সুতরাং মানে টাইমলি রিবেট না নিতে পারলে সেটা নেওয়ারও সুযোগ থাকছে না। আর এই বিষয়টাতে আর পরবর্তীতে যে আমাদের বিভিন্ন স্থানীয় রাজস্ব বিভিন্ন অবজেকশন গুলো, এই ধরনের অবজেকশনও আর তৈরি হবে না। আপনারা দেখছেন প্রথমেই থাকছে যে লোকাল ইম্পোর্টের জন্য একটা ফর্ম ডিজাইন করা হয়েছে। আমি ফর্মগুলো আপনাদেরকে ইয়াসির মাধ্যমে দিয়ে দিব। এটা হয়তো নেক্সট বাজেটে খুব শর্টলি আমরা পলিসি শাখায় পাঠিয়ে দিচ্ছি, দিলে হয়তো এটা এই সংশোধিত বাজেটেই আপনারা এসআরও আকারে পাবেন। তারপরে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের জন্য আলাদা একটা সাবফর্ম ডিজাইন করা হয়েছে। এই সাবফর্ম গুলো কিন্তু এখনো নাই আমাদের সিস্টেমে। তারপরে একটা সাবফর্ম করা হয়েছে যে এটা খুব ইম্পর্টেন্ট, আপনারা একটু যদি খেয়াল করেন দেখেন, আমাদের বর্তমানে আমাদের
এই উচ্চ কর্তনের ক্ষেত্রে যদি কেউ আমাদের এজি অফিসের মাধ্যমে কোনো ভ্যাট যদি তার ডিডাক্ট করা হয়, সেটা কিন্তু ভ্যাট অনলাইন সিস্টেমে দেখানোর কোনো সুযোগ নাই, বিকজ এখানে শুধু অনলি ট্রেজারি চালান ছিল। আমরা যে সাবফর্মটাতে আমরা হেডিংটা চেঞ্জ করে দেখেন, এখানে ট্রেজারি চালানের জায়গায় ট্রেজারি চালান অ্যাজ ওয়েল এস টোকেন নাম্বার নিয়ে এসেছি, এবং এখানে ব্যাংক অবলিক সিজিএ ব্রাঞ্চেস, এখানে সিএফও ডিসিও, অর্থাৎ আমরা যে যখন কোনো গভর্নমেন্ট সাপ্লাইজের আমরা কাজ করব এবং সেই সাপ্লাইজের বিপরীতে বিল পেমেন্ট করে এজি অফিস থেকে কোনো আমাদের বিল কর্তন করা হবে, সেইখানে যদি কোনো ভ্যাট দিয়ে থাকে সেটাও যেন আমি রিটার্নে শো করতে পারি, এটার জন্য এই সাবফর্মটাতে আমাদের একটা চেঞ্জেস আনা হয়েছে। আর একটা সাবফর্ম হচ্ছে হলো আমাদের এই যে ডেবিট নোট ক্রেডিট নোট, আমাদের এই ডেবিট নোট ক্রেডিট নোটের ক্ষেত্রে একটা কোম্পানির একাধিক ডেবিট নোট ক্রেডিট নোট হয়তো তাকে প্রয়োজনে ইস্যু করতে হতে পারে, কিন্তু আমাদের আগে রিটার্নে আপনারা যদি খেয়াল করে থাকেন দেখবেন যে ডেবিট নোট ক্রেডিট নোটের জন্য কোনো সাবফর্ম অ্যালাউ করা ছিল না। আমরা এই ডেবিট নোট ক্রেডিট নোটের জন্য দুটো সাবফর্ম ডিজাইন করেছি, যেটা সামনে থেকে আপনারা রিটার্নের সাথে পাবেন। পরবর্তীতে আমাদের আদার আপনারা যদি দেখেন আমাদের একটা রিটার্নের রো 27 এবং 32-তে আমাদের এনি আদার অ্যাডজাস্টমেন্ট বলে একটা রো আছে, সেখানেও কোনো সাবফর্ম ছিল না, যে কারণে আপনাকে প্রতিটা যদি একাধিক মানে অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলোকে আলাদা আলাদা করে দেখানোর জন্য কোনো সাবফর্ম ছিল না। আইদার আপনাকে কোনো একটা হার্ড কপিতে করে এটা অ্যাটাচমেন্টে রাখতে হতো ডিটেইলে, যেই কারণে এটাও একটা ইম্বিগুইটি ছিল যে এই সাবফর্মটার মাধ্যমে এখন আপনি যদি একাধিক অ্যাডজাস্টমেন্ট থাকে আপনি এই সাবফর্মের মাধ্যমে করতে পারবেন। এখন এই জিনিসটা করা হয়েছে বেসিক্যালি আমরা চাচ্ছি যে আমাদের ওভারঅল ভিএটি সিস্টেমে মানুষ আমরা যত বেশি পরিমাণে পারে অনলাইন বেস চলে আসুক। আমরা চাই না যে আমরা আর ম্যানুয়াল রিটার্ন আসবে, কারণ আমরা আইনটাকে স্যাররা যেভাবে নিচ্ছেন দেখেন সবকিছুকে ফ্যাসিলিটেট করা হচ্ছে, ইজিয়ার করা হচ্ছে, কিন্তু যে কোনো সব মানে আমি বলবো যে ভালো আইন ভালো ট্যাক্স পেয়ারও ডিজার্ভ করে, মানে অর্থাৎ একটা আইন তত বেশি আধুনিক হবে, তত বেশি প্র্যাগমেটিক হবে, তত বেশি ইউজার ফ্রেন্ডলি হবে, তার ইউজার যত বেশি আপনার এই বিষয়গুলোতে ফোকাস থাকবে, এই বিষয় এবং কমপ্লায়েন্ট থাকবে। এছাড়া আপনারা একটা বিষয় আমি প্রায় মানে শুনি আমরা, সেটা হচ্ছে যে আমরা ওই যে আমাদের চলতি হিসাবের যে ব্যালেন্সটা, এইটা আমাদের এই অ্যাডজাস্টমেন্টের এখানে আপনাদের যদি ওই যে আগের চলতি হিসাবের যে ব্যালেন্সটা আছে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করতে হলে এই যে ট্যাক্স ক্যালকুলেশন এখানে আপনাদেরকে অ্যাডজাস্টমেন্টটা করতে হয়, কিন্তু আপনারা এই জায়গাটা সাধারণত একজন ট্যাক্স পেয়ার এন্ট্রি দিতে পারেন না, বলেন যে আমরা তো এন্ট্রি দিতে পারছি না। আসলে আমি এই ফোরামের মাধ্যমে সবাইকে বলতে চাই, এই অ্যাডজাস্টমেন্টের অনলাইনে এই অ্যাডজাস্টমেন্টটা তখনই শুরু হবে যখন বিভাগীয় কর্মকর্তা এই এন্ট্রিটা দিবেন, অর্থাৎ এটা ট্যাক্স পেয়ারের এন্ট্রি দেওয়ার বিষয় না। ফার্স্ট একজন বিভাগীয় কর্মকর্তা যখন এখানে এন্ট্রিটা দিয়ে দিবেন, তারপরে থেকে আপনি আগে যেটা 10 ছিল পরে 30 করা হয়েছে এবং এবার আবারও রিল্যাক্স করা হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে যদি মামলা টামলা থাকে তারপরেও অ্যাডজাস্টমেন্ট করতে পারবে, এই বিষয়গুলো তখন থেকে আপনি অনলাইনে এটা পারবেন। অনেকে দেখা গেছে শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টটা করতে পারছেন না দেখে অনলাইনে রিটার্ন দিচ্ছেন না, ম্যানুয়ালি দিচ্ছেন। এবং আপনারা যদি একটু খেয়াল করে দেখেন আমাদের আইনে বলা আছে যে 50 লাখ টাকার অধিক যদি কারো টার্নওভার হয় তাকে কম্পিউটার সিস্টেম থাকতে হবে, তাকে সফটওয়্যার মেনটেন করতে হবে, কিন্তু আমরা এখনো আনিনি যে 50 লাখ টাকার বেশি টার্নওভার তাকে বাধ্যতামূলক ভাবে অনলাইনে রিটার্ন দিতে হবে। আমি এবার আমার পিডি স্যারের মাধ্যমে প্রপোজ করতে চাচ্ছিলাম যে আমাদের এখানে অবশ্যই একটা বিষয় করা উচিত যে যারা সফটওয়্যারের মাধ্যমে মানে সফটওয়্যার অথবা আইটি সিস্টেম রাখার জন্য যারা মানে আমাদের আদেশের মাধ্যমে বাধ্য, তাদেরকে অনলাইনে রিটার্ন না দিলেও তাদেরকে ফাইন করতে হবে, বিকজ এত বড় একটা প্রতিষ্ঠান যাকে আমরা বড় প্রতিষ্ঠান হিসাবেই ধরবো যে ইয়ারলি 50 লাখ টাকা টার্নওভার, সে অনলাইনে কেন রিটার্ন দিবে না? এবং অনলাইনে রিটার্নের মাধ্যমে একমাত্র যেটা হবে, আমরা এখন তথাকথিত যেই হ্যাসেল প্রবলেম গুলোর কথা বলি, মানে ম্যান টু ম্যান ইন্টারাকশন যত কমে যাবে আমাদের কিন্তু প্রবলেম গুলো আর থাকবে না। আমরা আপনাদেরকে
শেয়ার করার জন্য আরেকটু বলি যে ভিএটি সিস্টেমের আমাদের আসলে অনলাইন নতুন আইন এই বিষয়গুলো পলিটিক্যাল অথবা বিজনেস কমিউনিটির নানা কারণেই কিছু অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে যেতে হয়েছে, যে কারণে অনেক সময় পলিসিটা যত দ্রুত ডেভেলপ করেছে হয়তো আমাদের আইটি উইং গুলো ঠিক ততটা ডেভেলপ করতে পারেনি। বাট রাইট নাও ইট ইজ ইন আন্ডার দ্য গুড হ্যান্ডস। আমাদের পিডিসা যিনি, উনি অত্যন্ত কাজের একজন লোক। উনি মানে আমি বলবো যে অনেকগুলো প্রবলেমকে অলমোস্ট ডান করেছেন। আপনারা শুনে খুশি হবেন, আমরা প্রায় নতুন 6টা মডিউল লাইভ নিয়ে আসছি খুব সহজেই, খুব সহজে, মানে এই মাসের মধ্যে হয়তো, কারণ প্রজেক্টের মেয়াদ অলমোস্ট শেষ। 6টা মডিউলের ভিতরে আপনাদের রেজিস্ট্রেশন ছাড়াও চেঞ্জেস গুলো, এছাড়া ভ্যালু ডিক্লারেশন, ওই ভ্যালু ডিক্লারেশনের জন্য, কোফিশিয়েন্ট ডিক্লারেশনের জন্য যে ফর্ম গুলো আছে, এডিআর এর জন্য মডিউল চালু করা হচ্ছে। কিন্তু সারপ্রাইজিংলি আপনারা একটু মানে হয়তো অবাক হয়েছেন যে আমাদের দেখবেন বিধিমালায় আমাদের 2টা ফর্ম হচ্ছে ইংলিশে, রেজিস্ট্রেশন ফর্মটা আর হচ্ছে রিটার্ন ফর্মটা। বাকি ফর্মগুলো বাংলায় কেন? আসলে যদি আমরা সিস্টেম বেস ফর্ম করতাম তাহলে আমাদের প্রতিটা ফর্মের আসলে ইংলিশেই থাকা উচিত। মজার বিষয় হচ্ছে আমরা প্রথম থেকে অনলাইনে দেখবেন শুধু রেজিস্ট্রেশন এবং রিটার্ন এই 2টা মডিউলই অনলাইনে চালু ছিল, এর জন্য এই 2টা ফর্ম ইংলিশে আর বাকি ফর্মগুলো বাংলা। এবছর আমাদের যেহেতু মডিউল গুলো চালু হবে, খুব আপনারা সংসদীয় বাজেটে হয়তো প্রতিটা ফর্মেরই ইংলিশ ভার্সন আমরা গ্যাজেট নোটিফিকেশন করিয়ে নিতে হবে, আদারওয়াইজ এটা লিগালি অ্যাপ্লিকেবল হবে না। সো এই বিষয়ে বুঝা মানে আমি খুব দায়িত্বহীনভাবে বলতে পারি যে এনবিআর এবং ভ্যাট অনলাইন প্রকল্প যথেষ্ট অঙ্গীকারবদ্ধ যে আমরা ভ্যাট সিস্টেমকে কত বেশি পরিমাণে ইউজার ফ্রেন্ডলি করতে পারবো। আমি মনে হয় আর 3 মিনিট সময় নিব অনলি কিছু বিষয় বলার জন্য। সেটা হলো স্নেহাশিস দার একটা কথা আমাকে খুব ক্যাচ করেছে, আমি এখানে নোট ডাউন করে রেখেছিলাম। উনি বললো যে 6 মাসের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মকে 82 তে বলা আছে। আসলে এইখানে আমি ফরিদ স্যারকে বলবো যে এইখানে বলছিল অন্য যে কোনো সংস্থা, সুতরাং অন্য যে কোনো সংস্থা যেহেতু ছিল সেখানে চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম আলাদা করে মেনশন করার হয়তো প্রয়োজন ছিল। বাট যদি আমি মেনশন করি, যেহেতু বাংলাদেশে এফআরএ বলে একটা আইন আছে, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট আছে, যেখানে আমাদের যে কোনো এসব ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট হিসাবে 3টা অর্গানাইজেশন, মানে যারা এই এফআরএ তে 3টা অর্গানাইজেশনকেই কিন্তু, অর্থাৎ আইসিএমএ কে, মানে আইসিএবি কে, আইসিএমএ কে এবং আইসিএবি কে, হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্ট চার্টার্ড সেক্রেটারি, 3টা অর্গানাইজেশনকে মানে করা হয়েছে, রিকগনাইজ করা হয়েছে। সুতরাং 3 জনেরটাই এখানে বলা উচিত ছিল, বিকজ আমাদের বর্তমানে আইন অনুযায়ী পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানিকে কিন্তু কস্ট অডিট করাতে হবে এবং সেটা জমা দিতে হবে। তাহলে আমরা যেহেতু আমি সব সময় বলি ভিএটি জন্য সব সময় সিএমএ অর্থাৎ আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট যারা, তারা ভেরি মানে বেশি পরিমাণে রিলেটেড, কানেক্টেড হবে। বিকজ ইনকাম ট্যাক্সে কাজ করার সময় আমাদের ফাইন্যান্সিয়াল ডাটা নিয়ে কাজ করতে হয়, হিস্টোরিক্যাল ডাটা নিয়ে কাজ করতে হয়। বাট ভ্যাট ভেরি লাইভ, আপনার ভ্যালু ডিক্লারেশন করছি, এখন ভ্যালু ডিক্লারেশন যে করছি সেটা কি প্রপারলি করছি কিনা সেটা কোথা থেকে জানবো? সেটা জানতে পারবে একমাত্র আমার যে কোনো প্রোডাক্টের জন্য যেখানে প্রোডাকশন ম্যানেজার অথবা আমার যে চার্টার্ড কস্ট অ্যাকাউন্টেন্ট যিনি আছেন, যিনি প্রসেস কস্টিং, ব্যাচ কস্টিংটা তৈরি করে এটা প্রপার কস্টটা বের করছেন, সেটার সাথে যেন এটা মিলে। এবং আপনারা জেনে খুব মানে আপনারা হয়তো ভালো লাগবে, সেটা হচ্ছে আপনাদের খুব বেশি দূরে না, শ্রীলঙ্কাতেও কিন্তু আমাদের এই যে আমাদের কস্ট অ্যাকাউন্টেন্ট দ্বারা সার্টিফাইড যে ভ্যালুটা তার করে দিচ্ছেন যে এই প্রোডাক্টটার কস্ট এত টাকা, তাহলে আমি যদি কস্ট জানতে পারি প্রপারলি তখন আমি ফাইন্যান্সিয়াল ডাটা থেকে মার্জিনটা বের করতে পারবো। বাট কস্ট হচ্ছে আমার বেস লাইন। এখন এই কস্টটা কে ডিটারমাইন করে দেবে? কস্ট ডিটারমাইন করার জন্যই তো আমার কস্ট অ্যাকাউন্টেন্টরা। সুতরাং এখানে আমি বলবো যে মানে রিকগনিশনটা ইকুয়ালি হলেই এটা প্র্যাগমেটিক হবে প্রপারলি। আর আরেকটা বিষয় যেটা আমরা দেখলাম যে খুবই ইনভেস্টমেন্ট সেন্ট্রিক ভাবে এবার কিন্তু বাজেটটা প্রপোজ করা হয়েছে, ছাড় দেওয়া হয়েছে, ছাড়গুলোকে এক্সটেন্ড করা হয়েছে। কিন্তু আপনারা দেখবেন প্রতিটা এসআরওর নিচেই বলা আছে ডকুমেন্টেশন যদি প্রপারলি না করেন আপনি যদি ল অ্যাভয়েডেড না হন, আপনার কিন্তু ওই এক্সাম্পশনটা আপনার জন্য অ্যাপ্লিকেবল না। আমরা অনেক প্রতিষ্ঠান আছে যারা বর্তমানে
এসআরওর মাধ্যমে এই এক্সামশন গুলো ভোগ করেন। এটা হয়তো আপনি যদি শিডিউলের মাধ্যমে যেটা এক্সামশন সেটা ভোগ করে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার ছাড় আছে, কিন্তু এসআরও দিয়ে যে এক্সামশন তাদের যদি প্রপারলি 6.3 এন্ড অন্য ডকুমেন্টেশন গুলো মেনটেন না করেন, আপনার যেখানে জিরো হওয়ার কথা আপনার উপরে পুরো ভ্যাট বার্ডেন কিন্তু পড়ে যাবে। সুতরাং এই বিষয়গুলোকে জোর দেওয়ার জন্যই আমরা বলবো যে আরো বেশি পরিমাণে অ্যাওয়ারনেস বাড়ানো উচিত, আমাদের এই ধরনের প্রোগ্রাম বেশি করে করা উচিত, বিকজ এই জানার মাধ্যমেই ভীতিগুলো দূর হয়ে যাবে। এবং ভ্যাট অনলাইনের আরেকটা বড় এই ফোরামের মাধ্যমে বলতে চাই একটা ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের সিএসভি ফাইল আপলোড করা। অর্থাৎ আমাদের যে প্রতিষ্ঠানগুলো রাইট নাও ইআরপি সিস্টেম চালু আছে, ধরেন আমি ইউনিলিভার অথবা আমি ভিএটি গ্লাসকিউসমিথ ক্লায়েন্ট, আমার নিজেরই একটা ইআরপি সিস্টেম আছে, স্যাপ সিস্টেম আছে, যেটা খুবই মানে ডেভেলপড এবং হাইলি ইকুইপড, বিদেশ থেকে এনে ইন্টারন্যাশনালি আমাকে এটা মেনটেন করতে মাল্টিন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে। এখন সেইটার জন্য আমি একটা আইটি সিস্টেম রাখবো, আবার আমার ভিএটির জন্য আলাদা একটা আইটি সিস্টেম রাখবো, সেটা হয় না। সেটার জন্যই যেটা আমরা করছি যে ওই সিস্টেমের ভিতরে যদি আপনি ভিএটি সিস্টেমটাকে ইন্টিগ্রেট করে দেন মডিউলটাকে, সেখান থেকে আউটপুট জেনারেট করলে সেই আউটপুট রিপোর্টটা সরাসরি ভ্যাট অনলাইনে আমার ওয়েবসাইটে যেখানে আমরা এখন রিটার্ন সাবমিট করি সেখানে আপনি আপ করে দিতে পারবেন। সো এই ডেভেলপমেন্ট গুলো আমার মনে হয় খুবই সিগনিফিকেন্ট আপনাদের জন্য। আপনারা এই বিষয়গুলো যখন লাইভে আসবে, আমি আশা করি Yasir আমাকে আবার ডাকলে আমি অবশ্যই আসবো। দ্যাট উড বি এ গ্রেট অপরচুনিটি ফর মি অ্যাজ এ। আর আর আইনের খুঁটিনাটি বিষয় ফরিদ স্যার যেহেতু আছে, ফরিদ স্যার সবসময় আমার মানে প্রিডিসেসর, মানে স্যার যেখানে থাকেন, স্যারের পরে স্যার যখন সেকেন্ড সেক্রেটারি ছিলেন, আমি স্যারের পরে আমি সেকেন্ড সেক্রেটারি হয়েছি। তো স্যার যেহেতু আছেন, উনি অগ্রজ এবং আমার সিনিয়র, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। আমার মনে হয় ক্রিটিক্যাল লাইনের কোনো পয়েন্ট থাকলে ফরিদ স্যার বলতে পারেন, আমিও বলতে পারি। আর কোনো ভুল হলে সময় বেশি নিয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করছি। ধন্যবাদ। Thank you, Masiur, for elaborating the online VAT projects. Thank you, viewers. We already spent more than 1 hour 45 minutes, so definitely will not take so long. So we have only two commentators here, Mr. Rezaul Karim Chowdhury, the Director General Business Tax Academy, and Mr. Kazi Farid Uddin, First Secretary, VAT Policy. I also request Rahman Khan sir, if you have any comments on the total discussion today of Snehasish Barua, Mamun sir, or Masiur Rahman. So now I'm requesting Mr. Kazi Farid Uddin sir to have a brief commentary on the discussion of Snehasish Barua and Masiur Rahman. Thank you. শোনা যায়? জি 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 স্যার। ধন্যবাদ আজকের এই ওয়েবিনারে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমার একটা বিশেষ কাজের জন্য আমি একটু দেরিতে জয়েন করেছি। তো যেহেতু এখন অনেক রাত হয়ে গেছে, আমি সংক্ষেপে এবারের বাজেটে ভিএটির পার্টে যেসব চেঞ্জগুলো হয়েছে, ইন দ্য মিন টাইম স্নেহাশিস বড়ুয়া অনেক ডিটেইল আলাপ করেছে, তারপর আমি কিছু দুই একটা পয়েন্ট আলাপ করবো এবং খুব অল্প সময়ে শেষ করব। সেটি হলো, আমি শুরুতে শুনেছি যে আপনারা হয়তো শুনবেন যে জাতীয় রাজস্ব বোর্ডের নেক্সট ইয়ারের বা টোটাল রেভিনিউ টার্গেট দেওয়া হয়েছে 3,30,000 কোটি টাকা। তার মধ্যে ভিএটির টার্গেট 1,28,000 কোটি টাকা, প্রায় 38% রেভিনিউ আসবে ভিএটি সেক্টর থেকে। তো এইবার বাজেট ফর্মুলেশনের ক্ষেত্রে ভিএটি উইং যে সকল পলিসি নিয়েছে, আমি সেগুলো একটু সংক্ষেপে বলি। সেটা হলো, মেইনলি যেটা করা হয়েছে, নতুন আইন নিয়ে ব্যবসায়ী মহলে অনেক আপত্তি যে আইন জটিল, বোঝা যায় না। তো এইবারও গতবারের মতোই পলিসি নেওয়া হয়েছে যে আইনের ভাষা সহজীকরণ, প্রয়োগ যাতে সহজ হয় এবং পদ্ধতিও সহজ হয়, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। সেকেন্ড ইস্যু হলো, দেশি বিদেশি বিনিয়োগটাকে আমরা প্রায়োরিটি দিয়েছি। থার্ড যে পয়েন্টটা ছিল, দেশীয় কর্মসংস্থান। ফোর্থ হলো ভ্যাটের আওতা বৃদ্ধি। ফিফথ, আগাম কর নিয়ে অনেক ব্যবসায়ীদের আপত্তি, আগাম করের ভারটা ব্যবসায়ীদের কাছ থেকে কিছুটা লাঘব করা। আর 6 নম্বর, যেটা যে খাত থেকে আমাদের সবচেয়ে বেশি রেভিনিউ আসে, টোবাকো সেক্টর, সেই টোবাকো সেক্টরের কর নীতিটা যৌক্তিকীকরণ। এই 6টা প্রিন্সিপালের উপর বেসিস করেই এইবারের বাজেটটা প্রণয়ন করা হয়েছে।
এবার বাজেটে এমন কোন সেক্টর বা রেটে আমরা যাইনি যেখান থেকে একদম মানে রেট বাড়িয়ে আমরা রেভিনিউ আদায় করতে পারবো। কারণ গত 1.5 বছর যাবত দেশে বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড যে প্যান্ডেমিক সিচুয়েশন যাচ্ছে, তাতে করে কিছু কিছু ব্যবসা বাইরে থেকে মনে হচ্ছে যেন টিকে আছে, আসলে ভিতরে ব্যবসার অবস্থা খারাপ। এই কারণেই আমাদের একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা ছিল যাতে করে গভর্নমেন্টের ইনভেস্টমেন্টের মাধ্যমে, যেখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের সুযোগ আমাদের দেশে কম, প্রাইভেট সেক্টরকে ফ্লারিশ করে যাতে করে এমপ্লয়মেন্টটা ধরে রাখা যায় এবং প্রাইভেট সেক্টরের মাধ্যমে এমপ্লয়মেন্টটা বৃদ্ধি করা যায়। এইবারের বাজেটের মেইন প্রিন্সিপালি এইটা। আর ভিএটির ক্ষেত্রে আসলে এবারের বাজেটটা পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে সব ক্ষেত্রেই। তো বিশেষ ক্ষেত্রে যে সকল ছাড় দেওয়া হয়েছে আমি কয়েকটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। স্নেহাশিস যদিও উল্লেখ করেছেন, সেটা হলো অনাবাসিক ব্যক্তিদেরকে আমরা কেন ছাড় দিয়েছি। কারণ হলো ইন দ্য মিন টাইম আপনারা জেনেছেন যে অ্যামাজন এবং গুগল তারা কিন্তু ভিএটি রেজিস্ট্রেশন নিয়েছে। আমি মনে করি এইটা আমাদের জন্য একটা বড় সফলতা যে এইভাবে মানে ওয়ার্ল্ড ওয়াইড দুইটা প্রতিষ্ঠানকে ভিএটি রেজিস্ট্রেশন নিতে পেরেছি। আর সেকেন্ড হলো বাকি প্রতিষ্ঠানগুলো যাতে রেজিস্ট্রেশনের আওতায় আসে, সেই কারণেই অনাবাসিক ব্যক্তির যে নিবন্ধন সংক্রান্ত বা লাইবিলিটি সংক্রান্ত যে সেকশনটা ছিল সেখানে পরিবর্তন আনা হয়েছে এবং এজেন্টের উপরে কোনো লাইবিলিটি রাখা হয়নি, প্রিন্সিপালি দায়ী থাকবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড এটাই প্র্যাকটিস। ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সিঙ্গাপুর সব দেশেই ফেসবুক, গুগল, ইয়াহু এদেরকে ডিরেক্টলি লাভ করা হয়। তারা যদি কোনো রকম ট্যাক্স ফাঁকি দেয় তাহলে তাদের অপারেশন অথবা লোকাল কোর্টে মামলা হয় অথবা ইন্টারন্যাশনাল কোর্টে মামলা হতে পারে। সেই পার্সপেক্টিভে আমরা এই আইনের এই চেঞ্জটা এনেছি। আরো যে বড় চেঞ্জটা করা হয়েছে, আপনারা জেনেছেন যে জরিমানা দ্বিগুণ ছিল, সেটা সমপরিমাণ করা হয়েছে। সুদের হার 91 থেকে 24% ছিল ইয়ারলি, সেটা 12% করা হয়েছে। আগাম কর 4% থেকে 3% করা হয়েছে। আর আপনারা জানেন যে 2020 অর্থ বছরকে মাননীয় প্রধানমন্ত্রী লাইট ইঞ্জিনিয়ারিং, এই লাইট ইঞ্জিনিয়ারিং খাতে যাতে ইনভেস্টমেন্ট বাড়ে এবং এখানে যারা ব্যবসা করছেন তারা যাতে সহজে ভিএটি কমপ্লায়েন্সের মধ্যে আসেন, সেই কারণে লাইট ইঞ্জিনিয়ারিং এর উপরে আমাদের একটি নতুন বিধিমালা করা হয়েছে এবং আগের যে পদ্ধতিটা ছিল সেটা অনেক সহজ করা হয়েছে। এছাড়া ভ্যাটের অন্যান্য ধারা এবং বিধিতে যত ধরনের সহজীকরণ করা যায় সব মানে চেষ্টা করা হয়েছে। এখানে যখন প্রেজেন্টেশন দেন তখন দুইটি বিষয় উনি উল্লেখ করেছেন, সেটা হলো যে 4.3 যখন 3% আগাম কর দিতে হয় সেখানে সার্টিফিকেট নিতে হয়। আমি আপনাদেরকে একটি বিষয় জানাতে চাই, সেটা হলো যে আমাদের ভ্যাট অনলাইন প্রজেক্ট অলরেডি সকল কাস্টম হাউসের সাথে কানেকশন করেছে এবং এই কানেকশনের মাধ্যমে অলরেডি কাস্টম হাউস থেকে আমরা যে সাধারণ আদেশ করেছি যে ট্যাক্স পেয়ারদের 12 মাসের রিটার্নটা দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এখন আমাদের কাস্টম হাউসদের অফিসাররা চাইলে অনলাইনের মাধ্যমে 12 মাসের রিটার্নটা দেখে নিতে করবো, যে হ্যাসেল অনেকখানি কমে গেছে। আরেকটি বিষয় স্নেহাশিস উল্লেখ করেছেন যে ধারা 50-তে যে চেঞ্জটা করেছি, এই চেঞ্জটা আপনার সাথে হয়তো ফিজিক্যালি বসলে আমরা একটু ক্লিয়ার করব। সেটা হলো আগে ছিল ট্যাক্স পরিশোধের পরে আপনাকে 4 মাস বা 6 মাস সময় দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা আরো সহজ করার জন্য করেছি যে মূল্য পরিশোধের সাথে, অর্থাৎ যেদিন সে মূল্য পাবে সেই মাস অথবা তার পরবর্তী পরমেয়াদের মধ্যে সে সমন্বয় দিতে পারবে। আর আগে কারণ বাকিতে এখন পণ্য ক্রয় বিক্রয়ের হার দিন দিন বাড়ছে। আগে বাকিতে ক্রয় বিক্রয় থাকলে 6 মাসের মধ্যে পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, 6 মাস পরে পেমেন্ট পেলে সে হ্রাসকারী সমন্বয় নিতে পারতো না। এখন যদি সে 8 মাস বা 10 মাস পরেও পেমেন্ট পায়, পেমেন্ট পাওয়ার ওই মাস অথবা তার নেক্সট মান্থে এসে সে সমন্বয় নিতে পারবে। এইটাই আমি ক্লিয়ার করতে চাই। তো স্যার এই বিষয়ে আমি একটু শেয়ার করতে চাই। মানে এই বিষয়টা দুটো সাইডই আছে স্যার।
মানে আগে যেটা হতো যে এই যে 6 আমি তো মাসের সময়ের নেটওয়ার্কে জন্য মনে হয় একটু সমস্যা, আমি সাপ্লায়ারের সাইড শুনতে থেকেও কিন্তু একটা পাচ্ছি। চাপ থাকতো যে আমাকে 6 মাসের মধ্যে আপনাকে পেমেন্ট দিতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু 15% ভ্যাট লাইবিলিটি বেড়ে যাবে। সুতরাং আপনি কিন্তু আমাকে তখন বিলও 15% বেশি দিতে হবে। সো এই যে মানে বড় মানে ইয়ারা ছোট বিজনেসম্যানদেরকে মাসের পর মাস বাকিতে ফেলে রাখতো, এই একটা কাজে 6 মাসের ভিতরে পেমেন্ট পাওয়াটা নিশ্চিত হতো কিন্তু। তো আমি বলি যে এটাও আপনি যেটা বলছেন এটাও রাইট স্যার, যে 6 মাস পার হয়ে গেলে আগে একদম ল্যাপস ছিল, এখন অন্তত এটা ল্যাপস হয়নি। কিন্তু একই সাথে কিন্তু স্যার এখন 6 মাসের বেশি বাকি ফেলে রাখারও সুযোগ তৈরি হচ্ছে। তো দুইটা সাইডই আছে আসলে স্যার। থ্যাংক ইউ স্যার বোধহয় ফরিদ স্যার বোধহয় কিছু এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এইবারের বাজেটটাই মূলত আসলে ব্যবসা বান্ধবী বলা যায়। আমরা বিভিন্ন সময় কমিশনারদের সাথে আলাপ আলোচনার ফাঁকে কমিশনাররা আমাদেরকে জিজ্ঞাসা করেছে রেভিনিউ বাড়ানোর জন্য কি করেছেন। আসলে রেভিনিউ জন্য এইবারের বাজেটটা গ্রাউন্ড ওয়ার্ক করা হয়েছে। আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন এইবারের বাজেটে ডিরেক্ট এমন কিছু করা হয়নি যাতে করে এই কোনো একটা খাত থেকে বড় ধরনের রেভিনিউ আসবে, এবং সেই অবস্থায় নেই। সুতরাং আমরা মনে করি যে ভিএটির যে সকল চেঞ্জ এসেছে এটা নেক্সট আগামী 2 বছর 3 বছর বা 5 বছরের মধ্যে আমাদের ভ্যাটের নেট বাড়বে, এবং আমরা আগামীতে যে ট্যাক্স জিডিপি রেশিওর ক্ষেত্রে যে করছি। সবাইকে ধন্যবাদ। জি, থ্যাংক ইউ ফরিদ স্যার। আমরা এখন রেজাউল করিম চৌধুরী স্যারের কাছে শুনবো। অনেকক্ষণ ধরে আসলে বসে আছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। সো থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স হিয়ারিং। স্যার যদি একটু কমেন্ট্রি করেন অন দ্য ইনকাম ট্যাক্স পার্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সুন্দর আয়োজন করার জন্য ইয়াসির আরিফিনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে সংযুক্ত যারা হয়েছেন আব্দুর রহমান, ইকতিয়ার উদ্দিন আল মামুন, স্নেহাশিস, মশিউর রহমান, ফরিদ উদ্দিন, সবাইকে আমি ধন্যবাদ। এবং আমাদের ইয়াসির আরিফিনের পক্ষ থেকে, যদিও সে আমার খুব ক্লোজ রিলেটিভও, তার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে যে আলোচনাগুলো হয়েছে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমিও নিজে অনেক কিছু যে বিষয়গুলো নিয়ে খুব খেয়াল করিনি বা খুব গভীরভাবে চিন্তা করিনি, সেই বিষয়গুলো দেখলাম এখানে খুব ভালোভাবে আলোচনা হয়েছে। প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল স্নেহাশিসে, এবং কাজী ফরিদ, মশিউর যেভাবে কন্ট্রিবিউট করলো, আর আব্দুর রহমান যেভাবে ব্রড স্কেলে বললো, মানে যেহেতু অর্থ বিভাগে আছে, মানে বৃহৎ ব্যক্তিতে সে দেখতে পারে। আমার মনে হয় যে আমরা যারা আজকে এখানে শ্রোতা মণ্ডলী আছেন, দর্শক যারা আছেন, সবাই উপকৃত হয়েছেন। আমি কিছু কথা বলবো, বেশি গুরুত্বপূর্ণ কিছু কথা আসছে কাজী ফরিদের কাছ থেকে। যেমন আসছে যে আমাদের অনলাইন রিটার্ন অথবা ই ফাইলিং যেগুলো আছে, সেগুলোতে ভিএটির মধ্যে অনেকটুকু এগিয়ে গেছে। ইনকাম ট্যাক্সও আগামী বছর থেকে আশা করা যাচ্ছে যে ই ফাইলিং চালু হবে পুরোদমে। যদিও গত বছরে করাঞ্চল 6 সহ আরো 2-1টা করাঞ্চলে সীমিত পর্যায়ে ই ফাইলিং টেস্ট বেসিসে করা হয়েছে, এবং সেখানে অত্যন্ত ভালো ফলাফল পাওয়া গেছে। বিষয়টা হচ্ছে এবারে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয় জাতীয় সংসদে 3 তারিখে যে বাজেট বক্তৃতা দিয়েছেন, এই জীবন এবং জীবিকার জন্য যে বাজেট, এই বাজেটে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড থেকে যে পরিবর্তনগুলো প্রস্তাব করা হয়েছে অধিকাংশই ছিল খুব মানে কনজারভেটিভ। আমি বলবো যে এমন কোনো পরিবর্তন করা হয়নি যেটা একটু আগে, কিছুক্ষণ আগে ফরিদ বলার চেষ্টা করলো, যে যাতে ব্যবসায়ী মহলে খুব বেশি ইফেক্ট না করে। এবং একটা বড় ব্র্যান্ডিং এই বছর থেকে শুরু হয়েছে, সেটা হলো যে মেড ইন বাংলাদেশ। এবং এই মেড ইন বাংলাদেশকেই সামনে রেখেই কিন্তু অনেক কিছু ভ্যাট এবং আয়কর বিভাগে বেশ কিছু নীতি প্রণয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যারা আছি, কাজ করছি, আমাদের মনে হয় যে আমরা যখন আমাদের কাউন্টার পার্ট যারা আছেন, সম্মানিত করদাতা, তাদের কাছে আমরা আরো নিজেকে অনেক ফোকাস হইতে আমাদেরকে তুলে ধরতে পারবো এই বিষয়টা নিয়ে। আমাদের সব পরিবর্তনের মূল বিষয় যেটা থাকে সেটা হলো যে কর রাজস্ব আহরণ বৃদ্ধি করা। এবং গত বছর যেহেতু সেটা আমরা লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে ছিলাম, এবছরও হয়তো সেই পর্যায়ে
যাওয়া কঠিন হবে এবং আগামী বছরও কঠিন হবেই দেখি। বড় ধরনের একটা ডেফিসিট বাজেট হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড গভীরভাবে চিন্তা করছেন এবং মাননীয় অর্থমন্ত্রী মহোদয় সেটাতে ইতিমধ্যে আমাদেরকে সম্মতি দিয়েছেন, যেটা হলো যে কর বেস বাড়ানোর জন্য। এবং আমি এখানে যারা দর্শক আছে তাদেরকে জানাতে চাই যে অল্প কিছুদিনের মধ্যে যদি সকল প্রক্রিয়া সম্পন্ন হয়, ভিএটি এবং আয়কর বিভাগের আরো প্রান্তিক পর্যায়ে অফিসগুলো যাবে, তাতে করে দোরগোড়ায় যখন করদাতাদের দোরগোড়ায় পৌঁছবে তখন কর রাজস্ব আহরণ অনেক সহজ এবং বৃদ্ধি পাবে। আমি কিছু স্ট্যাটিস্টিক যদি একটু দিই, 2-4টে স্ট্যাটিস্টিক দিই। যেমন এখন আমাদের করদাতার সংখ্যা ঢাকাতে 8 বিভাগ হিসাব করে 8.39% আছে, ময়মনসিংহে 1.4%, চট্টগ্রাম আছে 3.89%, খুলনায় আছে বিভাগীয় শহরগুলোর মধ্যে বলছি 2.38, এবং আমি সংক্ষেপ করছি রংপুরে আছে 1.47%। মানে ঢাকাতেই ঢাকা বেস্ট। ঠিক সেভাবে আবার অন্যভাবে যদি ধরি, কর আহরণের যে পার্সেন্টেজটা আছে, ঢাকায় কিন্তু প্রায় 73% কর আহরিত হয়, সেই জায়গাটায় চট্টগ্রামে 16% হয়, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এগুলোতে 1% মতো হয়, রংপুরও তাই, খুলনাতে একটু বেশি হয় 3%। এই যে বেসগুলো আছে এগুলো যদি আমরা যেমন ঢাকায় যেমন যেভাবে এমফেসিস দেওয়া হচ্ছে, কিন্তু আমরা জানি ইতিমধ্যে প্রান্তিক পর্যায়ে কিন্তু অনেক করদাতা বেড়েছে, আমরা বিভিন্ন সীমাবদ্ধতার জন্য যেতে পারছি না। সবকিছু প্রক্রিয়া যদি সম্পন্ন হয়, আমরা আমাদের বেস যদি আমরা বাড়াতে পারি এবং সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে আশা করা যায় যে অন্যান্য জেলা শহরগুলোতে আমাদের অফিসগুলো যদি চলে যায়, যেমন এখন মাত্র উপজেলা পর্যায়ে অফিস আছে 87টা উপজেলায়, বা আমি বলবো যে ইকোনমিক গ্রোথ সেন্টার যেগুলো আছে জেলা শহর বা যেখানে বিজনেস কমিউনিটি বেশি, সেই জায়গাগুলোতে আছে 87টা জেলা আমাদের ইনকাম ট্যাক্স সার্কেল আছে। আমরা এটা যদি আরো বেশি করা যায়, জাতীয় সংসদেও বলা হয়েছে প্রায় 180টার মতো যদি জায়গায় যাওয়া যায়, যেটা ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড চিহ্নিত করেছে, তাহলে কিন্তু প্রান্তিক পর্যায়ে কর আহরণ অনেক বাড়বে। তো আমি বেশি আর সময় নিচ্ছি না, অনেক কিছু বলার জন্য আজকে তথ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আসছি। তবে সর্বশেষে শুধু বলবো যে আমাদের যে কিছু কিছু বিষয়ে, যেমন ডিজিটাল ট্রানজেকশন গুলো এবারে অ্যাড্রেস করা হয়েছে, ইনকাম ট্যাক্স একটা বড় জিনিস হবে। তারপরে আমাদের গাড়ির ক্ষেত্রে যে ইলেকট্রিক গাড়ির জন্য যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, এগুলো এই কারণেই তো অর্থ বিল গুলো হয়, পরিবর্তন গুলো হয়। ভ্যাটের ক্ষেত্রেও কিছু কিছু জিনিস যেগুলো আলোচনার বিষয় ছিল। আরেকটা ছিল যে কর হার, কর্পোরেট কর হার, এটা আমি মনে করি যে স্নেহাশিসরা যারা ওই পাশে প্রতিনিধিত্ব করছে তারা অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ দিবে যে দীর্ঘদিনে তাদের এই দাবি ছিল, এটা ক্রমান্বয়ে কমে আসছে। যদিও অন্যান্য দেশের তুলনায় ওদের বক্তব্য অনুযায়ী কম, কিন্তু আমাদের দেশের প্রেক্ষিতে আমাদের মনে হয় যে এটা অনেকটুকু একটা স্টেবল পর্যায়ে এসছে। তো আমি সবাইকে, যে আলোচনাগুলো হয়েছে, আলোচনার অত্যন্ত যারা আজকে যারা শ্রোতা ছিলেন এবং দর্শক শ্রোতা ছিলেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছে, আর আমরা যারা সংযুক্ত ছিলাম আমরা উপকৃত হয়েছি। সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Thank you, sir. Thank you, sir, for elaborating mainly the proposal of how to increase the tax base, and I think it will be coming short to all the outside of the Dhaka and Chittagong area. And it's already 2 hours, but good thing is that I found as we found the viewers, how many viewers, I think tremendous that people are patiently hearing almost 2 hours session. And before moving to the Q&A session, Abdur Rahman sir, jodi apni ekটু কমেন্ট্রি করেন ওভারঅল সেশনটা নিয়ে, বিকজ V&A আর সবার জন্য বলি এটা তো আমাদের V&A Talks সেশন এবং এটা মেইনলি পাওয়ার্ড বাই দ্য ভিশন এন্ড অ্যাকশন টিম, এবং আমাদের Abdur Rahman Khan sir is one of our leader of vision and action team. He is also the councilor member. So Abdur Rahman Khan sir, please. থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের বোধহয় কিছু কোয়েশ্চেন আনসার শুনলে আমাদের কি করতে সুবিধা হতো। স্নেহাশিস এবং আমাদের মামুন দুজনই এবারের একটা চেঞ্জের উপরে খুব পজিটিভ কথা বলেছে, কিন্তু মামুন নিজেও ফার্স্ট সেক্রেটারি ট্যাক্স পলিসি ছিল, আমি নিজেও ফার্স্ট সেক্রেটারি ট্যাক্স পলিসি ছিলাম।
আসলে ওই চেয়ারে বসলে আমাদের সারাক্ষণ টেনশন থাকে কিভাবে ট্যাক্স বাড়ানো হবে, আমরা আর বাদ বাকি সব ভুলে যাই। এটা ওভারঅল বোধহয় আমাদের এটা একটা লিমিটেশন। সত্যিকার অর্থে ওইখানে কিন্তু এখন এটা যদি আমি একটু অন্যরকম সমালোচনা করি, হয়তো আমার কলিগরা অন্যভাবে নিবে। আসলে কিন্তু ওই চেয়ারটা এরকম না। ওই চেয়ারটা উচিত হচ্ছে যে সেখানে মানে গভর্নমেন্টের ব্রডার যে অবজেক্টিভ সেটাকে চিন্তা করা। গভর্নমেন্টের ব্রডার অবজেক্টিভ হচ্ছে ব্যবসা বাড়ানো, গভর্নমেন্টের ব্রডার অবজেক্টিভ হচ্ছে লোকজনদেরকে এমপ্লয়মেন্ট জেনারেট করা, গভর্নমেন্টের ব্রডার অবজেক্টিভ হচ্ছে ট্যাক্স পেয়ারের সংখ্যা বাড়ানো। কিন্তু আমরা আসলে সেগুলো মাঝে মধ্যে ভুলে যাই। যেমন এমনি শুনতে মনে হচ্ছে যে আমরা 35% যখন সারচার্জ করলাম এই বছর হাইয়েস্ট রেট, তাতে যাদের অনেক টাকা আছে 50 কোটি টাকার উপরে, মনে হচ্ছে যেন 50 কোটি টাকার উপরে যাদের অ্যাসেট আছে তারা 35% এক্সট্রা সারচার্জ দিবে। শুনতে মনে হচ্ছে যেন খুব ইকুইটেবল একটা আইন হয়েছে। সেটা ঠিক, কিন্তু মুশকিলটা হলো ঘটনা যেটা ঘটেছে, আমাদের ওই যে স্নেহাশিস যে কথাটা বললো, আমরা তো এই জিনিসগুলো যেমন ট্যাক্স বেনিফিট দিলেও পাই না, আবার এগুলো আবার গলার কাটা হয়ে যায়। কারণ হচ্ছে ওই মিনিমাম ট্যাক্স, আমাদের মিনিমাম ট্যাক্সের কারণে সত্যিকার অর্থে কর্পোরেট ট্যাক্স বা ইনকাম ট্যাক্সের যে ফান্ডামেন্টাল ফিলোসফি আমরা সেখান থেকে মারাত্মকভাবে ডেভিয়েট করেছি। নাও ইট বিকাম কনজামশন ট্যাক্স অর ইনডাইরেক্ট ট্যাক্স, অ্যান্ড দ্যাট ইজ ডেঞ্জারাস। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন একজন ইন্ডিভিজুয়াল বিজনেস ওনার যিনি ইম্পোর্টের ব্যবসা করেন, সে ফর এক্সাম্পল সে গাড়ি ইম্পোর্ট করে এবং সে প্রচুর টাকা তার এআইটি দিতে হয়। ধরেন বছরে হয়তো তাকে 60-70-80 কোটি টাকা তাকে এআইটি দিতে হয়। এখন এই 60-70-80 কোটি টাকা যদি সে এআইটি দেয়, তাকে কিন্তু তার কর্পোরেট ট্যাক্স কিন্তু 70-80 কোটি টাকা হয় না, কিন্তু তারপরেও আমরা বলছি যে দিস ইজ ইয়োর ট্যাক্স লায়াবিলিটি। এখন যেই লোক প্রতি বছর 70-80 কোটি, আমি এরকম একজনকে চিনি সেই জন্য এই উদাহরণটা দিলাম, যে লোক 70-80 কোটি টাকা এআইটি দেয় বিকজ অফ ইম্পোর্ট, সে যদি মানে তার তো ওয়েলথ তো অনেক, তার তো ওয়েলথ 100-200 কোটি টাকা হয়ে গেছে, হওয়াটাই স্বাভাবিক। ফলে তাকে 35% যখন আবার ওই 70-80 কোটি টাকার উপরে এক্সট্রা দিতে হয়, তখন তার মানে নিজের গলায় ছুরি দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এবং আমি স্যার একজনকে জানি যে স্যার আদালতে একটু গিয়েছিল। শেয়ার হ্যাঁ, করি স্যার কিছু এটা মনে না কিন্তু করলে মনে ভয়ানক। হয় মানে স্যার স্যার আমাদের এই জায়গা থেকে যদি আমরা বেরোতে না পারি, তাহলে আমরা স্যার যতই বলি যে এটা দিয়ে আমরা ইকুইটি এনশিওর করব, এটা দিয়ে আমি ট্যাক্স বেনিফিট দিব, আসলে কিছুই হচ্ছে না। এদিকে ইকুইটি এনশিওর করতে পারতেছি না, বরং আমি একটা মস্ত বড় বোঝা চাপিয়ে দিচ্ছি অন্যায্য। আবার আমি যাকে বেনিফিট দিতে চাচ্ছি সে আসলে বেনিফিট পাচ্ছে না। দুই দিকেই আমরা ওই যে বললাম স্যার মিনিমাম ট্যাক্সের কারণে আমরা ট্যাক্সটাকে নষ্ট করে দিয়েছি। এটা আর কি। একটা হ্যাঁ, বিষয় স্যার একটু শেয়ার করি, সেটা হচ্ছিল আমাদের দেশে মনে হয় একমাত্র বিজনেস এনভায়রনমেন্ট যেখানে এআইটি জাতীয় খরচগুলো কাস্টমারের কাছ থেকে রিকভারি করে নেওয়া হয়। একজন বিজনেসম্যান গাড়ি দেখানো যাবে যিনি তার এআইটির এক্সপেন্সটা তার গাড়ির বিক্রি করার সময় কস্টিং ইনক্লুড করেনি। না এই মানে ছাড়া তো এই ছাড়া তো মানে উপায় নেই। জিনিসটা না দুই আমাদের সাইডেই আমাদের আছে। না মশিউর, আমাদের থট প্রসেসটাও তাই। আজকে সেকেন্ড সেক্রেটারি পলিসি বা ফার্স্ট সেক্রেটারি পলিসি কেউ যদি থাকতো তাহলে ভালো হতো। রেজাউল করিম স্যার বুঝবেন। আমরা এআইটি 5% কে এখন 7% করলাম আবার, মানে কন্ট্রাক্টর অ্যান্ড সাপ্লাই, এবং সেখানে বলা হচ্ছে যে এই টাকা তো সরকারই দিবে, বিকজ আমাদের অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে যে সরকারি যে কন্ট্রাক্টরের কাজ হয় সেগুলো তো মানে যখন কস্টিং করা হবে তখনই সে 7% কস্ট এআইটি ইনক্লুড করেই সে টেন্ডার করবে, যেটা এই মাত্র মশির বললো। কিন্তু আসলে তো কর্পোরেট ট্যাক্স এরকম হওয়ার কথা না, কিন্তু আমাদের মাথার ভিতরেও পলিসি এরকম ঢুকছে। বাট এটা তো সত্য কথা যে শুধুমাত্র কন্ট্রাক্টররাই কাজ করে, সরকারি কাজ করে তা তো না। আমার তো প্রাইভেট সেক্টরে হিউজ কনস্ট্রাকশন আছে, তাদেরকে তো একই আইন ফলো করতে হবে। আমি তো সরকারি মানে কি বলে কন্ট্রাক্ট ওয়ার্কের জন্য বা ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য তো কেবল এই আইন করি নাই। এই জিনিসগুলো আসলে আমরা আসলেই অনেক ডেভিয়েশন হয়ে যাচ্ছে সব জায়গায়। আমরা যেরকম ডেভিয়েশন করি, যে কথাটা একটু আগে মশিউর বললো যে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে ভ্যালু এডেড ট্যাক্সের এত রকমের কিছু। সারা দুনিয়াতে ভ্যালু এডেড ট্যাক্স এত সিম্পল, একটা এক রেট সিঙ্গেল রেট জিএসটি শেষ। এটা আপনি ফর্মুলা দেন, অঙ্ক করেন, বানান কি বলে সফটওয়্যার বানান, ইজিলি ইমপ্লিমেন্টেবল করা যায়।
কিন্তু আমাদের এখানে আপনাকে সবার কথা শুনতে হচ্ছে, এটা এই করা যাচ্ছে না, ওই করা যাচ্ছে না, সব তছনছ করে ফেলতেছি। নতুন আইন করা হচ্ছে, সেটাকেও আবার একইভাবে আমরা মানে করে ফেলছি। এটা আমাদের কারো দোষ নাই, কারণ যখনই আমরা একেবারে মানে কেতাবি ঢঙ্গে কথা বলি, তখন আবার আমাদেরকে বিজনেস কমিউনিটি মনে করে দেয় যে বাংলাদেশের বাস্তব পরিস্থিতি আপনাদের বুঝতে হবে। তো সেই বাস্তব পরিস্থিতি বুঝতে গিয়ে সত্যিকার অর্থে পলিসি মেকারদেরকে অনেক কম্প্রোমাইজ করতে হয়, এবং প্রত্যেকটা কম্প্রোমাইজ করা মানেই হলো আপনি অসংখ্য ট্রাবল তৈরি করা এবং নেক্সট জেনারেশনের জন্য এই ট্রাবল গুলো বাড়িয়ে দেওয়া। 91 সালের ভ্যাট আইন যেমন আমরা নষ্ট করে ফেলছি, এখন 2012 সালের ভ্যাট আইনও আমরা নষ্ট করে ফেলবো, এবং ফিউচারে যারা আসবে তারা আমাদেরকে গালমন্দ করবে যে এনারা এগুলো কি বানাইছে। কিন্তু আসলে আমরা শক্ত অবস্থানে যেতে পারছি না। শক্ত অবস্থানে যেতে পারলে এটা বরং মানে ভালো হইতো। আমরা এখন না ঘরকা না ঘাটকা, সেটা যেমন ভ্যাটের ক্ষেত্রে, সেটা রহমান ইনকাম ট্যাক্সের একটু ক্ষেত্রে, এবং ছোট স্যার ছোট একটু ইন্টারফেয়ার করে। আসলে জাতীয় রাজস্ব বোর্ডে তুমিও কাজ করে আসছো, মামুনও কাজ করেছে, অন্যরা কাজী ফরিদও কাজ করছে। বিজনেস কমিউনিটি ওনারা আমাদের সাথে সংযুক্ত আছে, ওনাদের লেনদেনগুলোর মধ্যে ট্রান্সপারেন্সি যতক্ষণ না আসবে এবং এই যে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে যে দায়বদ্ধতা বা অনেস্ট ট্যাক্স পে আমরা যাদেরকে বলি, সে সংখ্যা যতক্ষণ একটা পর্যায়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে জাতীয় রাজস্ব বোর্ডের হাতে খুব ভালো বিকল্প নাই। এবং এখন পর্যন্ত আমাদের করের ক্ষেত্রে প্রায় 58% কিন্তু টিডিএস থেকে আসে। এবং তুমি দেখো উন্নত দেশগুলোতে মাত্র এই স্যালারি ক্ষেত্রেও কিন্তু ট্যাক্সটা কেটে ফেলে। আমাদের যারা পরিচিত চাকরিজীবী করে, ব্যবসা করে, ওরাও বলে যে ট্রানজেকশনের মধ্যে, আমার একটা বন্ধু আছে, খুব ছোটকালের বন্ধু, কানাডায় আছে, ও তো বলে যে আমাদের প্রত্যেকটা ট্রানজেকশনের মধ্যে ওরা ট্যাক্স ডিপার্টমেন্ট, রেভিনিউ ডিপার্টমেন্ট প্রতি মাসে এসে ওরা কেটে নিচ্ছে, ওই যে এক্সাইজ ডিউটি এবং বা ভিএটি আমরা যেভাবে বলি, এবং ট্যাক্সও। আসলে সব দেশে এক একজন এক একভাবে আমাদের বিজনেস ট্রানজেকশনের উপরে নির্ভর করে ট্যাক্স পলিসিটা নির্ভর করে। তুমি ঠিক বলছো, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো অনেক কিছু বলবে, বর্তমান আমি যোগ করি। আসলে কিন্তু এখনকার দিনে ডেভেলপড কান্ট্রিতে যেখানে আইডিয়াল ট্যাক্স প্র্যাকটিস হয়, আমি মামুনও আজকে বলেছে, আমাদের অর্থমন্ত্রী মহোদয় বলছে, আমি খুব মামুনকেই বলবো যে মামুন, আমাদের আসলে এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এই মাত্র রেজাউল করিম চৌধুরী স্যার যে কথাটা বললো, সৎ করদাতা যদি থাকতো, আমরা নিজেরাই তো সৎ করদাতা চাই না। আজকেও মামুনও বললো যে যদি ব্ল্যাক মানি হোয়াইটিং এর সুযোগ দেওয়া হয় তাহলে ইনভেস্টমেন্ট হবে। আমরা কি তাহলে সৎ করদাতা চাই? আমরা তো চাই যে করদাতার মিস ডিক্লারেশন করুক, তার টাকা ব্ল্যাক হোক, সে ট্যাক্স না দিয়ে একসময় হোয়াইট মানি করে ফেলুক। এভাবে তো চলতে পারে না। আর স্যার আপনি যেটা বললেন, মানে এই ডিডাকশনের সোর্স আমাদের 58% আসে, ডেভেলপ কান্ট্রিগুলোতে স্যার 90%-এর উপরে টিডিএস থেকে আসে। এবং আমি স্যার আপনাকে বলি, ডেভেলপ কান্ট্রিতে ট্যাক্স ডিপার্টমেন্টের ফান্ডামেন্টাল কাজ হচ্ছে রিফান্ড প্রসেস করা। কারণ যেভাবে বিভিন্ন জায়গায় টিডিএস মানে কি বলে কল দিয়ে দেওয়া হয়েছে, ট্যাক্স পেয়াররা ট্যাক্স না দিয়ে কোথা থেকে যেতে পারে না। এবং ইয়ার এন্ডে প্রত্যেক ট্যাক্স পেয়ার বসে থাকে সে কখন রিটার্ন সাবমিট করবে নিজে থেকে, কারণ সে নিজের গরজে রিটার্ন সাবমিট করে, কারণ সে জানে রিটার্ন সাবমিট করলেই তার ওভার পেমেন্ট আছে এবং সে রিফান্ড পাবে। এখন আমাদের এখানে এখন পর্যন্ত আমি আছি, আপনি আছেন, ইখতিয়ার উদ্দিন, মামুন আছে, আমরা যারা রেভিনিউ বোর্ডে কাজ করে আসছি, এখনো মনে করা হয় যদি কোনো ট্যাক্স অফিসার রিফান্ড দেয় তাইলে নিশ্চয়ই সেই পয়সা কড়ি খাইয়ে দিচ্ছে এবং এটা মারাত্মক অন্যায়। এই যে রিফান্ড দেওয়া যে একটা মানে ট্যাক্স নেওয়ার একটা পার্ট, এবং এইটাই যে আসলে রেভিনিউ অ্যাডমিনিস্ট্রেশনের মূল কাজ, আমরা তো এর কাছে কিনেরই নাই। তো তাহলে আপনি স্যার কিভাবে সৎকর্তা সৎকর্তা তো চোখ বন্ধ করে ঘুমাইতো যে নেক, যা খুশি নেক, কোনো অসুবিধা নেই, আমি রিটার্ন সাবমিট করবো, আমার টাকা আমি ফেরত পেয়ে যাবো। আমরা ওর কাছে কিনারে আছি স্যার? নাই। সে কারণেই বলছি আমাদের মানে মাঝে মধ্যে নিজেদেরও আত্মসমালোচনা করতে হবে, বুঝতে হবে যে আমরা আসলে কোথায়। রহমান, আমি একটা জিনিস যোগ করি তোমার কথার সাথে, সেটা হলো যে এখানে আমরা দুইটা উইং এর ক্ষেত্রে, ভ্যাট এবং ট্যাক্সের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উৎস কর কর্তন দুই ক্ষেত্রে আছে। তবে অনেকে মনে করেন যে খুব স্বাভাবিকভাবে উৎস কর কর্তনটা বোধহয় হয়ে যায়। আসলে এটা নর্মাল ট্যাক্স আদার্স যেরকম পরিশ্রম করতে একজন সে কমিশনারেট গুলো, তার চেয়ে কোনো অংশে কম পরিশ্রম করতে হয় না এই উৎস কর কর্তন মনিটর করার জন্য। এই জিনিসটা কিন্তু মানে বাইরে থেকে হয়তো বোঝা যায় না, যারা কর দিচ্ছেন তার এই মনিটরিং না
থাকলে কিন্তু প্রপারলি টিডিএসটা এই পর্যায়ে কখনোই আসতো না। এবং অবশ্যই আমাদের অনেক আরো কাজ করার সুযোগ আছে, তবে অনেকটুকু আমরা এগিয়ে গেছি। ই ফাইলিং হয়ে গেলে এবং ই ফাইলিং হয়ে গেলে ডিজিটালাইজ আরো বেশি হলে আরো বেশি এই ক্ষেত্রে আমাদের আদায়ের হার অনেক বাড়বে। কাটবে না, আবার অনেকে কেটে নিজের পকেটে রেখে দেবে। মনিটরিং তো মাস্ট, তো এটা তো খুবই সহজ, জমা দিবে না। আমার মনে হয় আমরা এখানে শেষ করি। ইয়াসির একটা কোয়েশ্চেন নিতে পারো, যেগুলো জানা। থ্যাংক ইউ আব্দুর রহমান স্যার, রেজাউল স্যার। আসলে আমাদের এই সময় আমি দেখছি ভিউয়ারটা বাড়তেছে, তো আই থিংক আমরা যদি আরো ঘন্টা খানেক চালাই আমার মনে হয় আরো বাড়বে, কারণ নাও দিস বিকাম মোর ইন্টারেক্টিভ and there is like for হচ্ছে যে ট্রু এন্ড ফোর ডিসকাশনটা হচ্ছে, so definitely and people are definitely enjoying the session so much we can. So সময় না পারি আমরা জাস্ট কয়েকটা কোয়েশ্চেন অলরেডি পেয়েছি, আমি যাচ্ছি এই কোয়েশ্চেন আনসার সেশনে। ফার্স্ট অফ অল দ্য কোয়েশ্চেন আমি নিচে দেখাচ্ছি, is from Mr. Nurunabi Chowdhury. The question is, can we consider inflation when compare collection growth year by year and VAT collection method? So এই কোয়েশ্চেনটার উত্তরটা মামুন স্যার। প্রশ্নটা কি? আচ্ছা, যে প্রশ্নটা করা হচ্ছে ইনফ্লেশনটা আমাদের যে গ্রোথটা হিসাব করা হয়, এখানে আসলে নমিনাল অ্যামাউন্টে হিসাব করা হয়, এখানে রিয়েল অ্যামাউন্টে হিসাব করা হয় না। সুতরাং ইনফ্লেশনটা বাদ হিসাব করা। ওকে, রিয়েল টার্ম হিসাব করা হয় না, ইনফ্লেশনটা নিয়ে নমিনাল টার্ম যেহেতু হিসাব করা হয়, তাহলে এখানে ইনফ্লেশনটা কনসিডার করেই আসলে হিসাবটা করা হয়। গ্রোথ অ্যামাউন্টের ভিতরে ইনফ্লেশনটা বাদ দিয়ে করা হয়, যেহেতু এটা নমিনাল টার্ম হিসাবটা করা হচ্ছে। জি, থ্যাংক ইউ। Thank you, sir. So next question is from Mr. Shapun Kumar, ACMA. What is the consequence of the company if company fails to deduct employee tax on some portion of salary? And I think is মানে ওনার কোশ্চেনটা কি এটা তো কনসিকুয়েন্স খুবই ক্লিয়ার। প্রথম কনসিকুয়েন্স হচ্ছে যে সে এসএসসি ইন ডিফল্ট হবে, আর সেকেন্ড যেটা একদম গায়ে লাগবে সেটা হলো যে এই স্যালারিটা ডিসঅ্যালাউ হবে আন্ডার সেকশন 30, এবং এটার উপরে অনেক টাকা ট্যাক্স হয়ে যাবে। এটা একটা অনেক বড় ইয়া। Okay, thank you, sir. We are going to next question. The question is from Mr. Abir that I have a query whether the interest rate of VAT 1% from 2% is retrospectively applied. Say the current VAT audit is 2019 pending. What would be the interest rate for the escape VAT? এখানে ফরিদ উদ্দিন স্যার বা মশিউর। মিউটেড বোধহয়। সরি, আমার মিউট ছিল। আমি বলবো না, দাদা বলবেন? ফরিদ স্যার আছেন, আপনি আছেন, আমরা কোশ্চেনের জন্য স্যারকে দেখি নাই। না স্যার, ওই মাঝখানে হয়ে গেছিল। এখানে তো ইন্টারেস্ট রেটের কথা যেটা বলা হচ্ছে, 2% is retrospectively applied. না, রেট্রোস্পেক্টিভলি অ্যাপ্লাইড বলতে কি বোঝানো হচ্ছে বুঝি না। মানে আগের বছর 2% হবে কিনা এটা কোশ্চেন, যে মানে যেহেতু স্যার এটা আমি একটু বলি। 2019 সালে তার একটা ভ্যাট অডিট পেন্ডিং আছে। তো এখন ধরেন হয়তো দেখা যাচ্ছে সেলস থেকে কিছু ভ্যাট বেরোবে, উৎসে কর্তন থেকে কিছু বেরোবে। তো ওইটা তো ধরেন যেটা 2019, 20, 21 মানে আমার 21 জুন পর্যন্ত তো আপনার বর্তমান আইন 2% এ আছে। যদি আমাদের ফাইন্যান্স বিলতে অ্যাপ্রুভ হয় তাহলে হয়তো আপনার অ্যাক্ট হিসেবে 1% আসবে। এই 1% কি 2019 থেকে আসবে নাকি 1 জুলাই 2021 থেকে আসবে? স্যার 1 জুলাই 2021 থেকে আসবে। ওকে, সো নো রেট্রোস্পেক্টিভ দ্য আনসার। ওকে, না এখানে স্যার আমি একটু স্যার সেটা হচ্ছে এখানে দুটো বিষয় আছে। প্রথম কথা হচ্ছে আমার সংবিধানে বলা আছে যে কোনো ইয়ার ক্ষেত্রে ওই সময় বলবৎ যে আইন থাকে সেই আইন দ্বারা ওইটাকে ব্যবস্থিত হবে। সুতরাং প্রিভিয়াস কোনো ইয়া যদি হয় সেক্ষেত্রে আমি যখন নন পেমেন্টের জন্য তাকে ধরবো, তাহলে ওই সময় কোন আইনটা ছিল, আমার ফাইন্যান্স অ্যাক্ট অনুযায়ী ওই সময় ছিল 2%, তাহলে ওই সময়ের জন্য 2% দিতে হবে। আফটার 1 জুলাই অফ 2021 দেন আমার এই ডিফল্ট টাইমের জন্য 1% করে হবে। এক, আর
আরেকটা বিষয় হচ্ছে এটা যেহেতু রিডিউস করা হয়েছে, কোনো প্রবলেম নেই, হয়তো এই কোশ্চেনটা আসছে। আইনে সাধারণত যেটা রিট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়া যায় না, কোনো পেনাল্টি অথবা কোনো মানে পানিশমেন্টকে রিট্রোস্পেক্টিভ দেওয়া যায় না, বাট ইয়াকে দেওয়া যায়, বেনিফিটকে দেওয়া যায় অনেক সময়। সো এখানে যেহেতু আমি বলি যে আমাদের এই ইন্টারেস্টের বিষয়টা নিয়েও কিন্তু যথেষ্ট পরিমাণে অ্যাম্বিগুইটি আছে, যে ইন্টারেস্ট হবে কি হবে না, কেউ কি ডিটেকশনের আগে হলে হবে না পরে হলে, অর্থাৎ আমি কি আগে নিজে নিজে যদি টাকাটা জমা দিয়ে দিই পরে, তাহলে কি আমাকে ইন্টারেস্ট সহ দিতে হবে কিনা? ডেফিনেটলি ইন্টারেস্ট সহ দিতে হবে। সেক্ষেত্রে শুধুমাত্র হয়তো ওই যে পেনাল্টি যেটা করে জরিমানা, সেটার ক্ষেত্রে কিছু ছাড় পাওয়া যায় যদি নিজে নিজে দিয়ে দেয়। থ্যাংক ইউ। জি, থ্যাংকস সবাইকে। Next question is from Mr. Shumon Chandra, ACMA. So his question is, was there any chance to impose advance tax at 5% instead of 4% for manufacturing raw materials at import stage? Is there any chance to impose 4% instead of 3% of manufactured raw material for import stage 21? So there's two questions here. ইম্পোর্টের ক্ষেত্রে 1 জুলাই এটা যেহেতু আইনে চেঞ্জ হয়েছে, 1 জুলাই থেকে র মেটেরিয়াল ইম্পোর্টের ক্ষেত্রে 3% এটি চার্জ প্রযোজ্য হবে। ওকে, থ্যাংক ইউ স্যার। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Next question is from Rafi. Is working in Bikash. In tax law, MFS is considered as valid payment mode, but VAT law is silent here. Will that make the same transaction considered with two laws? আমি একটু বলতে চাই, অ্যাকচুয়ালি ভিএটি লতে এমএফএস রা এবার প্রপোজাল দিয়েছিল, কিন্তু আমরা এটা অ্যাড্রেস করি নাই। হয়তো আগামী বছর এটা আমার মনে হয় অ্যাড্রেস করা সম্ভব হবে। ধন্যবাদ। কিন্তু ফরিদ, এখানে তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ট্রানজাকশন করা যাবে না, এটাও তো ভ্যাট আইনে বলা নাই, তাই না? মানা তো না, কিন্তু ডকুমেন্টেশনে আমাদের ভ্যাট আইনের যে সকল ডকুমেন্টেশন কে ভ্যালিড ডকুমেন্ট হিসাবে ধরা হচ্ছে বা রিবেট নেওয়ার ক্ষেত্রে বিবেচনা করা হচ্ছে, সেই ধরনের ক্ষেত্রে যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে ডকুমেন্ট জেনারেট করা হয়, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করতে হবে। সেই কারণে এইবার করা সম্ভব হয়নি। তবে আমরা চিন্তা ভাবনা করেছি যে যদি এইটা বিধি দিয়ে বা এসআরও দিয়ে কোনো ধরনের অ্যাড্রেস করার সুযোগ থাকে আইনে চেঞ্জ ছাড়া, তাহলে হয়তো আমরা আগামী বছরের আগেই এই আগামী 6 মাসের মধ্যে হয়তো এই চেঞ্জটা আসবে। এটুকু আমরা নিচের দিকে অন্তত চিন্তা করে রেখেছি। নর্মালি যেটা হয় অনেক ক্ষেত্রেই, বিশেষ করে ট্যাক্স ল এবং ভ্যাট ল, এগুলো কিন্তু অনেক আগেই, কোনো ঘটনা ঘটার অনেক আগ থেকেই কিন্তু আইনে চলে আসে প্রিএম্প্ট করে। তো যেহেতু আমাদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে যাদের অ্যাকাউন্ট থাকে, এটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের মতোই কিন্তু স্টেটমেন্ট জেনারেট হয়, এবং এটা যদি আইনে চলে আসে তখন কিন্তু তারা তাদের প্রোগ্রামিং ওইভাবে করবে এবং অ্যাকাউন্ট হোল্ডারদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে ইলেকট্রনিক্যালি। দেখা যায় তাহলে তো মানে অ্যাজ গুড অ্যাজ ব্যাংক স্টেটমেন্ট এটা কাজ করবে। সুতরাং এটাকে ডকুমেন্ট হিসেবে নিতে আমার মনে হয় না কারো কোনো অসুবিধা হবে। স্যার, তবে এবার কিন্তু আপনার সার্ভিসের যে ডেফিনিশন আছে, ওখানে কিন্তু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে ডেফিনিশনটা, ওটা কিন্তু ক্যাটাগরাইজ করা হয়েছে, মানে এটাকে আলাদা একটা সার্ভিস কোড দেওয়া হয়েছে। সো ওইটাকে ইনক্লুশন হয়েছে। হয়তো ইনকাম ট্যাক্সে যেরকম ব্যাংক ট্রান্সফার ইনক্লুডস এমএফএস, সেটা হয়তো ভিএডিতে আসলে হয়তো ফুয়াদের এই আনসারটা ফুলফিল হতো। স্যার তো বলেছেন 6 মাসের মধ্যে আসবে। জি জি, 6 মাসের মধ্যে আসবে। জি, থ্যাংক ইউ স্যার। জি, Okay, so far these are the questions we received. I think এখানে আসলে এত বেশি interpretation explanation হয়েছে by our distinguished guest. So most of the recent changes the clarification টা পেয়েছে। vis-a-vis definitely যে আগ্রহ আমরা দেখছি দর্শকদের মাঝে, ডেফিনেটলি হয়তো আমরা ভ্যাট অনলাইন নিয়ে আরেকটা প্রোগ্রাম যদি মশিউর আমাদেরকে সময় দেয়, we can do that separately after having the the final budget passed in the parliament, then definitely we can also come back to you. পাশাপাশি আপনারা যারা viewers, if you have any further question, you can definitely put your comment in the V&A Talks Facebook page or also in the YouTube channel. This program will be recorded and kept in the YouTube and V&A Talks, and you're most welcome for any further questions.
সো অনেক রাত হয়েছে, ইটস অলরেডি মোর দেন 2 আওয়ার্স। আমরা আমাদের সম্মানিত যে যারা গেস্ট আছেন সবাই ব্যস্ততায়, জুন মাসে আপনারা জানেন এখানে এভরিবডি ইজ কমিশনার এক্সেপ্ট আমি আর স্নেহাশিস দাদা ছাড়া, আমরা দুজন না আমিও কমিশনার না, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। তো স্যাররা আমাদেরকে এই সময় দিয়েছেন ওই ব্যস্ততার মধ্যে, তার জন্য অবশ্যই কৃতজ্ঞতা জানাচ্ছি V&A Talks এর পক্ষ থেকে, এবং শুভরাত্রি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। Thank you very much. Thank you all the viewers. থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ স্যার, সবাইকে থ্যাঙ্কস এভরিওয়ান। জি থ্যাংক ইউ।